আসসালামু আলাইকুম। একটু জানাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো। আজকে আমরা ঘাস ফড়িং পড়বো। তো চ্যাপ্টারটা আসলে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, বোথ ফর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। কিন্তু এখান থেকে সিকিউ খুব বেশি যে আসে তা না, তবে মোটামুটি আসে। তো আমরা চেষ্টা করব সিকিউ এর উপর বেশি ফোকাস দিয়ে মোটামুটি এমসিকিউগুলো দেখে যাইতে। বিকজ তুমি যদি একবার পড়ো বা তোমার কাছে দাগানো বই থাকে তাহলে এমসিকিউগুলো মোটামুটি পেরে যাবা। আর সিকিউতে কিছু বোঝার জায়গা আছে, কিছু ঝামেলা আছে, ওইগুলো আমরা একটু ভালো করে দেখব। ঠিক আছে? তো জানো ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার আছে সব কিছু? সাউন্ড কি একেবারে ক্লিয়ার? সাউন্ড একেবারে ক্লিয়ার কিনা, কোনো নয়েজ আছে কিনা, বা ভলিউম ঠিক আছে কিনা, এটা একটু বলো। সাউন্ড কি একেবারে ক্লিয়ার, একটু বলো। আচ্ছা, ক্লিয়ার বলছো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। এখন দেখো চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আমাদের একটু ফাস্ট যাইতে হবে। তো চেষ্টা করবা সামনে বইটা খুলে রাখতে, যাতে আমি যে ইনফরমেশনগুলো বলতেছি বা দেখতেছি সেগুলো একটু মার্ক করে নিতে পারো বইতে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। কমেন্ট করে, যে কোনো সমস্যায় কমেন্ট করে। ঠিক আছে? আচ্ছা, তো একেবারে প্রথম দিকে দেখো, ঘাসফড়িং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এই কোশ্চেনটা ফ্রিকোয়েন্টলি কিন্তু আসে, আমরা ছোট থেকেই জানি যে ঘাসফড়িং হচ্ছে একটা পতঙ্গ। তো এটা কোন শ্রেণী? পতঙ্গকে ইংরেজিতে বলা হয় ইনসেক্টা। তাহলে ঘাসফড়িং হচ্ছে পর্ব, আর্থ্রোপোডা সবাই জানো। আর যদি শ্রেণী বলে তাহলে সেটা ইনসেক্টা শ্রেণীতে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আরেকটা টার্ম আছে, লোকাস্ট বা পঙ্গপাল। এই জিনিসটা কি? লোকাস্ট বা পঙ্গপাল হচ্ছে, এটাও এক ধরনের ঘাসফড়িং, তবে এদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা দল আকারে থাকে, অনেক সংখ্যক সদস্য একসাথে থাকে, এবং এরা সাধারণত ফসলের ক্ষেত্রে আক্রমণ করে পুরো ফসলকে সাবাড় করে দেয়। তাহলে পঙ্গপাল কি জিনিস? পঙ্গপাল হচ্ছে দলবদ্ধ আকারে থাকবে, এবং এরা একসাথে ফসলের ক্ষেত্রে যখন আক্রমণ করবে, যেহেতু অনেক সদস্য, পুরো ফসলের ক্ষেত্রে সাবাড় হয়ে যাবে, এবং এরা হচ্ছে মাইগ্রেটরি হয়, অর্থাৎ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পরিভ্রমণ করে। তাহলে এই তিনটা তথ্য তুমি পঙ্গপাল সম্পর্কে জানবা। এরপর আসো যে কেন আমরা এটাকে ঘাসফড়িং বলি, এটা জানবা না। ঘাসফড়িং কেন বলি? ওরা ঘাসের মধ্যে থাকে, ঘাস খেয়ে জীবন ধারণ করে, এবং ওর মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে, অর্থাৎ ওর জীবনই ঘাস, লতাপাতা এগুলোর মধ্যে সীমাবদ্ধ, এই জন্য এটাকে ঘাসফড়িং বলা হয়। ঠিক আছে? এরপর আসো যে সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন একটা প্রজাতির ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে পৃথিবীতে কয়টা পাওয়া যায়, বাংলাদেশে কয়টা পাওয়া যায়। তো পৃথিবীতে দেখো প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায়। আর এর সাথে মিল আছে বাংলাদেশে কয়টা পাওয়া যায়, এখানে 20,000, বাংলাদেশে অনলি 20টি। তাহলে বাংলাদেশে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায়। এটা একটু দেখবা, এক্সাম্পল তো ওভাবে লাগে না, যদি তুমি চাও দু একটা মনে রাখতে পারো। কারণ এটা আবার এক্সাম্পল দিতে তুমি যদি সিকিউতে কখনো আসে, তো এক্সাম্পল একটা দিলে ভালো হয় আর কি। আচ্ছা, এরপর আসো ঘাসফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত। তো গতকাল আমি বলছিলাম না, তুমি কেন, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি। তাহলে তোমাকে এখন প্রমাণ করতে হবে ঘাসফড়িং কেন ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। কি দেখাবো আমরা? দেখাবো ঘাসফড়িং এর বৈশিষ্ট্যগুলা। যদি ঘাসফড়িং এর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই এগুলো ইনসেক্টার সাথে মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ঘাসফড়িং ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে ঘাসফড়িং দেখো, আমরা বলবো ঘাসফড়িং এর দেহ কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল দিয়ে আবৃত। তাইলে দেহ কাইটিন নির্মিত। এরপর দেখো এর যে বডিটা, এটা 3 ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে মস্তক, দেন বক্ষ, তারপরে হচ্ছে উদর। এটা কিন্তু পাটা নাই, মস্তক, তারপরে বুক, তারপরে উদর, 3টা পার্টে বিভক্ত। এরপর দেখো আমরা যদি মাথায় চলে যাই, মাথার ভিতরে কি কি ফিচার আছে। মাথার বর্ণনার মধ্যে দেখো এখানটাতে পুঞ্জাক্ষী থাকে এক জোড়া, এবং এক জোড়া অ্যান্টেনা থাকে। ঠিক আছে? এটা মস্তকের বৈশিষ্ট্য। এরপর যদি বলো বক্ষ দেশের কি বৈশিষ্ট্য আছে, বক্ষ দেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকবে। সন্ধিযুক্ত কেন বলা হয়? কারণ পাগুলো ভাঁজ করা যায় বিভিন্নভাবে, পাটা ভাগ ভাগ সেগমেন্ট করা থাকে, এবং এগুলোকে ভাঁজ করা যায় বলে এটাকে সন্ধিযুক্ত বলছি। ঠিক আছে? তাইলে আমরা 3 জোড়া পা পাবো যেটা সন্ধিযুক্ত। আর বক্ষের মধ্যে আর কি পাবো? ডানা পাবো। কয়টা? 2 জোড়া। তাইলে এইটা গেল বক্ষ দেশের বৈশিষ্ট্য। ঠিক আছে? এরপর উদরের কথা যদি বলো তাহলে বলবা উদর কয় খণ্ড বিশিষ্ট? 11 খণ্ড বিশিষ্ট, এটা বলতে পারো। আচ্ছা, এরপর দেখো আমরা ভাইটাল যে সিস্টেমগুলো, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এইগুলোর কথা একটু বলবো। যেমন ট্রাকিয়া নামক শাখা প্রশাখাযুক্ত বায়ুনালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে, শ্বাসক্রিয়ার কথা বললাম। এরপর সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র কি টাইপের হয় আর্থ্রোপোডাতে বা ইনসেক্টাতে বলো তো? মুক্ত সংবহন তন্ত্র, এটার কথা বললাম। এরপর যদি রেচনের কথা বলো, রেচনের কথা বললে মালপিজিয়া নালিকার সাহায্যে রেচন সম্পন্ন করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো বলতে পারবে না। তুমি বাইরে থেকে কি দেখতেছো? দেহ কাইটিন নির্মিত, কয় ভাগে ভাগ করতেছো? মস্তক, বক্ষ, উদর।
মস্তকের দুইটা বৈশিষ্ট্য বললাম, বক্ষের দুইটা বৈশিষ্ট্য বললাম। এরপর মেজর যে সিস্টেমগুলো, শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, জাস্ট এই কথাগুলো বলে দিলেই প্রমাণ হয়ে গেল যে ঘাসফড়িং ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, আবার সিকিউতে এভাবে আসতে পারে, এটা একটু দেখো ভালো করে, ঠিক আছে। এরপর দেখো শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এটা একটু মুখস্থ করতে বলা হয় যে ঘাসফড়িং ফাইলাম থেকে একেবারে স্পিসিস পর্যন্ত কিভাবে কিভাবে ভাগ করা যায়। তো ফাইলাম পর্ব সবাই জানো, আর্থ্রোপোডা, ক্লাসও আমরা পড়েছি ইনসেক্টা। এরপর দেখো আমরা সাব ক্লাস, অর্ডার আর ফ্যামিলি, এই তিনটা একটু জানবো। জেনাস আর স্পিসিসও সবাই পারবা, জেনাস পুকুলিওসিরাস আর স্পিসিস হচ্ছে পুকুলিওসিরাস পিকটাস। বাকি থাকে সাব ক্লাস, অর্ডার আর ফ্যামিলি। তো দেখো অর্ডারের ক্ষেত্রে ও দিয়ে শুরু, ও ফর অর্ডার, ও ফর অর্থোপটেরা, তাইলে অর্ডার কি অর্থোপটেরা, ও মিলে গেল, তাহলে এটাও বাদ চলে গেল। বাকি থাকে হচ্ছে সাব ক্লাস আর ফ্যামিলি। তো সাব ক্লাস দেখো কি টেরিগোটা, আর ফ্যামিলি কি দেখো পাইগোমরফিডি। তো এই যে পিরগোমরফিডি বা এটাকে পাইরগোমরফিডিও বলা হয়, তো এই দুইটার একটু গুলাই যায়, মনে রাখবা যেটা ছোট তার জন্য বড়টা যাবে। তাহলে টেরিগোটা কিসের জন্য যাবে, যেটা বড় সেটার জন্য যাবে, আর পিরগোমরফিডি যেটা শব্দটা বড় তাহলে এটা ফ্যামিলির সাথে যাবে। এইটা একটু মনে রাখো, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপর আসো ঘাসফড়িং কি খেয়ে বাঁচে, এটা তো বলতে পারবা। ঘাসফড়িং যেহেতু আমরা বললাম যে ঘাসফড়িংকে ঘাসফড়িং কেন বলছি, যেখানে থাকতেছে লতা পাতা ঘাসের মধ্যে খাচ্ছে ওটাই, তাহলে ঘাসফড়িং আসলে হচ্ছে শাকাশী বা তৃণভোজী, বা আমরা যদি ইংরেজিতে বলি কি বলবো হার্বিভোরাস। মানে কিন্তু গুল্ম বা উদ্ভিদ বুঝাই, তাহলে হার্বিভোরাস মানে শাকাশী। এটা একটু দেখলে এটা সবাই পারবা। আচ্ছা, এরপর হচ্ছে বাহ্যিক অঙ্গসংস্থান, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে প্রচুর, যে বাহ্যিক অঙ্গসংস্থানের মধ্যে আমরা কি কি দেখতে পাই। তো দেখো এখানে আমরা একটু কালারটা দেখবো, যে ঘাসফড়িং এর কালার কি হয়। এটা সাধারণত তোমার ঘাস বা যে লতা পাতা, যে ঘাসফড়িং যে পরিবেশে থাকে তার কালারটা সেরকম হয়। তো সাধারণত আমরা উদ্ভিদের কালার কিরকম দেখি, হলদে বা হলদেটে সবুজ, তাহলে দেহের রং কিরকম হবে, হলদে সবুজ, এটা বলতে পারবা, ঠিক আছে। বা বাদামি রঙের হইতে পারে, যদি শুকনা পাতার মধ্যে থাকে তাহলে কিরকম হবে, বাদামি বর্ণের, তাহলে আমরা বাদামি বর্ণেরটাও নিব, ঠিক আছে। এছাড়া দেখো আমরা একটু সাইজটা দেখবো যে কতটুকু লম্বা। তো ঘাসফড়িং সাধারণত 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, এটা একটু দেখলাম। তাহলে মোটামুটি এখান থেকে এই এমসিকিউ গুলো দেখবা, দাগানো লাইনগুলো একটু দেখবা, আমি সব থেকে ইম্পর্টেন্ট গুলো বলতেছি। আচ্ছা, এরপর দেখো আসছে যে দেহ আবৃত ছিল কি দিয়ে বলছিলাম, কিউটিকল দিয়ে। কিউটিকল হচ্ছে শক্ত পাতের মতো অংশ, আমরা চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছের যে খোসাটা, ঠিক ঘাসফড়িং এর ক্ষেত্রে কিউটিকলটা ওই জিনিস, তাহলে সারা দেহ কিউটিকল দিয়ে আবৃত থাকবে। তো এই যে কিউটিকলটা কি দিয়ে তৈরি, তো এই যে কিউটিকলটা আসলে হাইপোডার্মিস, ডার্মিসের নিচে বা স্কিনের নিচের লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস, ওই হাইপোডার্মিস থেকে একটা পদার্থ নিঃসৃত হয়, সেটা দিয়ে তৈরি, এটা একটু দেখলাম। এবং প্রত্যেকটা দেহখণ্ড কিউটিকল দিয়ে আবৃত, এটা কিন্তু খণ্ড খণ্ড, বক্ষের ক্ষেত্রে একটা খণ্ড, চিংড়ি মাছের ক্ষেত্রেও দেখবা যে তুমি খোসা উঠাই ফেলতেছো বাট আরেকটা রিং এর মতো আরেকটা জিনিস রয়ে গেছে। তো এই যে প্রত্যেকটা খণ্ডগুলোকে আমি কি বলতেছি, স্ক্লেরাইট, এখানে স্ক্লেরা শব্দ থেকে আসছে, স্কেল বা স্ক্লেরা কি আইস বুঝায়। তো যেহেতু এখানে স্ক্লেরা ঘাসফড়িং এর আইসের মতো কাভারিং এর মতো কাজ করতেছে, এই জন্য এগুলোকে আমরা স্ক্লেরাইট বলতেছি, এটা একটু দেখবা। এবং খুবই ইম্পর্টেন্ট, মনে করো এই একটা স্ক্লেরাইট, এই একটা স্ক্লেরাইট, দুইটা পাশাপাশি, এখন এই মাঝখানের একটা লিঙ্ক থাকে বা আটকানো থাকে, জোড়া লাগানো থাকে, এটাকে কি বলা হয়, মাঝখানে যে সেলাইটা ওটাকে সুচার বলা হয়। তাইলে স্ক্লেরাইট গুলো যেটা দিয়ে আবদ্ধ সেটা হচ্ছে সুচার। বলতো সুচার এখানে ছাড়া আমরা আর কোথায় পড়েছি, কোথায় দেখতে পাই, একটু কমেন্ট করো তো, সুচার আমরা আর কোথায় দেখতে পাই। আচ্ছা, এরপর আসো ঘাসফড়িং এর পুরো দেহকে আমরা 3টা অঞ্চলে ভাগ করি, 3টা অঞ্চল, ঠিক আছে, পার্ট না, 3টা অঞ্চল। তাহলে অঞ্চল হচ্ছে 3টা অঞ্চল কি বলবো, মস্তক, দেন বক্ষ, দেন হচ্ছে উদর। তো এখানটাতে দেখো আমরা স্পেসিফিক্যালি প্রত্যেকটা পার্টের বৈশিষ্ট্য পড়বো, কোথায় কি থাকে। মস্তকে অলরেডি আমরা পড়ে ফেলেছি যে পুঞ্জাক্ষী ছিল 2টা, আর কি ছিল, অ্যান্টেনা ছিল, সাথে হচ্ছে সরলাক্ষী থাকবে। তাহলে পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ থাকবে, সরলাক্ষী থাকবে, এগুলো দেখলাম। বক্ষে কি থাকবে, পা থাকবে, শ্বাসযন্ত্র থাকবে এবং ডানা থাকবে। আর উদরের মধ্যে শ্বাসযন্ত্র থাকে এবং জননের বিভিন্ন যন্ত্রপাতি থাকে। তাহলে এই 3টা মোটামুটি এভাবে দেখলাম। এখন আসো আমরা ভেতরে ঢুকি একটু। আচ্ছা, মস্তক, তো মস্তক বাইরে থেকে দেখে মনে হবে যে অখণ্ডিত একটা পার্ট, কিন্তু না, মস্তকটা বিভিন্ন ছোট ছোট খণ্ড, ছোট ছোট অস্থি, বা যেটা অস্থির সাথে তুলনা করতেছে আমরা স্ক্লেরাইট দিয়ে, ছোট ছোট পার্ট একসাথে মিলে গঠিত। যেমন আমাদের মাথা, তোমার কাছে মনে হইতে পারে যে মানুষের মাথা একটা আস্ত খোলকের মতো, কিন্তু না, মানুষের ব্রেনেও কিন্তু বা যে স্কালটা, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট অস্থি জোড়া লাগায় লাগে, সুচারের মাধ্যমে জোড়া লাগায় লাগায় তৈরি হয়। তাহলে এরকমই ঘাসফড়িং এর ক্ষেত্রে এই পার্টগুলো দেখতে হবে যে কি কি পার্ট দিয়ে গঠিত। তার আগে একটা জিনিস দেখো, ঘাসফড়িং এর মস্তিষ্ক হাইপোগ্ন্যাথাস ধরনের। হাইপোগ্ন্যাথাস শব্দটাকে, হাইপো মানে নিচে, ন্যাথাস মানে এখানে মাথা বোঝায়। তো দেখবা মানুষ ছাড়া সমস্ত প্রাণী
তুমি চিন্তা করো কুকুরের কথা, গরুর কথা, সবাই কিন্তু মুখ এভাবে নিচু করে থাকে। স্বাভাবিক অবস্থায় সবার মুখ নিম্নমুখী থাকে। একমাত্র মানুষই, একমাত্র প্রাণী যার মুখ কিনা উপরের দিকে থাকে। এটা কিন্তু আমরা যে সুপ্রিম লেভেলের, এটার একটা প্রমাণ। তাহলে এটা হাইপোগন্যাথাস বলতেছে। হাইপোগন্যাথাস কেন? কারণ এই মুখছিদ্র নিচের দিকে থাকে, মুখ নিচের দিকে ফেরানো থাকে। তাইলে মস্তিষ্ক কি ধরনের, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর বলছিলাম ওই যে খণ্ডক, তাহলে কয়টা খণ্ডক নিয়ে ঘাসফড়িংয়ের মস্তিষ্ক গঠিত, এটা একটু দেখবা। ভ্রূণীয় 6টা খণ্ডক নিয়ে গঠিত। তো এখানে 6টা খণ্ডকের নাম একটু আমাদের জানতে হবে। তো 6টা খণ্ডক যখন একত্রিত অবস্থায় থাকবে তখন জিনিসটা আমরা একটা ক্যাপসুলের মতো থাকবো। ক্যাপসুল মানে জিনিসটা কি? ক্যাপসুল মানে একটা আবরণী বা একটা খোলক বোঝায়। তাহলে সবগুলোকে একত্রে আমরা কি বলতেছি? হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। তাইলে সমস্ত কিছু যখন একসাথে থাকতেছে, বহিঃকঙ্কাল টোটালটা হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়াম মানে আমাদের মস্তিষ্ক বোঝায়, আর এপি মানে তার উপরে। ঠিক আছে, তাহলে এপিক্রেনিয়াম মানে এটাকে মস্তিষ্ককে ঢেকে রাখতেছে। আচ্ছা, এরপর আসো, এই যে হেড ক্যাপসুলের অনেকগুলো পার্ট আছে, আমি 6টা অংশ বলছি। তো 6টা আবার কিছু জোড় আছে, কিছু বিজোড় আছে। তো মোটামুটি 4টা নামীয় অংশ আমাদের মনে রাখতে হবে, যেটা দিয়ে মস্তকটা গঠিত। কি কি আছে দেখো। একটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স মানে কি? মানুষের তো ভার্টেক্স আছে, আমাদের মাথার যে সব থেকে উঁচু বিন্দুটা, ওটাকে ভার্টেক্স বলা হয়। তাহলে একেবারে উঁচুতে যেটা থাকতেছে সেটা কি? ভার্টেক্স। এরপর দেখো জেনা। তো এই যে দুইটা চোয়াল, এই দুটো চোয়ালকে কি বলা হয়? জেনা। তাহলে আমরা ভার্টেক্স পাইলাম, জেনা পাইলাম। এরপর দেখো ফ্রন্স। তো আমাদের যে কপাল, ফ্রন্ট সাইডের যে কপালটা, তাহলে এই যে কপালটা, এটা হচ্ছে ফ্রন্স। এরপর থাকে ক্লাইপিয়াস। তো ক্লাইপিয়াস কি? ফ্রন্সের নিচের দিকে এই যে পার্টটা, আমি যতটুক পার্ট ঢাকছি হাত দিয়ে, এই পার্টটুকু হইতেছে আমার ক্লাইপিয়াস। তাহলে তোমরা একটু দেখবা, ভার্টেক্স আছে, জেনা আছে, তারপর ফ্রন্স আছে, আর কি আছে? ক্লাইপিয়াস আছে। জাস্ট এই 4টা পার্ট একটু দেখবা, কি কি কোথায় 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 কোনটা আছে বলতে পারবা না। তাইলে আমি যদি বলি কপালে কোনটা আছে, ফ্রন্স, আমি হাত দিয়ে দেখাইছি। একেবারে উপরে কোনটা আছে, তাহলে সেটা হচ্ছে ভার্টেক্স। তারপরে যদি আমি বলি ফ্রন্সের নিচে কোনটা আছে, এটা ফ্রন্স, এর নিচে কোনটা ছিল? ক্লাইপিয়াস। বলতে পারবো না, দুই পাশে হচ্ছে জেনা। আচ্ছা, এরপর আসো মাথায় আর কি কি থাকে। পুঞ্জাক্ষীর কথা বলেছি। পুঞ্জাক্ষী কয়টা থাকে? 2টা বা 1 জোড়া। আর থাকে সরলাক্ষী বা ওসেলি। ওসেলি কয়টা থাকে? 3টা থাকে। এটা একটা অ্যাটিপিক্যাল, ভালো করে খেয়াল রেখো। সরলাক্ষী হচ্ছে 3টা, বা সরলাক্ষীকে আমরা ইংরেজিতে কি বলি? ওসেলি বা ওসেলাস। এরপর আসো অ্যান্টেনা। অ্যান্টেনা কয়টা থাকবে? 1 জোড়া বা 2টা, আর এক সেট মুখপাঙ্গ গঠন করে। তো মুখপাঙ্গটা কি জিনিস? মুখপাঙ্গ হচ্ছে অ্যাক্সেসরি অ্যাপেন্ডেজেস। মুখপাঙ্গ বা অ্যাপেন্ডেজ বলা হয় এই যে চারপাশ দিয়ে এই একটা জিনিস ঝুলতেছে, এই একটা জিনিস ঝুলতেছে, ওর দাঁত থাকবে, নাক থাকবে, মানে সমস্ত কিছু। আমাদের মুখের তো একটা কঙ্কাল বললাম, তার সাথে আমাদের দাঁত আছে, কান আছে, এই যে অ্যাক্সেসরি পার্টগুলা, এইগুলা মিলে আমরা মুখপাঙ্গ বলবো। তো মুখপাঙ্গ একটু আমরা দেখবো পরে, এটা কিন্তু রিটেনে আসছে, একটু পরে দেখবো। আচ্ছা, তাহলে মোটামুটি গেল এটা। এরপর দেখো পুঞ্জাক্ষীর কথা বলছে। পুঞ্জাক্ষী আমরা পরে ডিটেলসে পড়বো। তো একটা জিনিস এখান থেকে জানতে হবে যে পুঞ্জাক্ষীর যে গঠন একক, এটাকে কি বলে? তো পুঞ্জাক্ষীর গঠন এককে ওমাটিডিয়া বলে। পুঞ্জ প্লাস অক্ষী। পুঞ্জ মানে কি? গুচ্ছ, অনেকগুলো একসাথে। অক্ষী মানে চোখ। তাহলে অনেকগুলো জিনিস একসাথে মিলে গঠিত হচ্ছে। তো ওই যে প্রত্যেকটা অংশ, একটা সিঙ্গেল পার্টকে যদি আমি ইন্ডিকেট করতে চাই, তাহলে আমি সেটাকে কি বলবো? ওমাটিডিয়াম। ঠিক আছে, ওমাটিডিয়াম বললাম। আচ্ছা, এরপর আসো যে পুঞ্জাক্ষী থাকার গুরুত্ব কি। পুঞ্জাক্ষী থাকার একটা গুরুত্ব আছে, কিন্তু অনেকগুলো ছোট ছোট ইউনিট থাকে, ফলে এদের দৃষ্টিশক্তি যে কোনো প্রাণীর থেকে অনেক ভালো হয়। যেমন তুমি একটা মাছি তুমি ধরতে পারবা হাত দিয়ে? কখনোই পারবা না সাধারণত, কারণ এদের দৃষ্টিশক্তি অনেক ভালো। তাহলে পুঞ্জাক্ষীর গুরুত্বটা একটু এখান থেকে দেখে নিবা। এরপর আসো ওসেলি। ওসেলির সংখ্যা কয়টা বললাম? 3টা, এটা জানা ইম্পর্টেন্ট। আর ওসেলি চোখের মতো কাজ করে। তো চোখ কি করে দেখতে সাহায্য করে? তো দেখার জন্য বা যে কোনো কাজের জন্য ব্রেন রিলেটেড, তাহলে ওসেলির পিছনে একটা স্নায়ুতন্তু থাকবে, যেটা কি করবে, যেটা আসলে মস্তিষ্কে, ও যে মস্তিষ্ক ছিল ওখানটাতে নার্ভ সাপ্লাই দেবে, দেওয়ার পর ও দেখতে পাবে। জাস্ট একদম কমন জিনিস। এখান থেকে সাধারণত ওই সংখ্যাটা ইম্পর্টেন্ট, আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এরপর হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনার পার্টগুলো জানতে হয়। অ্যান্টেনার পার্ট, অ্যান্টেনা সাধারণত এরকম দেখতে হয়, এরকম একটা পার্ট থাকে, তারপর হচ্ছে এই পাশে একটা গোলাকার পার্ট থাকে, এখানে ছোট্ট ছোট্ট এরকম পার্ট থাকে। তো আমরা 3টা পার্টে ভাগ করি। এই যেটা গোলাকার পার্ট, এটাকে আমরা বলি স্কেপ, সকেটের মতো। এরপর থাকে পেডিসেল, যেটা হচ্ছে পায়ের মতো কাজ করে, এবং এরপর থাকে ফ্লাজেলাম। ফ্লাজেলাম বলতেই লম্বা প্রবর্ধিত কোনো অংশকে বোঝানো হয়। তাইলে আমরা ফ্লাজেলাম বা অ্যান্টেনার কয়টা পার্ট পাইলাম? স্কেপ, পেডিসেল। তাহলে স্কেপ একটা সকেট, পেডিসেল হচ্ছে পায়ের মতো, ফ্লাজেলা হচ্ছে লম্বা সুতার মতো, যেটা হচ্ছে সেন্সরি। ফ্লাজেলা কিন্তু সেন্সরি হয়, তাহলে এটা হচ্ছে সেন্সরি। এই 3টা পার্ট পাইলাম। এখন আমাদের জানতে হবে যে ফ্লাজেলাম পার্টটা কয় ভাগে বিভক্ত। দেখো আমি বেশ কয়েকটা পার্ট দিয়েছি, তো এখানে বেশ কয়েকটা না, এখানে দেখো মোটামুটি
25টা খণ্ডে এভাবে বিভক্ত হতে দেখা যায়, ঠিক আছে। আর পেডিসেল খাটো এবং অবিভক্ত, এখানে কোনো ভাগ থাকে না। আর এটাকে কি বললাম আমি, এটা একটা সকেটের মতো। তাইলে আমরা অ্যান্টেনা দেখতে পাইলাম। বলো তো অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনা কিন্তু সেন্সরি অঙ্গ। আমি বললাম যে ফ্ল্যাজেলামটা সেন্সরি। তাহলে পরিবেশে যে খাবার, ও যে খাবারটা খাবে, মাছি কোনো খাবারে বসে দেখবা সামনে দুটো হাতের মতন থাকে, হাত দিয়ে টাচ করে দেখে, তো ওই টাচের মাধ্যমে কিন্তু ওর টেস্ট সেন্সেশনটা পায়। তাহলে এটা দিয়ে ওর টেস্ট বুঝতে পারে, তাপ বুঝতে পারে, শব্দ পেতে পারে। তাহলে এটা হচ্ছে ওর সেন্সরি, যত পঞ্চ ইন্দ্রিয়ের মতো কাজ করে। একটা অ্যান্টেনাই 5টা সেন্সেশন ক্যারি করতে পারে। এরপর সে মুখপাঙ্গ। তো মুখপাঙ্গ, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ কি বলা হয়? চিউইং টাইপ বা চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলার টাইপ, করাতের মতো। করাতের মতো যে খাবারই আসবে না কেন, ঘাস লতা পাতা সবই চিবাই ফেলবে, এই জন্য চিউইং টাইপ অর চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলার টাইপ বলা হয়। ম্যান্ডিবুলার টাইপ কেন বলা হয়? এখানে ম্যান্ডিবুলটাই আসলে কর্তনের বা চাবানোর কাজ করে, এই জন্য ম্যান্ডিবুলার টাইপ বলা হয়, ঠিক আছে। তো মুখপাঙ্গ 5টা অংশ নিয়ে গঠিত, এইগুলো জানতে হবে, আঁকতে হবে, কাজ জানতে হবে। তো দেখো, প্রথমে আমি যদি বলি তাহলে একটা ঊর্ধ্বষ্ঠ, একটা নিম্ন ওষ্ঠ, একটা হচ্ছে ল্যাব্রাম আর নিচেরটা হচ্ছে ল্যাবিয়াম। এরপর দুইটা মম দিয়ে মিল আছে, একটা হচ্ছে ম্যাক্সিলা উপরের দিকে যেটা থাকে, আর একটা নিচের দিকে হচ্ছে ম্যান্ডিবল। তাইলে ল্যাবিয়াম, ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল আর হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস জিনিসটা কি? হাইপোফ্যারিংস হচ্ছে জিহ্বা। তাহলে ঊর্ধ্বষ্ঠ, অধষ্ঠ, ল্যাবিয়াম, ল্যাব্রাম, তারপর কি বললাম? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর কি বললাম? জিহ্বা বা হাইপোফ্যারিংস বা লিঙ্গুলা। তাহলে আমরা 5টা পার্ট দেখলাম। এখন আসো আমরা একটু সবগুলো দেখবো, তার আগে ছবিটা একটু দেখি। আমাদের এই ছবিটা প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু একবার আসছে। তো আমি যদি ল্যাব্রামের কথা বলি, ল্যাব্রাম আঁকা একেবারে ইজি। তুমি কিভাবে আঁকবা? এভাবে করে একটা মার্জিন দেবা, এরকম একটা স্টোনের মতো বা একটা বাটির মতো, বোলের মতো আঁকাই দেবে, এরকম করে একটা বোলের মতো আঁকাই দিবা। এটা কি? এটা হচ্ছে ল্যাব্রাম। আচ্ছা, এরপর যদি ল্যাবিয়ামের কথা বলি, ল্যাবিয়ামটা আঁকানো একেবারে ইজি। দেখো, ল্যাবিয়াম আঁকানোর সময় তুমি একটা চাঁদ আঁকাই নিবা। চাঁদ আঁকানোর পর কি করবা? এরকম করে শোল্ডার বা কলসের গলার মতো নিচে টেনে দেবা, দিয়ে এইখানটাতে এরকম করে নিচের দিকে দুইটা এরকম ঝুলাই দিবা, ঠিক আছে। তাইলে আমরা একটা চাঁদ আঁকাইলাম, গলার মতো নামাই দিয়ে এরকম দুইটা বেলুনের মতো আঁকাই দিলাম। এরপর কি করব? এরপর হচ্ছে এইখান থেকে পাল্প বের করে দিব, জাস্ট ওই ফ্লাজেলামের মতো এখানে আমরা পাল্প বের করে দিব। তাহলে হয়ে গেল। তো এখানে কোন পার্টটাকে কি বলে একটু জানতে হয়। তো ল্যাবিয়ামের মধ্যে উপরের পার্টটাকে আমরা বলি সাবমেন্টাম, আর নিচের পার্টটাকে বলি মেন্টাম। তাহলে এই পার্টটাকে মেন্টাম, উপরেরটা হচ্ছে সাবমেন্টাম। আচ্ছা, এখানে একটু ঝামেলা লাগে যে ওর মাথাটা যেহেতু উল্টা এভাবে করে ঝুলতেছে, এই জন্য উপরের জিনিস নিচে চলে যায়, নিচের জিনিস উপরে চলে আসে। যেমন আমি যদি বলি যে সাবমেন্টাম, সাব মানে কি নিচে, মেন্টাম মানে কি মেন্টামের নিচে, তাইলে সাবমেন্টাম মেন্টামের নিচে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি উপরে আছে, কেন? ওর মাথাটা উল্টা বলে। এই জিনিসটা একটু মাথায় রাখো, আমার এই জিনিসটা গুলাই তো পরে বুঝছিলাম কাহিনীটা। আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে পাল্প বলবা, আর নিচের যেটা দুইটা বেলুনের মতো আগাইলাম সেগুলো হচ্ছে লিগিউল। লিগিউল শব্দের অর্থ কি বলো? লিগিউম বা লিগিউল হচ্ছে নোডিউল বা এরকম গোলাকার বৃত্তাকার কিছু বুঝাই। তাহলে এইটা হচ্ছে লিগিউলি। আমরা তাহলে ল্যাবিয়াম আঁকাইতে পারবো না, একেবারে ইজি, তুমি ঠাস ঠাস করে দাগ দিবা, হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস হচ্ছে জিহ্বা। জিহ্বাটা কেমন হবে? এটা হচ্ছে খানিকটা এভাবে করে মাছের মতো আঁকাবা, এরকম একটা মাছের মতো আঁকাবা, আবার মাছের মতো একটা লেজ আঁকাই দিবা, হয়ে গেল। তাইলে এই জাস্ট মাঝখানে একটু শেড টেড দিতে চাইলে একটু দিলা, এটা হচ্ছে হাইপোফ্যারিংস। তাহলে হাইপোফ্যারিংস আমরা আঁকানো শিখে গেছি। এরপর আছে ম্যান্ডিবল আর ম্যাক্সিলা। তো এখানটাতে বাকি 3টা, মাঝখানে যে 3টা আঁকালাম এরা কিন্তু সিঙ্গেল থাকে, কিন্তু ম্যান্ডিবল আর ম্যাক্সিলা পেয়ার্ড বা জোড়া অবস্থায় থাকে। তাহলে এই দুইটা একটু আমাদের দুই পাশে আলাদা করে আঁকতে হবে। তো আঁকা ইজি, আঁকা একটু কঠিন না। যেমন দেখো, আমরা ম্যান্ডিবলটা কিভাবে আঁকবো? তুমি জাস্ট একটা এরকম ডিমের মতো একটা কিছু দিবা, ডিমের মতো একটা কিছু দিয়ে কমপ্লিট করবা না, কমপ্লিট না করে তার আরেক প্রান্তে করাতের মতো খাঁচ খাঁচ দিয়ে দেবা, এরকম করে করাতের মতো খাঁচ খাঁচ দিয়ে দেবা। তাহলে এইটা হচ্ছে সে দাঁত। আমি ম্যান্ডিবুলের টাইপ কেন বলছিলাম? কারণ এটা ম্যান্ডিবলকে কাজে লাগাইয়ে চর্বণের কাজটা করে থাকে। তো এই জন্য আমরা এরকম একটা ডিমের মতো কিছু আঁকাইতে যাই, কি করবো? খানিকটা খাঁচ খাঁচ করাতের মতো খাঁচ খাঁচ দিয়ে দেবো, তাহলে হয়ে গেল আমার ম্যান্ডিবল। আচ্ছা, এরপর আসো ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা সব থেকে ঝামেলার, এর পার্টস গুলো নিয়ে ঝামেলা লাগে, প্লাস আঁকানোটাও একটু ঝামেলা। তো এখানটাতে আমরা কি করবো? একটা বাঁশ আঁকাই নিব, একটা বাঁশের মতো আঁকাই নিব। বাঁশ কিভাবে আঁকাইতে হয়? বাঁশ আঁকানোর সময় এরকম করে একটা গাঁট্টু দিতে হয়, আবার একটা গিট্টু দিতে হয়, এবং লাস্টে যে সেগমেন্টটা দেখাবো ওখানেও করাতের মতো এরকম করে নিব। তাইলে আমরা একটা বাঁশের মতো আঁকাই নিলাম, ঠিক আছে। এরপর আসো, একটা ঝুলন, বাঁশ থেকে একটা কিছু একটা ঝুলাই দেবো। তাইলে এরকম করে আমি 2 পার্টের কিছু একটা ঝুলাই দিলাম। এরপর 5 খণ্ড বিশিষ্ট একটা কি দেবো? এটা কি বলতেছি বলো তো? বারবার বলতেছি।
এটা হচ্ছে সেই পাল্পটা বা ফ্লাজেলামের মতো কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এভাবে করে একটা বাঁশ দিব, বাঁশের এক প্রান্ত এরকম দাঁতের মতো দিব, 2 প্রান্ত বিশিষ্ট একটা অংশ ঝুলবে, 5 প্রান্ত বিশিষ্ট একটা অংশ ঝুলবে। তাহলে হয়ে গেল আমাদের ম্যাক্সিলা। এখানে পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, পার্টগুলো যেমন এমসিকিউতে আসে তেমনই সিকিউতে কাজ সহ ব্যাখ্যা করতে হয়। তো দেখো বাঁশের একদম প্রথম যে পার্টটা, এটা কি, এটা হচ্ছে কার্ডো। আমি মনে রাখতাম ক্যাসেল দিয়ে, CSL ক্যাসেল। তাহলে প্রথমে হচ্ছে কার্ডো, S ফর স্টাইপস, আর লাস্টে যে L ফর ল্যাসিনিয়া, কার্ডো, স্টাইপস আর ল্যাসিনিয়া, ঠিক আছে। এরপর যেটা আসছে এই যে পার্টটা, এটাকে, এটা হচ্ছে পালপিফার বলি আমরা। পালপিফার এটা নরম একটা অংশ যেটা নিচের এই অংশটাকে ঝুলাই রাখছে, আর নিচের অংশটা কি, এটা হচ্ছে ঢাকনার মতো কাজ করে। তো ঢাকনা মানে হচ্ছে গ্যালিয়া। তাইলে আমি 3টা পাইলাম ক্যাসেল, তারপর কি পাইলাম পালপিফার, নরম একটা অংশ যেটা ঢাকনাকে যুক্ত করবে, ঢাকনার নাম কি, গ্যালিয়া। আর পরে যেটা থাকে এটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে। তাইলে মোটামুটি এভাবে করে আমরা ছবিটা এঁকে ফেলবো। এরপর আসো আমরা প্রত্যেকটা পার্টে যাই। এখন আমি যে ছবিটা আঁকাইলাম, এখান থেকে তুমি বর্ণনা লিখতে পারবা না? পারবা, কাজটা একটু দেখতে হবে। তারপরে একটু আসো বর্ণনা দেখি। ল্যাব্রাম, ল্যাব্রাম কি করে? ল্যাব্রাম হচ্ছে উপরের ওষ্ঠ, এবং এটার কাজ কি, ঠোঁট কি করে, আমাদের ঠোঁট, তুমি মুখের কাছে একটা খাবার নাও, ঠোঁট এভাবে সিপ করে জিনিসটা ভেতরে ঢুকাই নেবে। তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবলের দিকে খাবারকে ঠেলে দিতে এবং একই সাথে স্বাদ নিতে সাহায্য করে। তো ম্যাক্সিমাম এর যে মুখপাঙ্গগুলো আছে এগুলো কিন্তু সবগুলাই মোটামুটি স্বাদ নিতে হেল্প করে। তাহলে আমরা খাবারটা ভিতরে ঢুকাই নিলাম, একটু টেস্টও নিলাম। এরপর আসো ম্যান্ডিবল। ম্যান্ডিবল কি করবে? ম্যান্ডিবলের মেইন কাজই হচ্ছে খাদ্য কেটে চিবাইনে সাহায্য করা। এবং তুমি যদি বর্ণনা বলতে বলো কেমন ছিল, এটা কাইন্ড অফ ত্রিকোণাকার ছিল এবং দুইটা ছিল, দুই পাশে অবস্থিত হবে, ত্রিকোণাকার হবে, ঠিক আছে। এটা একটু দেখবে, এবং এটাতে কি থাকবে, দাঁতের মতো, সূচলো করাতের মতো দাঁত যুক্ত থাকবে, ঠিক আছে। ছবি যদি আঁকাইতে পারো লিখতে পারবা। এরপর আসে ম্যাক্সিলা। ম্যাক্সিলা আমি যে পার্টগুলো দেখাইলাম এগুলো এখানে দেখানো হয়েছে। এই যে প্রথম খণ্ড, সবচেয়ে গোড়ার খণ্ড কার্ডো, দেন হচ্ছে স্টাইফ, দেন ল্যাসিনিয়া। এরপর হচ্ছে ঢাকনির মতো কি থাকে, গ্যালিয়া, ঠিক আছে। এবং গ্যালিয়ার পাশে কি থাকবে, ম্যাক্সিলারি পাল্প, যেটা কয় খণ্ড বিশিষ্ট, 5 খণ্ড বিশিষ্ট। এবার এর কাজ কি? প্রথম কাজ, যেখানেই এরকম রোমযুক্ত কোনো পাল্প থাকবে বা ফ্লাজেলাম থাকবে, ওর প্রথম কাজ হবে স্বাদ নেওয়া। তাহলে এটা স্বাদ নাই, এবং ওর যে ওই হাত পায়ের মতো এরকম ছড়ানো ছিটানো জিনিসপত্র আছে, ওইগুলো দিয়ে কি করে, ঢাকনা বা ওই ফ্লাজেলামগুলো দিয়ে খাবারকে ধরে রাখে। তাইলে খাবার ধরে রাখতে সাহায্য করে, ধরার পর কি করবে, মুখের ভিতর প্রবেশ করবে। তাহলে খাবারকে মুখের ভেতর প্রবেশ করতেও সাহায্য করে। এবং এর যে এই করাতের মতো অংশটা দেখাইলাম, এটা দিয়ে কি করবে, খাবারটাকে চূর্ণ করবে, ঠিক আছে। তাহলে কাজগুলো আমরা দেখলাম, প্রথমে স্বাদ নিচ্ছে, খাবার ধরতেছে, মুখের ভিতরে ঢুকাচ্ছে, চিবাচ্ছে, ওকে। এরপর আসো, আচ্ছা আরেকটা কাজ আছে, এই ম্যাক্সিলারি পাল্প আবার কি করে, অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ, এই দুটো পরিষ্কার করার কাজেও এই পাল্পটা কাজে লাগে, ঝাড়ুর মতো কাজ করে। দেখতে পাচ্ছ ঝাড়ুর মতো ফালা ফালা বেরিয়ে আছে। তাহলে এটা একটু দেখবা। আচ্ছা এরপর ল্যাবিয়াম কি, ল্যাবিয়াম হচ্ছে অধঃওষ্ঠ বা নিম্ন ওষ্ঠ, ঠিক আছে। এটা হচ্ছে এটা একটু দেখতে পারো কি কি পার্ট আছে, মেন্টাম আর সাবমেন্টাম আছে, এবং নিচে থাকে লিগুলি। তবে কাজটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে, কাজ হচ্ছে সংবেদনশীল অঙ্গ, এটা উপযুক্ত খাবার নির্বাচনে হেল্প করবে। কিভাবে করবে? একই কাজ, ওখানে ফ্লাজেলাম আঁকাইছিলাম বা এখানে পাল্প আঁকাইছিলাম, তো পাল্প কি করবে, টেস্ট নিয়ে ও বুঝবে যে খাবারটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে, এটাই কাজ। এরপর আসো হাইপোফ্যারিংস মানে কি, জিহ্বা। এর আরেকটা নাম আছে লিঙ্গুলা, জিহ্বা বা লিঙ্গুলা, ঠিক আছে। তাহলে জিহ্বা বা লিঙ্গুলা বলবো আমরা। তো এটা হচ্ছে হাইপোফ্যারিংস বা উপজিহ্বা বলছে, ঠিক আছে, উপজিহ্বা বললাম। তো এটা কি দিয়ে আটকানো থাকে, এটা আমাদের মুখ যেমন ম্যাক্সিলা ম্যান্ডিবল সবকিছুর মধ্যে আটকানো, এটা সবকিছুর মধ্যে আটকানো থাকে সেটা বলছে। এবং জিহ্বার কাজ কি, জিহ্বা আমাদের যে জিহ্বা প্রথমত কথা বলতে সাহায্য করে, দ্বিতীয়ত তুমি যখন খাবার খাও, খাবারটাকে লালার সাথে নাড়াচাড়ায় মিশতে সাহায্য করে। তাহলে খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মিশতে সাহায্য করে, ঠিক আছে, পেরে যাবা। এরপর আসো বক্ষ। তো তাহলে আমরা মুখভঙ্গ শেষ করে ফেললাম। এরপর বক্ষ থেকে যেটা জানতে হবে, বক্ষের কয়টা পার্ট, 3টা পার্ট, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এরপর তোমাকে যেটা জানতে হবে যে বক্ষ বলো আর উদর বলো, এটা বিভিন্ন প্লেট বা এই যে স্ক্লেরাইড বলছিলাম, খন্ড খন্ড স্ক্লেরাইড দিয়ে আবৃত থাকে। সামনে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সামনে আমাদের বডিতে মাঝখানে যে অস্থিটা, এটার নাম কি, স্টার্নাম। তাহলে একদম সামনে যেটা থাকবে এটাকে আমরা বলবো স্টারনাইট। পাশে যেটা থাকবে, প দিয়ে প্লিউরন, তাহলে পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্লিউরন বা প্লিউরাইট সিঙ্গেল বলে। আর পিঠে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, টার্গাইট। তাহলে স্টারনাইট, প্লিউরাইট, পিছনে থাকছে টার্গাইট। এই 3টা আমরা একটু দেখবো। আচ্ছা এরপর দেখো যে বুকে কি কি থাকে, বক্ষে কি কি থাকে আমরা একটু দেখবো। প্রথমত বক্ষে যেটা থাকে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র, তারপর ডানা, তারপর পা, 3বার বলতেছে এই দিয়ে। তাহলে শ্বাসরন্ধ্র দেখো কোথায় থাকে, শ্বাসরন্ধ্র আমরা বলছি বক্ষে 3টা খণ্ড,
খণ্ড 1, খণ্ড 2, খণ্ড 3। তো বক্ষে 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, 1 এবং 2 এর মাঝখানে একটা থাকে, আর 2 এবং 3 এর মাঝখানে 1 জোড়া করে থাকে। তাইলে এভাবে করে শ্বাসরন্ধ্রগুলো থাকে, ঠিক আছে। এরপর আসো ডানা। ডানা কই থাকে? ডানা হচ্ছে, ডানা কোথায় কোথায় থাকে দেখো, ডানা সাধারণত 2 জোড়া। তো এখানে এই বক্ষে একটা ডানা থাকে 1 জোড়া, আর পশ্চাৎ বক্ষে 1 জোড়া ডানা থাকে, ঠিক আছে। তাইলে মধ্য এবং পশ্চাৎ বক্ষ এই 2 জায়গাতে 2 জোড়া ডানা থাকতেছে। তবে ডানা দুইটার অনেক পার্থক্য আছে। সামনের জোড়া যে ডানা, এটা কি করে? এটা হচ্ছে শক্ত, পাতলা এবং এটা ঢাকনির মতো কাজ করে। কি করে? পিছনে যে ডানাটা আছে এটা সাধারণত উঠতে সাহায্য করে। তো এটা অনেক নমনীয়, একদম পাখার মতো। তো এটাকে প্রিজার্ভ করার জন্য সামনের ডানাটা রেস্টিং পজিশনে ওটাকে ঢেকে রাখে। তাহলে সামনেরটা কি করতেছে? শক্ত এবং চিকন, আর পিছনের যে ডানাটা উঠতে সাহায্য করে তাকে ঢেকে রাখতেছে। তাহলে এটার কিন্তু ওড়ার কোনো ভূমিকা নাই। তো যেহেতু ঢেকে রাখে, এজন্য এটাকে কি বলা হয়? উইং কভার বা টেগমিনা। টেগমেন শব্দ তুমি যেখানেই পাবা মনে করবা ছাদ। টেগমেন শব্দের অর্থ হচ্ছে ছাদ। তাহলে এটাকে টেগমিনা বলতেছি বা ইলাইট্রা বলতেছি। ইলিট বা ইলাইট্রা মানে উচ্চ পদস্থ বোঝায় না, এই জন্য এটাকে ইলাইট্রা বলতেছি। আচ্ছা, আর পেছনের যে ডানাটা থাকবে সেটা কি হবে? পাতলা, মেমব্রেনের মতো, এবং এটা উঠতে সাহায্য করবে। তাহলে আমরা ডানা কোথায় কোথায় থাকে? মধ্য পশ্চাৎ বক্ষে। মধ্যে যেটা থাকতেছে সেটা ঢাকনির মতো কাজ করতেছে, টেগমিনা বা ইলাইট্রা বলতেছে। আর পিছনেরটাকে আমরা উঠতে সাহায্য করে বলতেছি, ঠিক আছে। এরপর আসো পা। তো পা কোথায় থাকবে? পা হচ্ছে 3 জোড়া পা থাকবে। তাহলে প্রত্যেক বক্ষখণ্ড থেকে একটা করে পা বেরোবে বা 1 জোড়া করে পা বেরোবে, যেহেতু 2 সাইডে। আচ্ছা, তো পা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে যে কোনটা পায়ের পার্ট, কোনটা পায়ের পার্ট না। আমরা দেখো মানুষের পায়ের কথা যদি চিন্তা করো, তাহলে প্রথমে কি আছে? ফিমার, তারপর হচ্ছে প্যাটেলা, তারপর টিবিয়া, ফিবুলা, তারপর হচ্ছে এক পা প্রপার। তো এখানটাতে তুমি যদি দেখো ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রথমে পাবা কগজা, কগজার পর পাবা ট্রুক্যান্টার, তারপর পাবা ফিমার, তারপরে টিবিয়া, তারপর কাটা, টার্সাস, নখর। সাধারণত আমরা বলি কগজা, তারপর ট্রুক্যান্টার, সি টি এফ টি টি, সি টি এফ টি টি। তো এটা হচ্ছে ফর্মুলা। তো কগজা, ট্রুক্যান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। এখানে যে কোশ্চেনটা আছে কোনটা পায়ের অংশ না, এখানে ফিবুলা দিয়ে দিবে। অপশনে থাকবে ফিবুলা। তুমি আর বুঝতে পারবা না যে ফিবুলা মানুষের পায়ে ছিল না ঘাসফড়িং এর পায়ে ছিল, তুমি ফিবুলা দাগায় রেখে চলে আসবা। তাহলে একটু লিখে রাখো যে ঘাসফড়িং এর পায়ে ফিবুলা থাকে না। কি পার্ট বললাম? CTFTT, ক্যাট, ফটাট। তো কগজা, ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এটা একটু দেখবা। আচ্ছা, তাহলে পায়ের অংশগুলো আমি এখান থেকে বলে দিলাম। আর একদম নিচে থাকে পালভিলাস নামে প্যাড, একদম নিচে এখানটাতে পালভিলাস নামে একটা প্যাড থাকে, যেটা কি করে? যেটা হচ্ছে ওই যার উপর বসতেছে সেটা কি টাইপের পদার্থ, সেন্সরি অর্গান হিসেবে সেটাকে বুঝতে সাহায্য করে। আচ্ছা, এরপর একটা কথা বলতে, সালটাটোরিয়াল লেগ। ঘাসফড়িং এর যে পা, এটাকে বলা হয় সালটাটোরিয়াল লেগ। সালটাটোরিয়েট মানে কি? লাফ দেয়া, লাফি লাফি চলা। ঘাসফড়িং, তারপর প্যাঁচা। প্যাঁচা পাখিটা দেখছো কেউ? প্যাঁচা কিন্তু হাঁটতে পারে না, লাফাই লাফাই চলে। তো ঘাসফড়িংও এরকম, হাঁটতে পারে না, লাফাই লাফাই চলে। তো যেহেতু পাটা লাফিয়ে চলতে হেল্প করে, এই জন্য এটাকে কি বলা হয়? সালটাটোরিয়াল লেগ। ওকে, এরপর আসো উদর। তো উদর কয় খণ্ডে বিভক্ত? 11টা খণ্ডে বিভক্ত। উদরে কি কি থাকে? উদরে দেখো প্রথমত থাকবে শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রের একটু আগে যে শ্বাসরন্ধ্রকে ঢেকে টিম্পেনাম নামে একটা মেমব্রেন থাকে, যেটা শুনতে সাহায্য করে, এবং একদম লাস্টে থাকে পায়ু এবং বহিঃজননাঙ্গ। তাহলে মেইন 3টা সিস্টেম, শ্রবণাঙ্গ, শ্বাসরন্ধ্র বা শ্বসনাঙ্গ, তারপর হচ্ছে পায়ু এবং বহিঃজননাঙ্গ, রেচন এবং জননাঙ্গ, এগুলো দেখলাম। তাহলে এগুলো বক্ষে থাকে, একটু দেখবা। এখান থেকে যেটা দেখবা, শ্বাসরন্ধ্র কয় জোড়া থাকে। তো বক্ষে শ্বাসরন্ধ্র পাইছিলাম 2 জোড়া, এখানে শ্বাসরন্ধ্র থাকবে 8 জোড়া। প্রথম থেকে অষ্টম দেহখণ্ড পর্যন্ত থাকবে। তাহলে মোট কয় জোড়া হলো শ্বাসরন্ধ্র? ওখানে 2, এখানে 8, 10 জোড়া হলো। এটা একটু ভালো করে দেখবা। টিম্পেনাম কয়টা থাকে? টিম্পেনাম জাস্ট হচ্ছে 1 জোড়া। প্রথম খণ্ডকের প্রতি পাশে একটা করে পর্দার মতো জিনিস থাকে, এটাই হচ্ছে টিম্পেনাম বা শ্রবণ থলি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা দেখবা পায়ু ও বহিঃজননাঙ্গ। এখানে কিছু জিনিস জানা লাগে, যে পুরুষের ক্ষেত্রে খণ্ড 9, 10, 11 এই 3টা খণ্ডের কথা মনে রাখবা। তো নবম খণ্ডকে কি থাকে দেখো, নবম খণ্ডকে, আচ্ছা আমরা পিছন থেকে যাব না সামনে থেকে যাব? আচ্ছা, নবম খণ্ডকে থাকে হচ্ছে সাবজেনিটাল প্লেট। নবম খণ্ডে কি থাকে? সাবজেনিটাল প্লেট। তারপর যদি আমি দশম খণ্ডকের কথা কি বলি, তাহলে এখানে কি থাকবে? অ্যানাল সার্কি। আর 11তে থাকবে সুপ্রানিটাল প্যালাট। তাহলে প্রথম দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যানাল সার্কি। 10এ আমরা কি পাইলাম? অ্যানাল সার্কি।
ঠিক আছে। এরপর আমি যদি নিচের দিকে আসি, ছোটর দিকে আসি, তাহলে সে শব্দটা কি হবে? সাব। সাব মানে কিন্তু নিচে বা ছোট, আর সুপ্রা মানে উপরে। তাইলে সুপ্রা অ্যানাল প্লেট কই পাইলাম? উপরে 11 নম্বরে। আর সাবজেনিটাল প্লেট কই পাইলাম? সেটা হইতেছে 9। মনে থাকবে অ্যানাল সার্কি 9 মনে রাখবা, সরি 10 মনে রাখবা, নিচে আসলে সাব, উপরে গেলে সুপ্রা। একেবারে ইজি, মনে রাখো এটা একটু। এরপর আসো, এটা ঝামেলা লাগে, আমার প্রচুর ঝামেলা লাগতো। আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে ওভিপোজিটর গঠন করে কোন খণ্ড? নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত এবং রূপান্তরিত হয়ে কি গঠন করবে? ওভিপোজিটর। তাহলে এখানে অ্যানাল সার্কি যেটা 10-এ গঠিত হয়েছিল, আর এখানটাতে ওভিপোজিটর গঠিত হইতেছে 9। একটু মানে তুলনা করে মনে রেখো। আচ্ছা, এরপর আসো, পুরুষের স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্যের কথা বলছে, একটু দেখে নিও। একটু পার্থক্য আছে। মানুষের ক্ষেত্রে যদি বলো, তাহলে পুরুষ সাধারণত হাইটে বড় হয়, হাইটে লম্বা হয়, তারপর হচ্ছে দেখতে বড় লাগে, কিন্তু স্ত্রী ছোট হয়। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে উল্টা, পুরুষ ঘাসফড়িং ছোট আর স্ত্রী ঘাসফড়িং বড়। তাহলে প্রথম পয়েন্ট। এরপর দেখো, এরপর যদি বলো পা, পার ক্ষেত্রে পুরুষ ছোট, যেহেতু অ্যাজ এ হোল ছোট, পাও ছোট, তাহলে নারী যেটা হচ্ছে, সরি এখানটাতে স্ত্রী ঘাসফড়িং এর কথা যদি বলো, যেহেতু বডি বড় এই জন্য হচ্ছে ওর পাটা বড় থাকবে। আচ্ছা, এরপর উদরের কথা যদি বলো, উদরের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে ওভিপোজিটর গঠিত হয় এভাবে করে, ওভিপোজিটর গঠিত হয়, এজন্য দেহের প্রান্তভাগ সুচালো থাকে এবং প্রশস্ত থাকে, এটা একটু দেখবা। আর পুরুষ ঘাসফড়িং এটা বৃত্তাকার থাকে বা গোলকাকার থাকে, এটা একটু দেখবা। ঠিক আছে। পাখনা, তো পাখনার ক্ষেত্রে দেখবা, এখন যদি তুমি ফ্যাশনের কথা চিন্তা করো, পুরুষ দেখবা প্রপারলি তার বডি ঢেকে রাখে, আর মহিলারা বডি দেখায় যেন, মানে এখন এটা কি আর বলবো, যাই হোক। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে মহিলাদের পোশাক ছোট হচ্ছে, পুরুষের পোশাক বড় হচ্ছে। তো ব্যাপারটা এরকম, যেটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং ওর উদর আবৃত করার পরও পাখনাগুলো সামনে বর্ধিত থাকে, কিন্তু স্ত্রীর যেটা শুধু উদরকে আবৃত করে রাখে, কিন্তু নিচের যে তোমার এখানটাতে আমরা অভিপোজিট গ্রহণ করতেছি, অভিপোজিটটা আগলা হয়ে থাকে। ঠিক আছে, এটা একটু দেখলা। এরপর হচ্ছে এটা লাগছে না, এরপর কি দেখবা, মোটামুটি এখানে লাগবে না, এটা একটু দেখো, জননরন্ধ্র কোথায় থাকে। তো এখানটাতে নবম খণ্ডকে আমরা কি দেখছিলাম? অ্যানাল সার্কি। তো এখানটাতে উদরের নবম খণ্ডকে আমরা পুংজননরন্ধ্র বা অ্যানাল সার্কি পাচ্ছি, আর এখানটাতে 9 এবং 8 এই দুইটা মিলে স্ত্রী জননরন্ধ্র গঠন করতেছে, এটা একটু দেখবা। ঠিক আছে, তাহলে পার্থক্যগুলো আমি যে কয়টা বললাম এগুলো একটু দেখো, যেগুলো বোঝার মতো আছে, বাকিগুলা আমি ওখানটাতে সংখ্যা দিয়ে যেগুলো বললাম ওগুলো ওখান থেকে দেখবা। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো, আমরা রক্ত সংবহন তন্ত্র এটার মধ্যে প্রবেশ করি। তো আমরা জানি সবাই যে ঘাসফড়িং এর ক্ষেত্রে বা যে কোনো আর্থ্রোপোডের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত ধরনের। তো উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র কিভাবে গঠিত হয়? যখন আমরা দেখছিলাম গতদিন ডেভেলপমেন্টের সময় ব্লাস্টোসিল নামে একটা গহ্বর তৈরি হয়, আর এটা যখন আরো উন্নত হয় ব্লাস্টোসিলের পরপরই একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা হয়ে সিলম নামে আর একটা গহ্বর গঠিত হয়। তাহলে একটা বডিতে দুইটা গহ্বর পাচ্ছি আমরা প্রাইমারিলি, একটা ব্লাস্টোসিল আর একটা হচ্ছে সিলম। তো যারা হচ্ছে উন্মুক্ত সংবহন তন্ত্র তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লাস্টোসিল, বিফর ব্লাস্টোসিল, সিফোসিলম এই দুইটা একত্রিত হয়ে যায়, হয়ে মিক্সড একটা ক্যাভিটি তৈরি করে। কেমন ক্যাভিটি? মিক্সড ক্যাভিটি, যেটাকে আমরা মিক্সডের সাথে মিলাই বলতে পারি মিক্সোসিল। তাইলে ব্লাস্টোসিল এবং সিলম এই দুইটা মিলে কি তৈরি করতেছে? মিক্সোসিল। তাহলে যেহেতু এর মুক্ত সংবহন তন্ত্র, ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা মিক্সোসিল পাবো। ঠিক আছে। আচ্ছা, তো এখানটাতে আমি যদি বলি, যেহেতু মিক্সোসিলের মধ্যে দিয়ে রক্ত থাকতেছে, এই জন্য এটাকে আমরা হিম, মানে তোমরা জানো রক্ত, HAEM, হিম মানে কি রক্ত। যেহেতু এই মিক্সোসিলের মধ্যে রক্ত থাকতেছে এই জন্য এটাকে আমরা হিমোসিল বলি। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে যে রক্তটা, এটাকে আমরা কি বলি? খুবই ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর রক্তকে আমরা হিমোলিম্ফ বলি। ঠিক আছে। এখন তোমাদের কোশ্চেন আসে যে ঘাসফড়িং এর রক্তকে কেন হিমোলিম্ফ বলা হয়? বলো তো কেন বলা হয়? কাজ আমরা জানি, আমাদের বডির কথা চিন্তা করো, আমাদের বডিতে লিম্ফ বা লসিকা তন্ত্র নামে একটা তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র নামে একটা তন্ত্র আছে। ঘাসফড়িং এর ক্ষেত্রে কিন্তু তেমন নাই। ঘাসফড়িং এর ক্ষেত্রে যে তন্ত্র দিয়ে রক্ত সংবহিত হয়, একই তন্ত্র দিয়ে আবার লিম্ফ সংবহন হয়। এজন্য এটাকে যেহেতু একই সাথে হিম, রক্ত, লিম্ফ, লসিকা একসাথে পরিবাহিত হচ্ছে, এই জন্য এই দুটো মিলে আমরা কি বলি? হিমো লিম্ফ। ঠিক আছে, বুঝছো তোমরা? আচ্ছা, ল্যাবিয়াল পাল্প কি ব্যাখ্যা করবো বলো তো? ল্যাবিয়াল পাল্পের 3টা পার্ট থাকে এবং এখানে সংবেদী রোম থাকে। তো সংবেদী রোম আছে বা যে কোনো পাল্পের ক্ষেত্রে কি করবে? ও সেন্সেশন নিবে। তাহলে কি করবে? ও যে খাবারটা খাচ্ছে, খাবারটার টেস্ট কেমন সেটা আইডেন্টিফাই করতে পারবে, আবার পরিবেশের তাপ, চাপ এগুলোও সেন্স করতে পারে। জাস্ট এইটুকু, ওখান থেকে অত ডিটেলসে তো লাগে না। আচ্ছা, তাহলে গেল হিমোলিম্ফ কেন বলতেছি। এরপর আসো,
ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের কথা যদি বলো তাহলে পৌষ্টিকতন্ত্র দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পৌষ্টিক নালী, এরকম নালীপথ যার ভিতর দিয়ে খাবার পাস করতেছে, এবং এই পৌষ্টিক নালীর মধ্যে যে খাবারগুলো যাচ্ছে ওর পরিপাকের জন্য আমাদের কি লাগবে, বিভিন্ন রকম এনজাইম লাগবে, তারপরে বিভিন্ন রকম রস লাগবে, পাচক রস। তাহলে এই যে গ্রন্থিগুলো থেকে আসতেছে সেগুলোকে আমরা কি বলবো, পৌষ্টিক গ্রন্থি। তাহলে একটা হচ্ছে নালিকা পথ আর একটা হচ্ছে গ্রন্থি। এখন আসো পৌষ্টিক নালীকে আবার তিনটা পার্টে ভাগ করি আমরা। একটা হচ্ছে মুখ বা প্রাইমারি যে অংশ, সেটাকে আমরা বলি এস্টোমোডিয়াম। ঠিক আছে, এস্টোমা মানে কিন্তু মুখ, আবার বলছি এস্টোমা মানে কি মুখ। তাহলে এস্টোমোডিয়াম হচ্ছে একদম ইনিশিয়াল পার্টটা। এরপর মিডল যে পার্টটা সেটা কি মেসেন্ট্রন, আর একদম লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে প্রোক্টোডিয়াম। তাহলে কি কি পাইলাম, এস্টোমোডিয়াম, মেসেন্টেরন আর প্রোক্টোডিয়াম, তিনটা পার্ট। আচ্ছা, এরপর আসো এই যে স্টোমোডিয়াম, ওর আবার পাঁচটা পার্ট। প্রথমে কি থাকবে, প্রথমে মুখছিদ্র থাকবে। আমি যে হা করলাম, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, হা, এটা হচ্ছে মুখছিদ্র। এরপর খাবারটা গালে দিলাম, দেওয়ার পর খাবারটা আমি যে রিজনে চিবাইতেছি এটা হচ্ছে গলবিল, বা এখানে জিহ্বার পিছনের যে পার্টটা ওটা হচ্ছে গলবিল। তাহলে প্রথমে আসছে মুখছিদ্র, তারপরে গলবিল। এরপর ইসোফেগাস বলি না আমরা যেটাকে, যেটা দিয়ে খাবার যে পাকস্থলীতে যায় সেটা হচ্ছে অন্ননালী বা গ্রাসনালী। তাহলে পরে কি পাইলাম, গ্রাসনালী। এরপর পাকস্থলীকে মনে করবা ক্রপ হিসেবে, আর গিজার্ড হচ্ছে মনে করবা পাকস্থলীর নিচের পার্টটা। তাইলে পাকস্থলীর মতোই দুইটা, আসলে পাকস্থলীর মতোই, একটা হচ্ছে ক্রপ আর একটা হচ্ছে গিজার্ড। ক্রপটা পাতলা এবং এর কন্ট্রাক্টিলিটি কম, গিজার্ডটা শক্ত এবং এটা অনেক বেশি খাবার পরিপাকে সক্ষম। তাইলে কি কি পাইলাম, মুখছিদ্র, গলবিল, দেন ইসোফেগাস বা গ্রাসনালী, তারপর পাইলাম ক্রপ, তারপরে পাইলাম গিজার্ড। আর প্রোক্টোডিয়ামের কথা যদি বলো, আমি মনে রাখতাম ইক্র দিয়ে, ICRA, ইক্র, I ফর আইলিয়াম, C ফর কোলন, R ফর রেকটাম, এন্ড A ফর পায়ুছিদ্র বা অ্যানাল ক্যানেল। তাইলে এই পার্টগুলো আমরা দেখতাম। মেসেন্ট্রনের আলাদা কোনো ভাগ নাই, এখানে সাধারণত হেপাটিক সিকা থাকে এবং ওই যে মালপিজের নালিকা ওইগুলো থাকে। আচ্ছা, ওগুলো পরে দেখবো। এরপর আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি তিন টাইপের আছে। প্রথমে হচ্ছে লালা গ্রন্থি, যেটা মুখের চারপাশে থাকে। এরপর মেসেন্ট্রনের অন্ত আবরণ, ওই যে হেপাটিক সিকা থাকে ওখান থেকে, এবং মেসেন্ট্রনের অন্তঃবরণ মানে হচ্ছে মেসেন্ট্রন মনে করো এই একটা পার্ট, এর ভেতরে যে পর্দাটা থাকে ওই পর্দা থেকেও কিছু পরিমাণ এনজাইম নিশ্চিত হয়, এজন্য মেসেন্ট্রনের অন্ত আবরণ পৌষ্টিক গ্রন্থির মধ্যে অন্তর্ভুক্ত। আর উপরে যে এরকম হেপাটিক সিকা ছিল ওগুলো ডিরেক্টলি এনজাইম গ্রহণ করে। তাইলে এই তিনটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অন্তর্ভুক্ত। ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে দেখো, উল্টায় পাল্টাই যায়। আচ্ছা, এরপর দেখো আমরা স্পেশালাইজড আলাদা আলাদা পার্টের বর্ণনা তুমি যদি দেখতে চাও তাহলে দেখো এস্টোমোডিয়াম জিনিসটা কি, তাইলে প্রথম পার্টটা বা অগ্রপৌষ্টিক নালী, প্রথম কি থাকবে, মুখছিদ্র। তাইলে মুখছিদ্রের আরেকটা নাম আছে দেখো, সিবেরিয়াম। ঠিক আছে, তাইলে সিবেরিয়াম বা মুখছিদ্র, মোটামুটি সিবেরিয়াম মুখছিদ্র একই রকম বোঝায়। বা হা করার পর ভেতরের যে গহ্বরটা ওটা সিবেরিয়াম, আর সামনের গোলাকার পথটা বা ঠোঁট দুইটা দিয়ে যেটা আবৃত করে রাখছে সেটা হচ্ছে মুখছিদ্র। এই দুইটা একটু দেখবা। তো এখানটাতে মুখছিদ্রের কাজ কি, খাবারটা ভিতরে ঢুকায়। তাইলে এটা সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত হবে এবং মুখছিদ্র পথে খাদ্যটা দেহে প্রবেশ করবে। তুমি খাবার দিচ্ছ, মুখ দিয়ে ভিতরে ঢুকতেছে এটা। এরপর গলবিল কি করে, গলবিল হচ্ছে গ্রাসনালী বা ইসোফেগাস আর মুখছিদ্রের মধ্যবর্তী একটা জায়গা। তাহলে এটা কি করবে, মুখছিদ্র বা সিবেরিয়াম থেকে খাদ্যটা গ্রাসনালীতে নিয়ে যাবে। তাহলে এটা প্যাসেজ হিসেবে বা ক্যারিয়ার হিসেবে কাজ করে। এরপর হচ্ছে গ্রাসনালী, ইসোফেগাস, দেখো ইসোফেগাস লিখছে। তাহলে ইসোফেগাস কি করে, কোথায়, এটাও একটা প্যাসেজ চ্যানেল। তাইলে হচ্ছে এটা গলবিল থেকে খাবারকে কই নিয়ে যাবে, এরপর হচ্ছে ক্রপে নিয়ে যাবে। তাহলে গলবিল থেকে ক্রপে নিয়ে যাবে। আচ্ছা, এখনো কিন্তু খাবারের পরিপাক শুরু হয় নাই, দেখো এরপর আমরা ক্রপে আসবো। তো ক্রপ হচ্ছে মোচাকার থলির মতো দেখতে এবং পাতলা প্রাচীরযুক্ত। তাহলে ক্রপ মোচাকার থলির মতো, দেখো ছবিতে ক্রপ হচ্ছে এরকম মোচাকার একটা থলির মতো দেখতে, এবং এটাকে আমরা কি বলবো, পাতলা প্রাচীরযুক্ত বলবো। যেহেতু পাতলা প্রাচীর এই জন্য এটা কোনো জিনিসকে বেশি প্রেসার দিতে পারে না, ও নিজেই ছিঁড়ে যাবে। কিন্তু তুমি যদি গিজার্ডের কথা বলো, গিজার্ডের ক্ষেত্রে দেখো এটা ত্রিকোণাকার দেখতে, এটা মোচাকার না, ত্রিকোণাকার দেখতে, বেশ শক্ত এবং পুরু প্রাচীর বিশিষ্ট। যেহেতু পুরু প্রাচীর বিশিষ্ট এবং এর অন্তঃপ্রাচীরে কাইটিনময় দাঁত থাকবে, উল্লম্ব ভাঁজ থাকবে, এজন্য দেখা যায় যে এটা যখন কন্ট্রাক্ট করে ভেতরের খাবার টাবার এই দাঁতটা দিয়ে একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরিপাকটা মোটামুটি অগ্রসর হয়। তো এখানটাতে দেখো আমি দুইটার ক্ষেত্রেই তুলনামূলক বললাম, ক্রপটা কম চূর্ণ বিচূর্ণ করে, গিজারটা বেশি করে। তাহলে শুরুটা কই হয়েছিল, শুরু কিন্তু আমার আসলে এই ক্রপ হয়েছিল। তাহলে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত কোথায় ঘটবে, এটা আমরা কি বলবো, ক্রপে শুরু করবে। এবং ক্রপ আরেকটা প্রসেস, মেকানিক্যাল একটা প্রসেসে খাদ্য পরিপাক শুরু করে, সেটা কি, সংকোচন প্রসারণে খাদ্যকে চূর্ণ করার মাধ্যমে। ঠিক আছে, এটা একটু দেখবা। এবং ক্রপটা হচ্ছে পাকস্থলীর মতো, পাকস্থলীতে যেমন খাবার জমা থাকে, এটাকে কিছু পরিমাণে খাবার কিছুক্ষণ জমা থাকতে পারে।
এটা একটু দেখবা। আচ্ছা, গিজার্ডের কাজ কি? একই রকম। গিজার্ড সংকোচন প্রসারণ করে খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করবে। প্যাডের চুলগুলো, ওই যে আমি দাঁত দেখলাম, তারপরে হচ্ছে 6টা প্যাড থাকে, ওই প্যাডে যে চুলগুলো থাকে, তো ওখানে যে খাদ্য কণাগুলো প্রবেশ করবে, উল্টাপাল্টা জিনিস থাকলে সেটা ছাঁকনির মতো কাজ করবে, ঠিক আছে। এবং এখানে একটা কপাটিকা থাকে যেটা খাবারকে অপোজিট ডিরেকশনে যাইতে দেয় না। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে মেসেন্টেরন। তো মেসেন্টেরনের যে অন্ত আবরণ, ওটাকে আমি কি বলছিলাম, পুষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করতেছে, এখান থেকে এনজাইম আসবে। তাহলে অন্য পার্টের যে আবরণ, সেটার সাথে এটার একটা পার্থক্য থাকতে হবে। তো সেই পার্থক্যটাকে দেখো, এটা হচ্ছে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। আমি যদি বাকি দুইটার কথা বলি, তোমরা কি আছো কেউ? বাকি দুইটার কথা যদি বলি, ওরা দুইজনই একটোডার্ম থেকে তৈরি হয়, এবং যেহেতু একটোডার্ম থেকে তৈরি হয়, ওরা কাইটিনে আবৃত থাকে। তাইলে কাইটিন বা কিউটিকল আবৃত থাকে, এবং ওরা একটোডার্ম দিয়ে তৈরি হয়। কিন্তু এই যেটা, এটা একটু মডিফাইড হবে, এই জন্য এটা এন্ডোডার্ম থেকে তৈরি হবে, এবং এখানে কিউটিকল থাকবে না। কি থাকবে? পেরিট্রফিক পর্দা। ট্রফিক মানে কিন্তু পুষ্টি বোঝায়, পেরি মানে হচ্ছে চারপাশে। তাহলে পুষ্টি আবরণ, বা এখানে পুষ্টি আবরণ হিসেবে কাজ করতেছে অ্যাকচুয়ালি, এই জন্য এটাকে আমরা পেরিট্রফিক পর্দা বলি। তৈরি হলো কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। এন্ডোডার্ম থেকে যেটা তৈরি হবে সেটা কি হবে? নরম হবে, এবং এটা পেরিট্রফিক পর্দা হিসেবে কাজ করবে। মনে থাকবে? আচ্ছা, এরপর আসো, এখানে একটু দেখবা যে এখানটা কি কি থাকে। প্রথমত এখানটাতে 6 জোড়া ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে। এগুলোকে কি বলা হয়? গ্যাস্ট্রিক সিকা, বা অনেক সময় হেপাটিক সিকা বলা হয়। হেপাটিক মানে লিভার, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। তাহলে দুইটা মোটামুটি কাজে মিল আছে, দুইটার সাথে কাজে মিল আছে বলে হয় আমরা এটাকে হেপাটিক সিকা বলবো বা গ্যাস্ট্রিক সিকা বলবো। তাহলে এটাকে বললাম গ্যাস্ট্রিক সিকা, হেপাটিক সিকা, যেটা 6 জোড়া থাকবে, ফাঁপা থাকবে, লম্বা মোচাকার থলির মতো থাকবে। তুমি যদি ছবিতে দেখো, ছবিটা হয়ে গেল, এই যে মোচার মতো লম্বাকার অংশ, এইগুলোই হচ্ছে আমার হেপাটিক সিকা। উপরে 3টা, নিচে 3টা, 6টা, ও পাশে 6টা আছে, তাহলে 6 জোড়া টোটাল, ঠিক আছে। তো এটার কাজ কি বলতো? এটার কাজ কিন্তু ওই যে এনজাইম ক্ষরণ করার সাথে এরা কি করে? খাবার অ্যাবজর্পশনের কাজটাও করে থাকে। তাইলে দেখো এটা কি করে, এখানে প্রচুর ভিলাই আছে, যেখানেই ভিলাই থাকবে সেখানেই খাবার শোষণ হবে। তাহলে তুমি শোষণের কথা একটু মনে রাখবা, প্লাস মনে রাখবা এখান থেকে এনজাইম আসে। এরপর তুমি যদি দেখো যে এর নিচের দিকে এরকম সূক্ষ্ম 100টার মতো সুতার মতো জিনিস থাকে, যেগুলো কি বলি আমরা? মালপিজিয়ান নালিকা, নট মালপিজিয়ান অঙ্গ। মালপিজিয়ান অঙ্গ কই থাকে? আমাকে একটু বলো তো, মালপিজিয়ান অঙ্গ কোথায় থাকে? তো এটা যেটা আমরা পাচ্ছি সেটাকে মালপিজিয়ান নালিকা বলতেছি, যেটা আবিষ্কার করছে মার্সেলো মালপিজি। কত সালে? 1669 সালে, ঠিক আছে। এবং এখান থেকে যেটা মনে রাখবো, সংখ্যা কয়টা? 100টা। তাহলে এখানটাতে আবার কি থাকতেছে? উপরের দিকে হেপাটিক সিকা, নিচের দিকে থাকতেছে মালপিজিয়ান নালিকা। কাজ কি? কাজ হচ্ছে মেসেন্টেরনের গহ্বরে খাদ্যের পরিপাক ঘটবে এনজাইমের সাহায্যে, এবং ভিলাইয়ে কি হবে? খাদ্যরা শোষণ হবে। তাহলে আমি কি ভুল বলতে কি? আমি কিন্তু দেখি নাই, এটা আমি পড়েও আসি নাই ওভাবে, তারপর যেভাবে মানুষের সাথে, মানুষের পরিপাকের সাথে মিলে, ওভাবে করে মিলে যাচ্ছে, দেখছো জিনিসগুলো। আচ্ছা, এরপর হচ্ছে প্রোক্টোডিয়াম। এখান থেকে তুমি জাস্ট পার্টগুলো দেখবা। প্রথমে হচ্ছে ইলিয়াম, দেন হচ্ছে কোলন, তারপরে রেকটাম বা মলাশয়, তারপরে অ্যানাস বা পায়ুছিদ্র, ঠিক আছে। তো রেকটামের ক্ষেত্রে দেখবা 6টা রেকটাল প্যাপিলা থাকে, 6টা রেকটাল প্যাপিলা। প্যাপিলাগুলোর কাজ কি? প্যাপিলা হচ্ছে মলকে ধরে রাখতে সাহায্য করে। মানুষের ক্ষেত্রে কিন্তু এমন আছে, তোমার ডেফিকেশন রিফ্লেক্স আসলো, তোমার মনে করো মল ত্যাগের ইচ্ছা জাগলো, তুমি কিন্তু চাইলে চেপে ধরে রাখতে পারো। এটার কারণ কি? প্যাপিলা থাকে, বা বিভিন্ন রকম অনুপ্রস্থ স্ফিংটারের মতো ভাত থাকে, এই জন্য। তাহলে এটা একটু দেখলাম, এই জন্য রেকটাল প্যাপিলাটা থাকে। আচ্ছা, এরপর আসো পৌষ্টিক গ্রন্থি। জাস্ট এখান থেকে যে নামগুলো দেখছি ওগুলো দেখবা, কোনটার পজিশন কোথায়, সংখ্যা কয়টা। যেমন যদি আমি লালা গ্রন্থির কথা বলি, লালা গ্রন্থি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কয়টা থাকে? 1 জোড়া, ঠিক আছে। মেসেন্টেরনের অন্ত আবরণ, এটা তো আসলে ওভাবে হিসাব করা যায় না। হেপাটিক সিকা কয় জোড়া থাকে? এটা হচ্ছে কোন আকৃতির বা মোচক আকার, এবং এটা হচ্ছে 6 জোড়া। সংখ্যাগুলো একটু দেখলাম, এখান থেকে আর অত ডিটেলস লাগে না। এরপর হচ্ছে পরিপাক। তো খাদ্য কি খাই জানি আমরা, কোন টাইপের দাঁত চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলের টাইপ, এটা আমরা বলছি। এরপর হচ্ছে পরিপাক, কোথায় পরিপাক হচ্ছে কি, এবং কোন এনজাইম দিয়ে কোনটা পরিপাক হচ্ছে, এটা একটু দেখবা। তো দেখো এখানটাতে একটা এনজাইম থাকে অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক কাকে পরিপাক করবে? শর্করাকে। তাহলে এটা অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, ইনভার্টেজ, সবগুলো কিন্তু, যেটা বলছে মল্টেজ, যেটা ল্যাকটেজ, এগুলা কি? এটা হচ্ছে সব মনোস্যাকারাইড। ইনভার্টেজ কি? ইনভার্টেজ হচ্ছে আমরা কি বলবো, ইনভার্টেজ ইনভার্ট সুগারে পরিণত করে সুক্রোজকে, তাহলে এটা হচ্ছে আবার সুগারের উপর কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। এবার প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক প্রোটিনের উপর কাজ করবে। দুইটা প্রোটিওলাইটিক এনজাইমের নাম বলতো গতদিন আসছিল, পেপসিন, ট্রিপসিন। তাহলে তুমি প্রথমে প্রোটিয়েজ, ট্রিপসিন, পেপসিন বলতে পারবা, পেপটাইডেজের কথা বলবা,
আর অ্যাজ এ হোল সবাইকে তো প্রোটিয়েজ বলে। আর কি বলবো, আর ট্রিপটেজের কথা বলবো, জাস্ট দুই একটা বলতে পারলেই হবে। আর লাইপোলাইটিকের মধ্যে লাইপেজ আছে, এগুলোর একটু নাম দেখবা, ঠিক আছে? আর এখান থেকে খুব বেশি কিছু লাগে না। এখান থেকে আরেকটা জিনিস আসে যে লালা রসে কি কি এনজাইম থাকে। লালা রসে কি কি থাকে? লালা রসে মনে রাখবা আকাশ থাকে, আকাশ। আর লালা রসে যে এনজাইমটা থাকে, যেগুলো থাকে, সেগুলো কিসের উপর কাজ করে? শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের উপর কাজ করতে পারে। যেমন আমাদের মুখে যেটা থাকে, কি থাকে? টায়ালিন। টায়ালিন কিসের উপর কাজ করে? শর্করার উপর কাজ করে। ঠিক একইভাবে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যে এনজাইমগুলো লালা রসে থাকবে, সেগুলো শর্করার উপর কাজ করবে। এবং এনজাইমগুলো কি কি? আকাশ। আ দিয়ে কি? আ দিয়ে হচ্ছে অ্যামাইলেস, তারপরে ক দিয়ে কি? কাইটিনেস, আর স দিয়ে কি? সেলুলোজ। আকাশ মনে থাকবে। এই তিনটা একটু দেখো, এই তিনটা আমার প্যাচ লাগতো। ওকে, এরপর আসো খাদ্য শোষণ কোথায় শোষিত হবে? মেসেন্ট্রনের অন্ত আবরণে আর হেপাটিক সিকায়, বলতে পারবা। এরপর হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ কি জিনিস তোমরা জানো? যে খাবারটা তুমি গ্রহণ করতেছো, এইগুলো আবার কোষীয় উপাদানে কনভার্ট হওয়ার যে প্রক্রিয়া। তুমি যে খাবারটা খাচ্ছ, প্রোটিন হইতে পারে, অ্যামিনো অ্যাসিড হইতে পারে, কিন্তু তোমার বডিতে যেটা আছে সেটা কিন্তু প্রোটিন হিসাবে আছে, অ্যামিনো অ্যাসিড হিসেবে নাই। তো যে প্রোটিনে কনভার্ট করা, দেন হচ্ছে গ্লাইকোজেনে কনভার্ট করা, এটাকেই বলা হয় আত্তীকরণ বা অ্যাজিমিলেশন। ঠিক আছে? অ্যাজিম করবা, নিজের মধ্যে অ্যাজিম করবা। বর্জ্য নিষ্কাশন বলতে পারবা, কোথা দিয়ে বের হয়ে যাবে? রেকটাম দিয়ে বের হয়ে যাবে, অ্যানাল ক্যানাল দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যবহারিক পার্ট, এগুলো লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে ঘাস ফড়িংয়ের সংবহন তন্ত্র। এখান থেকে খুব বেশি যে সিকিউ আসে তা কিন্তু না, খুব বেশি সিকিউ আসে না, তবে এখান থেকে খ নম্বরের কোশ্চেন আসতে পারে। যেমন ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ব্যাখ্যা করো। তো আমরা জানি সাধারণত রক্ত সংবহন তন্ত্র দুই টাইপের হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা উন্মুক্ত, বদ্ধ। তো ঘাস ফড়িংয়ের যেটা, সেটা হচ্ছে মুক্ত ধরনের। মুক্ত মানে কি? এখানে কোনো নালিকা নেই, কোনো স্পেশালাইজড চেম্বার নাই, রক্তটা সমস্ত বডির মধ্যে উন্মুক্ত অবস্থায় চলাচল করে, এটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তো এখানে যেটা জানতে হয় সেটা হচ্ছে যে সংজ্ঞাটা। তাহলে এখান থেকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, সংজ্ঞাটা একটু দেখবা। কি বলছে? যে সংবহন তন্ত্রে রক্ত হৃদযন্ত্র থেকে নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে। দেহগহ্বর উন্মুক্ত থাকে এবং দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃদযন্ত্রে ফিরে আসে। তাহলে হৃদযন্ত্র থেকে বের হলো, কই গেল? উন্মুক্ত দেহগহ্বরে। দেহগহ্বর থেকে কই ফিরে আসলো? হৃদযন্ত্রে ফিরে আসলো। সেটাই মুক্ত রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? এ সময় রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না। দুইটা কথা। আচ্ছা, এরপর যেটা জানবা সেটা হচ্ছে কোথায় কোথায় আমরা এই মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। তো বেসিক্যালি আর্থ্রোপোডা আর মলাস্কাতে আমরা মুক্ত সংবহন তন্ত্র দেখি, যেখানটাতে আর্থ্রোপোডায় সম্পূর্ণ মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় আর মলাস্কাতে অর্ধমুক্ত দেখা যায়। ঠিক আছে? অর্থাৎ এখানে কিছু পরিমাণে উন্মুক্ত বডি গহ্বরে থাকে আর কিছু পরিমাণে দেখা যায় যে নালিকার মধ্যে দিয়ে থাকে। এই জন্য মলাস্কাকে অর্ধমুক্ত বলে, আর্থ্রোপোডাকে সম্পূর্ণ মুক্ত বলে। দেখলা? আর বদ্ধ সংবহন তন্ত্র কোথায় দেখা যায়? সমস্ত কর্ডাটাতে, সাথে অ্যানালিড নামক নন কর্ডেটেও দেখা যায়। সমস্ত কর্ডেট প্লাস অ্যানালিড নামক নন কর্ডেট। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু, আর্থ্রোপোড বললাম, মলাস্কা বললাম, অ্যানালিড বললাম আর কর্ডেট বললাম, বাকি যারা থাকে পরিফেরা, নিডারিয়া, এদের সংবহন তন্ত্র কি ধরনের হবে? তো তুমি একটু দেখো, এদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র না। এরা চারজন বাদে বাকিগুলাতে প্রতিষ্ঠিত কোনো রক্ত সংবহন তন্ত্র থাকে না। আচ্ছা, এখানে পার্থক্য বলছে, পার্থক্য তুমি একটু দেখে নিও। আচ্ছা, তো ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে বেসিক্যালি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে বডি ক্যাভিটি, বডির ভিতরে ফাঁকা যে জায়গাটা যার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে সেটাকে হিমোসিল, সিল মানে গহ্বর, যে রক্তটা যাচ্ছে সেটাকে আমরা কি বলছিলাম? হিমোলিম্ফ। আর হৃদযন্ত্র হিসেবে যেটা কাজ করবে সেটাকে আমরা কি বলবো? হৃদযন্ত্র, বা এটাকে আসলে হৃৎপিণ্ড বলা হয় না, হৃদযন্ত্রই বলা হয়। কেন বলো তো হৃৎপিণ্ড বলা হয় না? কারণ তুমি যদি ঘাস ফড়িং এর হার্টের কথা বলো, এরকম কেমন যেন একটা দেখতে, লম্বা বিস্তৃত। মানুষের হার্ট যেমন এরকম একটা পিণ্ডের মতো, ওরকম পিণ্ড না, বিস্তৃত একটা অংশ সুতার মতো বলে আমরা এটাকে হৃৎপিণ্ড না বলি, হৃদযন্ত্র বলি। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর কি দেখবা? এরপর যেটা জানতে হবে যে হিমোসিল। তো ঘাস ফড়িং এর ভেতরে পুরো দেহ গহ্বরকে আমরা হিমোসিল বলতেছি। হিমোসিল হচ্ছে তিনটা পার্টে ভাগ করা যায়, এটা একটু জানতে হবে আমাদের। তুমি যদি বলো ছবির কথা, কিন্তু ছবি আঁকানো আছে? ছবি তো আঁকানো নাই। আচ্ছা, তো এভাবে করে আমি ঘাস ফড়িংকে মনে করো আঁকবো। কিভাবে আঁকবো? এখানে অল্প জায়গাতে মনে করো এই হচ্ছে একটা ঘাস ফড়িং এর দেহ। তো এখানটাতে দুইটা পর্দা থাকবে, একটা হচ্ছে অঙ্কীয় পর্দা নিচের দিকে পেটের দিকে থাকবে, আর একটা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা উপরের দিকে থাকবে। তো এই দুইটা পর্দা দিয়ে ঘাস ফড়িং এর বডির তিনটা ভাগে ভাগ হইলো। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে গহ্বর 2, আর এটা হচ্ছে গহ্বর 3। তিনটা অংশে ভাগ হইলো। তো এই যে পৃষ্ঠীয় পর্দা এর উপরে যে পার্টটা থাকবে এটাকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল, সি দিলাম। তাহলে উপরের পার্টটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কি থাকবে উপরে? হার্ট থাকবে। এরপর মাঝখানের যে স্তরটা, যেটা হচ্ছে
পৃষ্ঠীয় পর্দার নিচে থাকবে এবং এখানের যে অঙ্কীয় পর্দা এর উপরে থাকবে, এটাকে আমরা কি বলবো, পেরি ভিসেরাল সাইনাস। ঠিক আছে, তাহলে ভিসেরাল সাইনাসে কি থাকবে, ভিসেরা থাকবে। ভিসেরা মানে কি, ভিসেরা শব্দের অর্থ হচ্ছে অঙ্গ। তাহলে এখানে সাধারণত আমাদের পৌষ্টিক যন্ত্র বা আমরা যে এতক্ষণ ব্যাখ্যা করলাম ক্রপ গিজার হাবিজাবি সবগুলো এখানে থাকবে। আর একদম নিচে থাকে পেরিনিউরাল সাইনাস, এন দিয়ে লিখলাম, তাইলে CVN, পেরিকার্ডিয়াল, পেরিনিউরাল, সরি পেরিভিসেরাল মাঝখানে, আর একদম নিচে থাকছে পেরিনিউরাল। তাহলে এখানে কি থাকবে, নিউরাল মানে এখানে স্নায়ু রজ্জু থাকবে, ব্রেন রিলেটেড যত কিছু আছে সবগুলো থাকবে। ঠিক আছে, এটা কই থাকছে, অঙ্কীয় পর্দার নিচে। তাহলে এই ফিগারটা একটু যদি প্র্যাকটিস করো তাহলে এই তিনটা কোনটা কিসের উপরে থাকতেছে, কোনটা কি ধারণ করতেছে, কোনটার কি কাজ বলতে পারবা, এবং যখন রক্ত সংবহন তন্ত্র পড়বো তখন এটা আবার কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানটাতে দেখো রক্তটা কিভাবে সংবহিত হয় একটু একবার বলে দিই। প্রথমে একদম উপরে কি আছে, আচ্ছা আমরা এটা ছবি দেখে বলবো, ঠিক আছে, এখন না বলি। তো এরপর আসে হচ্ছে, আমরা তাইলে বলে ফেললাম হিমোসিলের বর্ণনাটা, হিমোসিল এভাবে ভাগ করা থাকে। এরপর হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হিম থাকবে আর লিম্ফ থাকবে, দুইটা পার্ট। তো এটার মধ্যে তো আমি একটু কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেমন এটার পিএইচ কত, এর হিমোলিম্ফের পিএইচ হচ্ছে 6 থেকে 7। মানুষের ক্ষেত্রে রক্তের পিএইচ কত বলতো, 7.35 to 7.45 বা অ্যাভারেজে 7.4, এটা একটু পড়তে হবে। তো এখানটাতে কত, 6 to 7, অর্থাৎ এটা আম্লিক হয়, মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু বেসিক বা ক্ষারীয় হয়, এটা একটু পার্থক্য আছে। আপেক্ষিক গুরুত্বটা একটু দেখবা। আর যেটা দেখবা সেটা হচ্ছে হিমোলিম্ফ দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে রস আর একটা হচ্ছে কোষ। যেমন আমাদের ক্ষেত্রে প্লাজমা আর ব্লাড সেল দুইটা পার্ট থাকে, এখানেও সেম। একটা পার্ট হচ্ছে হিমোসাইট বা রক্তকণিকা, আর একটা হচ্ছে হিমোলিম্ফ রস বা প্লাজমা, দুইটা পার্ট। তো এখান থেকে হিমোলিম্ফ রস বা প্লাজমার একটু বর্ণনা দেওয়া আছে, কি কি ধারণ করে, কতটুকু পানি, পানিটা অবশ্যই জানবা 70% পানি, প্লাস কি কি ধারণ করে, সমস্ত পুষ্টিকর জিনিস, আয়ন ধারণ করবে, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড, আমিষ, সুক্রোজ, গ্লুকোজ, তারপর হচ্ছে বিভিন্ন প্রোটিন, লিপিড, ফসফোলিপিড, স্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো ধারণ করবে। এই দেখো গ্লুকোজ ধারণ করতেছে ট্রিহ্যালোজ রূপে, তারপর হচ্ছে বিভিন্ন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ধারণ করতেছে, ইউরিক অ্যাসিড যেটা আবর্জনা, আবর্জনাকে ধারণ করবে, ফসফেটকে ধারণ করবে। তাহলে কি কি ধারণ করতেছে এগুলো একটু দেখবা। ঠিক আছে, এরপর সে হিমোসাইট। হিমোসাইট হচ্ছে রক্তকোষ। এখান থেকে যেটা জানতে হয় সেটা হচ্ছে যে হিমোসাইট 3টা টাইপের, এটা হচ্ছে আমাদের বেলায় ছিল না, পরের এডিশনে যোগ হয়েছিল। তো একটু ভালো করে দেখবা, হিমোসাইট হচ্ছে সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে 15,000 থেকে 60,000। কত, প্রতি ঘন মিলিমিটারে 15,000 থেকে 60,000। এবং এইটা দেখো 3টা টাইপ আছে। প্রথম হইতেছে প্রো হিমোসাইট, প্রো মানে পূর্বে, তারপর হচ্ছে পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট, আর একটা বড় হিমোসাইট। তো জিনিসটা কি, প্রো হিমোসাইট হচ্ছে একদম ইনিশিয়ালি যে কোষটা তৈরি হলো সেটা হচ্ছে পুরো হিমোসাইট। এরপর এটা কি হবে, রূপান্তরিত হতে থাকবে, একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বড় হইতে থাকবে না। তো যে বড় হইতে যেটা শুরু করছে, অলরেডি চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা ট্রানজিশনাল হিমোসাইট বা পরিবর্তন হিমোসাইট বলবো। এরপর যে অ্যাডাল্ট হয়ে যাবে, পরিবর্তিত হয়ে ওটা অ্যাডাল্ট হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, বড় হিমোসাইট বা লার্জ হিমোসাইট। তাহলে 3টা টাইপ। এখানে যেটা জানবা সেটা হচ্ছে তোমরা কত পার্সেন্ট আছে, সব থেকে ইম্পর্টেন্ট সাইজটা একটু দেখতে পারো, মনে থাকে 6 থেকে 9, 9 থেকে 18, তারপর হচ্ছে 18 থেকে 23, সাইজ মনে থাকে, কিন্তু পার্সেন্টেজ একটু সমস্যা হয়। পার্সেন্টেজ, প্রাক হিমোসাইট কতটুক থাকে, 23%, পরিবর্তনীয়টা কতটুক থাকে, 68%, আর বড়টা থাকে 9%। ঠিক আছে, তাহলে প্রাক কতটুক, 23, পরিবর্তনশীল হচ্ছে 68, আর যেটা বড় হিমোসাইট 9%, একটু দেখবা। আচ্ছা, এরপর কি দেখবা, গেল। তাহলে এবার আসো আমরা হৃদযন্ত্রের মধ্যে যাই। তো হৃদযন্ত্রকে কেন হৃদপিণ্ড বলা হয় না, এটা আমি অলরেডি বলে ফেলেছি। তো হৃদযন্ত্রের গঠন যদি দেখো, তুমি এরকম দেখতে পাবা যে এর 7টা চেম্বার থাকে। কয়টা চেম্বার, 7টা চেম্বার। তো চেম্বারগুলো এরকম লাভ শেপ করে আঁকানো হয়। কিরকম, লাভ শেপ করে আঁকানো হয়। যেমন দেখো এখানে আঁকানো আছে, এরকম 7টা লাভ যদি তুমি পরপর আঁকায় দাও তাহলে হৃদযন্ত্র হয়ে যাবে। এখানে আঁকানো নাই মনে হয় ছবিটা ভাবে করে। তো যাই হোক, তোমরা যখন ছবিটা আঁকাবা তখন কি করবা, এরকম পাশাপাশি 7টা লাভ দিবা। যেমন আমি এখানে একটু আঁকি, দেখো, চার, 5, 6, 7টা লাভ দিলাম আমি। ঠিক আছে, এটা হচ্ছে তাইলে আমার হৃদযন্ত্র। তাহলে প্রথমে যে কথাটা বললাম, এটা 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, এবং এটা লম্বালম্বি ভাবে এক সারিতে বিন্যস্ত থাকবে। এর মাঝখানে এই যে 2টা হাড় আঁকাইলাম, এর মাঝখানে এই যে ছিদ্র দেখতে পাচ্ছ পরপর 2টা, বা এখানে ভালো দেখতে পাবা এই যে ছিদ্রটা, এটাকে কি বলি আমরা, অস্টিয়াম। এরপর দেখো এই একটা পার্ট,
এই যে পার্টটা, এটা কি হয়, দরজার মতো কাজ করে, কখনো খুলে যায়, রক্ত যখন যাওয়ার দরকার খুলে যাবে, রক্ত যাওয়ার দরকার হলে বন্ধ হয়ে যাবে। এটা কাজ করে হিসেবে কি হিসেবে, কপাটিকা হিসেবে। তাহলে আমি প্রথমে কি পাইলাম, চেম্বার, তারপরে কি পাইলাম, ছিদ্র বা অস্টিয়াম, তারপরে কি পাইলাম, কপাটিকা। এরপর দেখো এইগুলার পাশে এরকম ত্রিকোণাকার পাখার মতো পেশি যুক্ত থাকে, এগুলোকে কি বলি আমরা, অ্যালারি পেশি বলি। তাহলে এরপর কি পাইলাম, অ্যালারি পেশি। এখন তুমি কাউন্ট করো তো অ্যালারি পেশি কয় জোড়া থাকে। অ্যালারি পেশি কিন্তু দুইটার মাঝখানে একটা করে থাকতেছে। সো তুমি এখানে হিসাব করো, 7টা যদি চেম্বার থাকে, অ্যালারি পেশি থাকবে 6 জোড়া। তাহলে অ্যালারি পেশি পাখার মতো পেশি কয়টা থাকবে দেখো, 6 জোড়া থাকবে। কই আছে অ্যালারি পেশির কথা, অ্যালারি পেশি, এই যে অ্যালারি পেশি থাকে, দুপাশ থেকে অ্যালারি পেশি বের হয় যেগুলো ত্রিকোণাকার পাখার মতো, ঠিক আছে। এবং কয় জোড়া থাকবে, 6 জোড়া। এটা আমরা বলে ফেললাম মোটামুটি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা হার্ট থেকে এইগুলো জানলেই চলবে। এবং ব্লাড ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে, একমুখী হবে, পশ্চাৎ দিক থেকে ওর মস্তকের দিকে আসবে। এটাই হচ্ছে আমার ডিরেকশন, এটা দেখবা। এরপর আসো এখান থেকে এটা একটু ইনফরমেশনটা দেখবা যে ঘাসফড়িং এর হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার। এটা কিন্তু প্রতি মিনিটে বলছে, মিনিটে কতবার, 100 থেকে 110 বার। মানুষের ক্ষেত্রে কত বলতো, মানুষের ক্ষেত্রে হার্টবিট বা হৃদস্পন্দন প্রত্যেক মিনিটে কত বলতো, ঘাসফড়িং থেকে কম নাকি বেশি, মানুষ পিছিয়ে আছে নাকি এগিয়ে আছে, একটু বলতো। তাইলে এটা জানলাম আমরা 100 থেকে 110 বার। এখন এইখানটাতে রক্ত যে কিভাবে সার্কুলেট হচ্ছে সেটা বর্ণনা করা হয়েছে। আমি জাস্ট তোমাকে একটু বলে দেই, তুমি এই ছবিটা থেকে পড়ে ফেলবা, এই ফ্লো চার্টটা দেখবা বা ছবিটা থেকে পড়বা। এবং এখানে আরেকটা ইনফরমেশন আছে, যদিও ওর হার্ট দেখা যাচ্ছে মিনিটে 100 থেকে 110 বার স্পন্দন করতেছে, কিন্তু দেখো সমগ্র দেহে যদি রক্ত পরিবহন করতে চাই 30 থেকে 60 মিনিট সময় লাগে। এখন বলো তো, মানুষের দেহে একবার পুরো বডিতে রক্ত সংবহন হইতে কতক্ষণ সময় লাগে, মানুষের ক্ষেত্রে কতক্ষণ সময় লাগে। এখানে কিন্তু ঘাসফড়িং থেকে অনেক কম, দেখা যায় উইদিন 1 মিনিটে পুরো বডিতে সার্কুলেট হচ্ছে। যেখানে মানুষের হার্টবিট 70 থেকে 80-র মধ্যে হয়, হার্টবিট কম হইলেও আমাদের ব্লাড ভলিউমটা অনেক বেশি সার্কুলেট করে বলে পুরো বডিতে সার্কুলেশনটা হয়। যেখানে ঘাসফড়িং এর অনেক টাইম লাগে, 1 ঘন্টার মতো টাইম লেগে যায়, ঠিক আছে। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর রক্ত কিভাবে সংবহিত হচ্ছে এই জিনিসটা একটু দেখবো। তো প্রথমে আমি বলবো কি, দেখো এই যে হার্ট, 7টা চেম্বারের একটা হার্ট, এর পিছনের দিকে থাকে একটা অ্যাওর্টার মতো নালিকা, সামনের দিকে থাকে আরেকটা নালিকা। পেছনেরটাকে আমরা বলি পশ্চাৎ অ্যাওর্টা বা পশ্চাৎ ধমনী, আর সামনেরটাকে কি বলি, সম্মুখ অ্যাওর্টা। এখন রক্তটা কি করবে, রক্তটা পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে প্রবেশ করলো, ঠিক আছে। পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে প্রবেশ করার পর হৃদযন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 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 হওয়ার পর কোথায় গেল, তাইলে পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে হৃদযন্ত্র বা এটা কি পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্য দিয়ে কই আসলো, মস্তকের সাইনাসে আসলো, ঠিক আছে। মস্তকের সাইনাস দিয়ে কই যাবে, তোমার মনে হতে পারে ইমিডিয়েট পর পেরিভিসেরাল সাইনাসে যাবে, কিন্তু না। পেরিভিসেরাল সাইনাসে যাওয়ার আগেই, যেহেতু মস্তকের সাইনাস বলতেছি, মস্তকের সাইনাস মানে কি, ওর সাথে রিলেট আছে পেরিনিউরাল সাইনাসের, তাহলে মস্তকের সাইনাস থেকে যাবে পেরিনিউরাল সাইনাসে, পেরিনিউরাল সাইনাস থেকে কই যাবে, পেরিভিসেরাল সাইনাসে যাবে, এবং পেরিভিসেরাল সাইনাস থেকে পরবর্তীতে কই যাবে, আবার পশ্চাৎ অ্যাওর্টা দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে হার্ট দিয়ে আবার মস্তকের সাইনাসে আসবে। তাহলে কি হচ্ছে, হার্ট, মস্তকের সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পশ্চাৎ অ্যাওর্টা, আবার হার্ট, আবার সম্মুখ অ্যাওর্টা, আবার মস্তকের সাইনাস। এভাবে করে তুমি এই ফ্লোচার্ট টাকাই দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বর্ণনাটা মোটামুটি ওইগুলাই লেখা আছে, তুমি একটু দেখে নিবা যে কোথায় পাই কোথায় যাচ্ছে, ডানাই কোথায় যাচ্ছে, তুমি একটু দেখলেই ওটা এক্সট্রা 2-একটা কথা যেটা লেখা আছে পেরে যাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 1.5 মিনিট প্রায় বলছে, হ্যাঁ ওরকম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো বডিতে সার্কুলেট হয়, 30 সেকেন্ড অনেক বলে। আচ্ছা, এরপর হচ্ছে সিলম হিমোসিল, ওটা ওভাবে লাগে না, এটাও পার্থক্য ওভাবে লাগে না, এমসিকিউ এর জন্য চাইলে দেখতে পারো। আচ্ছা, এরপর আসো শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। এটা আমাদের যশোর বোর্ডে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার আসছিল। তাহলে শ্বসনতন্ত্রটা কিন্তু সিকিউতে প্রচুর আসে। এতক্ষণ যা পড়াইলাম তার মধ্যে শ্বসনতন্ত্র সব থেকে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, এই পার্টটা। এখন শ্বসনতন্ত্রটা আমরা একটু দেখব। তো শ্বসনতন্ত্র যেটা, আমরা মানুষের ক্ষেত্রে শ্বসনতন্ত্র কোনটাকে বলবো, ফুসফুসকে। কিন্তু এখানে যে শ্বসনতন্ত্র, এটা বেসিক্যালি এর বডির মধ্যে আমাদের যার মধ্যে দিয়ে বাতাস যায়, গলা থেকে ফুসফুস পর্যন্ত যায়, সেটাকে আমরা কি বলি, ট্রাকিয়া। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে এরকম এই টিউব বা নলাকের মধ্য দিয়ে বাতাস যাইতে যাইতে মোটামুটি রেসপিরেশনটা হয়ে যায় বা শ্বসনটা হয়ে যায়। এজন্য ম্যাক্সিমাম ট্রাকিয়াটা যেহেতু শ্বসনতন্ত্র গঠন করে, এই জন্য ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রকে আমরা ট্রাকিয়াল তন্ত্র বলি, ঠিক আছে। তো ট্রাকিয়াল তন্ত্র 5টা জিনিস দিয়ে গঠিত, আমার প্রচুর গুলাই তো এই জিনিসগুলা 5টা জিনিস দিয়ে গঠিত। আমরা একটু পড়বো। আচ্ছা, আছো কি, মানুষজন তো নাই কেউ, আমরা পড়বো, তার আগে একটু দেখি, দাঁড়াও।
তোমরা কি আদেও কেউ আছো নাকি নাই? আচ্ছা ঠিক আছে, যা আছো সমস্যা নাই। তো কি বলছিলাম, এখানে এই 5টা পার্ট আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি, খুব বেশি বাকি নাই, আমরা শেষ করে ফেলবো আজকে। আচ্ছা, তো এখানে দেখো 5টা পার্ট দিয়ে গঠিত। প্রথমে হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, ওই যে আমরা বক্ষ এবং উদর অঞ্চলে ছোট ছোট ছিদ্রের মতো দেখতে পাচ্ছিলাম, যার মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করবে। তাহলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। কয়টা থাকবে? 10 জোড়া। এরপর হচ্ছে এই স্পাইরাকল থেকে টিউবের মতো একটা এক্সটেনশন বা প্রবর্ধন চলে যাবে, যেটাকে আমরা কি বলবো? শ্বাসনালী বা ট্রাকিয়া। ওকে, গেল 2টা পার্ট। এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা দেখতে পাবো যে ইনটিমা দিয়ে আটকানো থাকে, ইনটিমা বা রিং এর মতো। আমাদের যেমন ট্রাকিয়াতে কি থাকে? কার্টিলেজিনাস রিং থাকে, সি শেপের 16 থেকে 20টা। তো এখানটাতে এরকম কি থাকে? ট্রাকিয়ার মধ্যে ইনটিমা থাকে। তো হঠাৎ করে দেখবো যে একটা জায়গাতে যে ইনটিমা নাই, না থাকার কারণে ওই জিনিসটা হঠাৎ করে এরকম ফুলে যাবে, বাতাসের কারণে ওটা ফুলে যাবে। তো এই যে ফুলা অংশটা, ওটাকে আমরা বলি বায়ুথলি, যেটা সংখ্যা কত? অসংখ্য। এরপর এই বায়ুথলিটা পরবর্তীতে যে এরকম স্টার শেপড একটা কোষের মধ্যে যে উন্মুক্ত হবে, যেটাকে আমরা কি বলবো? প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই ট্রাকিওল কোষ এভাবে করে ছোট্ট ছোট্ট আঙ্গুলের মতো অভিক্ষেপ বের করে দিবে, যেটা একদম শেষে সেল বা মূল যে কোষটা ঘাসফড়িং এর, ওই কোষের সাথে রিলেটেড থাকবে। তো এই ছোট্ট ছোট্ট নালীপথগুলোকে আমরা কি বলতেছি দেখো? সেটা হচ্ছে ট্রাকিওল। তাহলে প্রথমে কি বললাম আমরা? শ্বাসযন্ত্র বা স্পাইরাকল, যেটা বডির 2 সাইড দিয়ে থাকতেছে 10 জোড়া। এরপর ওখান থেকে যে টিউবগুলো বের হচ্ছে ওগুলোকে আমরা কি বলতেছি? ট্রাকিয়া। এবার ট্রাকিয়ার মধ্যে হুট করে দেখবো যে ইন্টিমাতে যে রিংগুলা ছিল, ওই রিংগুলা বা ইন্টিমাগুলো হঠাৎ করে নাই হয়ে গেছে, হঠাৎ ফলে ওই জিনিসটা বেলুনের মতো ফুলে যাবে, ওটাকে আমরা কি বলতেছি? বায়ুথলি। এরপর যেটা পাবো সেটা হচ্ছে প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ। এরকম স্টার শেপের একটা কোষ থাকবে, যেখানে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকবে। ফ্লুইডের পরে যে এরকম আঙ্গুলের মতো বা পাইপের মতো প্রবর্ধন থাকবে অনেকগুলা। তো এই প্রবর্ধনগুলো কি করবে? কোষের মধ্যে ঢুকে যাবে, যে গ্যাসের এক্সচেঞ্জ করবে, এটাকে আমরা কি বলতেছি? ট্রাকিওল। তাহলে এই 5টা অংশ একটু দেখবা। তো আমি মোটামুটি যা বলে ফেলছি, আমার মনে হয় 2-3 মার্ক পাওয়ার জন্য এনাফ। তারপরে একটু পড়তে হবে। তো প্রথমে আসলো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। কয়টা থাকবে? 10 জোড়া থাকবে, এটা দেখলা। এরপর আমরা এই গঠনটা দেখে একটু দেখবো যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলে কি কি থাকে। তো প্রথমে দেখবা এই ফুটাটা হচ্ছে শ্বাসরন্ধ্র। তো এই শ্বাসরন্ধ্রের চারপাশে কাইটিন জমা হয়। কাইটিন জমা হয়ে কি করে? কাইটিন জমা হয়ে পেরিট্রিম নামক একটা পর্দা তৈরি করে। পেরি মানে কি? পেরি মানে হচ্ছে চারপাশে, ট্রিম মানে শক্ত আবরণ। তাইলে চারপাশে শক্ত যে আবরণটা তৈরি করতেছে সেটাকে আমরা কি বলতেছি? পেরিট্রিম। পেরিট্রিমের কাজ কি? যাতে এটা হুট করে বন্ধ না হয়ে যায়, এটা গার্ড হিসেবে কাজ করে। তাহলে কি পাইলাম আমরা? প্রথমত ডিম্বাকার ছিদ্রবিষয়, যেটা পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকতেছে। ঠিক আছে, এরপর আসো এর ভেতরের দিকে এই যে রোম 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 গুলো দেখতে পাচ্ছ, এটা কি? ফিল্টারের মতো কাজ করবে। তাহলে এটা কি? পরিস্রাবণ যন্ত্র পাচ্ছে। এরপর একটু নিচে নামো, এর ভেতরের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমি কি বলবো? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানেই কিন্তু ফাঁকা জায়গা। অ্যাট্রিয়াম কোথায় কোথায় পাওয়া যায়? ফুসফুসের ক্ষেত্রে অ্যাট্রিয়াম পাওয়া যায় শ্বসন অঞ্চলে, তারপরে হার্টের ক্ষেত্রে অ্যাট্রিয়াম পাওয়া যায়। তো অ্যাট্রিয়াম মানে ফুলা ফাঁকা জায়গা। তাহলে ভেতরের যে ফাঁকা জায়গা, এটা হচ্ছে আমার অ্যাট্রিয়াম। ওকে, এরপর আরেকটু নিচে নামো। আরেকটু নিচে নামলে দেখতে পাবা এইখানটাতে একটা প্রবর্ধিত অংশ থাকে। তো এটা কি? এটা দরজার মতো কাজ করে, খুলে গেলে বাতাস ঢুকবে, বন্ধ হলে ঢুকবে না। তাহলে এটা আসলে কি? এটা হচ্ছে কপাটিকা। তাহলে এটা জিনিসটা কি? কপাটিকা। ওকে, এরপর যদি তুমি দেখো এটার কথা নাই এখানটাতে, তো মোটামুটি এগুলাই। তাহলে আমরা একেবারে প্রথমে কি পাইলাম? একটা ফুটা বা রন্ধ্র থাকবে, এরপর 2 পাশ দিয়ে পেরিট্রিম থাকবে, ভেতরের দিকে এরকম একটা কি থাকবে? ছবি আঁকাবা, ছবি আঁকালে ক্লিয়ার হয়ে যাবে। পরিস্রাবণ যন্ত্র বা ছাকন যন্ত্র থাকবে, এরপর কি থাকবে? ফাঁকা জায়গা অ্যাট্রিয়াম, তারপর একটা কপাটিকা থাকবে। জাস্ট এই 5টা জিনিস। ঠিক আছে, ছবিতে 5টা জিনিস দেওয়া আছে, এভাবে করে পড়ে ফেলবা। আচ্ছা, এটার কাজ কি বলতো? স্পাইরাকল কি করবে? প্রথমত বায়ু ভেতরে প্রবেশ করাবে। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই যে পরিস্রাবণ যন্ত্র, এটা কি করবে? বাতাসকে ফিল্ট্রেট করে উল্টাপাল্টা জীবাণু, পানি, ধুলাবালি এগুলোকে প্রবেশ করতে দিবে না। তাহলে উন্মুক্ত বা বিশুদ্ধ একটা বাতাস ভিতরে প্রবেশ করলো। এরপর শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা কি জিনিস? এই যে অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামের পর থেকেই পরবর্তীতে আরেকটা টিউব শুরু হবে। এই টিউবটাই হচ্ছে আমার কি বলবো? ট্রাকিয়া। তাহলে প্রতিটি স্পাইরাকল অ্যাট্রিয়াম নামে ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়। এখান থেকে উৎপন্ন হয় সূক্ষ্ম শাখা প্রশাখা, যেগুলা 2.5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এটাই হচ্ছে আমার বহিত্বকীয় ট্রাকিয়া, যেটা হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনতন্ত্র। তাইলে আমি একটু আগেই বললাম না যে কেন ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলে? বিকজ এখানে ট্রাকিয়াটাই বেসিক্যালি
প্রধান শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। এজন্য মনে থাকবে, মনে রাখবা। আমাকেও কিন্তু এই জিনিসটা কিভাবে ধরে বলে দেয় নাই, আমি ভুল করছিলাম একবার এই জিনিসটা, ঠিক আছে। এবং এটা সারা দেহে জালিকা আকারে বিন্যস্ত থাকে। এই সংখ্যাটা এত বেশি যে এটা মেইন শ্বসন অঙ্গ না হয়ে কোনো উপায় নেই, ঠিক আছে। এটা একটু দেখবা। তো দেখো এখানটাতে আমরা একটা কথা বলছিলাম কি, এর ভেতরের দিকে যে এপিথেলিয়াম থাকে সেটা কিউটিকল নির্মিত ইন্টিমা দিয়ে আবৃত থাকে। ইন্টিমা কি করে, যাতে এটা যখন বাতাস না থাকে তখন চুপসে যেন না যায় সেটা প্রিভেন্ট করে। যেমন বেলুনের ভেতর থেকে বাতাস বের করে দিলে চুপসে যাবে, তো এখানে যে ইন্টিমা থাকে সেই কিউটিকল থাকে, কিউটিকল গুলো মিলে ইন্টিমা গঠন করে, ঠিক আছে। এটা তাইলে দেখলা। এরপর আসো ভেতরের লেয়ারটা ইন্টিমা। এখন ইন্টিমা পুরো অংশ জুড়ে আছে, একটু পরপর যে দেখা যাবে ইন্টিমা স্তরটা আরো বেশি পুরু হয়ে এরকম বলয় তৈরি করলো। তো এই ইন্টিমাগুলোকে কি বলা হয়, টিনিডিয়া বলা হয়। ইন্টিমা যখন পুরু হয়ে রিং এর মতো বলয় তৈরি করতেছে তখন সেটাকে আমরা কি বলতেছি, টিনিডিয়া, ঠিক আছে। তাহলে টিনিডিয়ার কথা আমরা বলে ফেললাম। তাহলে মোটামুটি এটা হচ্ছে গঠন। এখন আমরা দেখব যে ট্রাকিয়াল তন্ত্রের মধ্যে এই ট্রাকিয়া বা শ্বাসনালী কয়টা কিভাবে থাকতেছে। তো মনে রাখবা যে সাধারণত অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুই টাইপের থাকে। কয়টা, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর 2 নম্বরে যদি বলি তাহলে হচ্ছে অনুপ্রস্থ। তো অনুদৈর্ঘ্য যেটা থাকে সেটা হচ্ছে 3 জোড়া। কোথায় থাকবে, অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয়, ঠিক আছে। এরপর পৃষ্ঠীয় আর অঙ্কীয় এই দুইজনকে যারা কানেক্ট করবে সেগুলো হচ্ছে অনুপ্রস্থ। তাইলে আমরা বলতে পারবো কি কি টাইপের আছে। তাইলে আমরা এটা স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচারালি দেখতে কেমন হয়, কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় যেয়ে শেষ হচ্ছে, এবং কয়টা আছে, কিভাবে অ্যারেঞ্জড আছে। বলতে পারবো না, পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওগুলো বর্ণনা করা হয়েছে কোথায় কিভাবে আছে। আচ্ছা, কাজ কি? কাজ হচ্ছে সমগ্র দেহে শ্বসনিক গ্যাস পরিবহন করবে এবং গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে কি করবে, ডিরেক্ট শ্বসনে হেল্প করবে। তাহলে একই সাথে সে ক্যারিয়ার বা পরিবাহক হিসেবে কাজ করে এবং একই সাথে শ্বসনও করে থাকে। এটা একটু দেখবা। এরপর বায়ুথলি। তাহলে কি বললাম, হঠাৎ তুমি একটা জায়গায় দেখবা ট্রাকিয়ার কিছু শাখা প্রশাখা প্রসারিত হয়ে হঠাৎ করে বড় হয়ে যাবে, আবার দেখা যাবে সেখানে ইন্টিমা নেই। তো ইন্টিমা যেহেতু নেই, এটা ফুলে যাবে। বেলুনে ফু দিলে ওটা যেহেতু কোনো রকম শক্ত আবরণ থাকে না, হুট করে জিনিসটা বেলুনটা ফুলে যায়। তাহলে এটা কি হবে, ইন্টিমা বিহীন এবং বায়ুথলি। এটা বড় একটা চেম্বারের মতো গঠন করবে, ঠিক আছে। তো এটা কোথায় থাকে, মস্তক, বক্ষ, উদর অঞ্চলে অবস্থান করে। 3টা রিজনে 3টা থাকতে পারে, বা এটা আসলে অনেকগুলো থাকে, বাট কিছু জায়গায় লোকালাইজ থাকে। আচ্ছা, তো এখানে কি করে, বায়ুথলিগুলা এক্সট্রা এয়ার, এখানে বায়ু হঠাৎ করে আমি এই শ্বসন তন্ত্রের মধ্যে এক্সট্রা বায়ু দিয়ে দিলে কি হবে, বেশি চাপ হইলে কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ বাধাগ্রস্ত হবে। এজন্য বেলুন কি করে, এক্সেস বাতাসটাকে যেমন ধরে রাখতে পারে, এই বায়ুথলিগুলো এক্সেস বাতাসটাকে ধরে রেখে বায়ুর চাপের একটা ব্যালেন্স রাখে। তাহলে বায়ুথলিগুলো কি করে, অতিরিক্ত বায়ুকে ধরে রাখে এবং এটা শ্বসনের সময় উদরের সংকোচন প্রসারণের মাধ্যমে ট্রাকিয়াল তন্ত্রে বাতাস সরবরাহটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ন্ত্রণ কিভাবে করতেছে, বায়ু ধরে রাখার মাধ্যমে এবং বায়ুটাকে সাপ্লাই দেওয়ার মাধ্যমে, ধরেও রাখতেছে, সাপ্লাইও দিচ্ছে। আচ্ছা, এরপর সে ট্রাকিয়াল কোষ বা প্রান্তীয় কোষ। তো প্রান্তীয় কোষ আমি স্টার শেপটের একটা কোষ আঁকাইছিলাম না, তাহলে যেখানে হচ্ছে আমার বায়ুথলি শেষ হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো যে এরকম একটা স্টার শেপড ট্রাকিয়াল কোষ আছে। এখানে কি বলছে, কিরকম দেখতে হয়, এই যে তারকাকৃতির একটা কোষ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ট্রাকিয়াল কোষ। তো ট্রাকিয়াল কোষের বৈশিষ্ট্য কিরকম হয়, অন্য কোষের মতো পাতলা একটা পর্দা থাকবে, বড় নিউক্লিয়াস থাকবে, সাথে সাইটোপ্লাজম থাকবে। এবং এই ট্রাকিয়াল যে কোষটা, এর কাজ কি দেখো, ট্রাকিয়াল কোষের কাজ হচ্ছে নালী সৃষ্টি করে দেহকোষ এবং ট্রাকিয়ার মধ্যে গ্যাসের আদান প্রদান সৃষ্টি করে। তো এই ছবিটা এখানে নাই, আলিম স্যারের বইতে সুন্দর একটা ছবি ছিল। তো দেখো আমি যদি এটাকে বায়ুথলি বললাম, প্রথমে আমি ছবিটা যদি একটু গ্রামেটিক্যালি বলি, প্রথমে এটা হচ্ছে আমার শ্বাসরন্ধ্র, এরপর এখান থেকে তৈরি হবে ট্রাকিয়া হুট করে যে বেলুনের মতো ফুলে যাবে, এটা হচ্ছে বায়ুথলি। বায়ুথলিটা যে কি হবে, বায়ুথলির এক প্রান্তে এরকম স্টার শেপড একটা কোষ বেরোবে এবং স্টার শেপড কোষের প্রান্ত দিয়ে এরকম ছোট ছোট নালিকা বের হবে। নালিকা বের হয়ে মনে করো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের সে কোষ, এটা ঘাসফড়িংয়ের কোষ, এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রিলিজড হবে। তাহলে এটা কি স্পাইরাকল, এটা কি ট্রাকিয়া, এটা কি, এটা হচ্ছে বায়ুথলি। এবার এটা কি, এটা হচ্ছে সেই তোমার কোষ, ট্রাকিয়াল সেল, আর একদম লাস্টে যে কি থাকতেছে, ট্রাকিউল। তাহলে এটা হচ্ছে আমার ডায়াগ্রামেটিক ছবি, এটা তুমি একটু আলিম স্যারের বই থেকে দেখে নিও, ঠিক আছে। তাহলে মোটামুটি এরকম। তাহলে এই যে ট্রাকিউল বা হচ্ছে তোমার যে সেলটা, এটার কাজ কি, এটা হচ্ছে দেহকোষ আর ট্রাকিয়া এই দুইজনের মধ্যে একটা কানেকশন তৈরি করে গ্যাসের আদান প্রদানে ভূমিকা পালন করে, ঠিক আছে। এবার হচ্ছে ট্রাকিউল, এই যে ছোট ছোট প্রবর্ধনগুলো আঁকাইলাম এগুলো হচ্ছে আমার ট্রাকিউল। তো ট্রাকিউল হচ্ছে তোমার কোথা থেকে তৈরি হয় এটা বলবা, এবং এখান থেকে তুমি একটু দৈর্ঘ্য প্রস্তুতি দেখতে চাও দেখো, বাট খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে কাজটা ইম্পর্টেন্ট। এবং এখানটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো
এতক্ষণ আমি যা আসছিলাম যাই করছিলাম কেন সেখানটাতে দেখো কাইটিন থাকে, কোনো কোনো জায়গায় ইন্টিমা থাকে, কোনো কোনো জায়গায় থাকে না, কিন্তু এইখানটাতে কাইটিনও নাই ইন্টিমাও নেই। তারপরে দেখা যাবে যে এগুলো চুপসে যাচ্ছে না। কেন চুপসে যাচ্ছে না? কারণ এখানে বাতাস না, বাতাসের বদলে কি থাকে, তরলে পূর্ণ থাকে, এই জন্য এটা চুপসে যায় না। এবং এই জন্য এটা একটু মার্ক করে রাখবা যেখানে ইন্টিমা নেই, কাইটিন নেই, তারপরে যেহেতু তরল থাকে এর জন্য চুপসে যায় না। আচ্ছা, কাজ কি? কাজ হচ্ছে এইখানে অক্সিজেন দ্রবীভূত থাকে এবং কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে এবং এটা এক্সচেঞ্জ হয় দেহকোষের সাথে। জাস্ট এই কাজটা একটু দেখবা। ওকে ওকে, এরপর আসো এই পার্থক্যটা একটু চাইলে দেখতে পারো, ট্রাকিয়া ট্রাকিওলের পার্থক্য ঘাসফড়িংয়ের ক্ষেত্রেই। এরপর হচ্ছে শ্বসন পদ্ধতি। শ্বসন পদ্ধতিটা খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি একটু দেখবা যে কোথা থেকে শ্বাস নিচ্ছে, কিভাবে প্রশ্বাস হচ্ছে বা শ্বাস নিচ্ছে, কিভাবে নিঃশ্বাস হচ্ছে বা শ্বাসটা বের করে দিচ্ছে। তো প্রথম জোড়া শ্বাসতন্ত্রের মাধ্যমে, প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্রের মাধ্যমে শ্বাস নেয় আর শেষ 6 জোড়ার মাধ্যমে শ্বাস ত্যাগ করে। এটা একটু দেখবা, এখান থেকে আর এভাবে প্রসিডিওর লাগে না, আমি ওখানে যা দেখাইলাম ওটাই মূলত আসে, এখানে ওভাবে করে আর আসে না। তো যদি তুমি দেখতে চাও যে কোথা থেকে কিভাবে যাচ্ছে, এই ফ্লোচার্টটা দেখতে পারো। প্রথমে প্রবেশ করবে কোথা থেকে বলতো? বায়ুমণ্ডল থেকে অক্সিজেন প্রবেশ করবে কোথায়? প্রথমে শ্বাসরন্ধ্রে যাবে, সেখান থেকে শ্বাসরন্ধ্রের নিচে যে ফাঁকা জায়গাটা ওটাকে কি বলছেন? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে কই যাবে? ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে কই যাবে? ট্রাকিওলে যাবে। ট্রাকিওল থেকে কই যাবে? প্রান্তীয় থলিতে যাবে। তো তুমি এটা এভাবে করেও লিখতে পারো, বা অ্যাট্রিয়ামের পর তুমি ট্রাকিয়া, তারপরে হচ্ছে ট্রাকিওল সেল, তারপরে হচ্ছে তুমি এভাবে করে আলাদা করে যদি যে ফ্লোচার্টে আমরা 5টা দেখাইছি ওই 5টা লিখতে চাও তাও লিখতে পারো। লেখার পর কই গেল? দেহকোষের মধ্যে অক্সিজেন অনুপ্রবেশ করবে এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে। কার্বন ডাইঅক্সাইডটা কই যাবে? ঠিক আবার উল্টা পথে প্রান্তীয় থলি, ট্রাকিওল, ট্রাকিয়া, এভাবে করে অ্যাট্রিয়াম হয়ে শ্বাসরন্ধ্র দিয়ে কই যাবে? বায়ুমণ্ডলে বের হয়ে যাবে। তো এটা একটা সিকোয়েন্স, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে একই পথে আবার ফিরে আসলো। ঠিক আছে? বা তুমি যদি এইভাবে করে এই পার্টটা লিখতে না চাও, কার্বন ডাইঅক্সাইডটা আবার এইভাবে উল্টা করে অ্যারো মার্ক দিয়ে এখানে বের করে দিবা, একই ব্যাপার হয়। ঠিক আছে? ওকে, এরপর ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র খুবই ইম্পর্টেন্ট। রেচনতন্ত্র বেশ অনেকবার আসছে। আচ্ছা, রেচনতন্ত্র কিন্তু অনেকবার আসছে। তুমি কোশ্চেন খুলো, রেচনতন্ত্র আসে নাই আর যে বিম্ব গঠন আসে নাই এরকম কোনো বোর্ড পাবা না তুমি। তাহলে রেচনতন্ত্র দেখো, আমরা একটু আগে বলছিলাম মালপিজিয়ান অঙ্গ এবং মালপিজিয়ান নালিকা দুটোর পার্থক্য কি? মালপিজিয়ান অঙ্গ কিন্তু থাকে মানুষের বৃক্কে, আর মালপিজিয়ান নালিকা যেটা এটা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে থাকে। এই পার্থক্যটা একটু দেখবা, গুলায় যায় মাঝে মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো রেচন কাকে বলে এটা সবাই জানো। আমাদের বডিতে বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো বের করে দেওয়ার প্রসেসকে আমরা রেচন বলি। তাহলে কি টাইপের পদার্থ বের করে যায়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে দেয়, এটা হচ্ছে প্রথম কথা। তো এখানে মেইন যে রেচন অঙ্গ ঘাসফড়িং এর ক্ষেত্রে সেটা কি? সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তাহলে ম্যাক্সিমাম রেচন কুই দিয়ে হবে? মালপিজিয়ান নালিকা দিয়ে হবে। এছাড়া সহকারী কিছু রেচন অঙ্গ আছে, যেমন ইউরেট কোষ, ইউরিকোস গ্ল্যান্ড, নেফ্রোসাইট, কিউটিকল। এই 4টার নাম একটু দেখবা, রসই দিয়ে 2টা আছে, ইউরিকোস গ্ল্যান্ড এন্ড ইউরেট কোষ। এরপর কি আছে? নেফ্রোসাইট। এরপর কি আছে? কিউটিকল। কিউটিকল মানে দেহের খোলস। খোলস ত্যাগ করার মাধ্যমে ওরা কি করে? খোলসের ভেতরে আবর্জনা জমা রাখে, খোলস ত্যাগ করার সময় ওর সাথে আবর্জনা চলে যায়, এটা হচ্ছে কিউটিকলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে মেইন রেচন অঙ্গ বা মালপিজিয়ান নালিকার মধ্যে ঢুকি। আসলে মালপিজিয়ান নালিকা থেকে কোশ্চেন আসে যে এরকম একটা সুতার মতো জিনিস আছে, তো এটার মাধ্যমে কিভাবে রেচন হয় ব্যাখ্যা করো, মালপিজিয়ান নালিকার গঠন ব্যাখ্যা করো, এবং এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে যে চিত্র অঙ্কন করো। তো তুমি যদি মালপিজিয়ান নালিকার কথা বলো তাহলে প্রথমে আবিষ্কারের কথা বলে ফেলেছি, মার্সেলো মালপিজি 1669 সালে, সালটা একটু দেখবা। 1669 সালে এই নালিকাগুলো আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এটার নাম হয়েছে। তো এখানে তুমি যদি বলো কোথায় থাকে, প্রথম কথা হচ্ছে অবস্থান কই থাকে। এ পাশে হচ্ছে মেসেন্ট্রন, নিচে হচ্ছে আইলিয়াম। তাইলে মধ্য অন্ত্র এবং পশ্চতন্ত্র এই দুইটার মাঝখান দিয়ে বের হবে। সংখ্যা কয়টা? প্রায় 100টার মতো। ঠিক আছে, এটা একটু দেখবা। এবং এটার এক প্রান্ত মুক্ত থাকে, এক প্রান্ত বদ্ধ থাকে। মুক্ত প্রান্ত কই থাকে? মুক্ত প্রান্ত এই গাটের সাথে লাগানো থাকে বা অন্ত্রের সাথে লাগানো থাকে, আর বদ্ধ প্রান্তটা এই পাশে এরকম আঙ্গুলের মতো ছড়ানো থাকে। কিসের মধ্যে? হিমোলিম্ফের মধ্যে ছড়ানো থাকে। তাইলে আমরা বলতে পারলাম কোথায় থাকে, মুক্ত প্রান্ত কই থাকে, বদ্ধ প্রান্ত কই থাকে। আচ্ছা, এরপর আসো, আমি জিনিসটাকে বাইরে থেকে দেখতেছি, এরপর জিনিসটা কাটবো। এরকম মনে করে একটা আঙ্গুলের মতো জিনিস, আমি এটাকে কেটে দিলাম। কাটার পর মাইক্রোস্কোপে দেখবো কেমন লাগে। মাইক্রোস্কোপে যখন দেখবা তখন জিনিসটাকে এরকম দেখা যাবে। ঠিক আছে, এখন মাইক্রোস্কোপে দেখার পর কি কি দেখতে পাইলাম আমরা? ছবিটা আঁকতে হবে। ছবিটার ক্ষেত্রে প্রথমে কি করবা? এরকম একটা গোল দিবা। তো বাইরে যে তুমি লেয়ারটা দিলা এটা ডাবল মার্জিনেটেড করবা, করার পর একটু নিউক্লিয়াস দিতে পারবা। তো বাইরে যেটা দিলাম এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তিপর্দা। ভিত্তিপর্দা কি করে? অনেক জায়গায় পড়বা তোমরা। ভিত্তিপর্দা হচ্ছে যে কোনো কোষকে ধারণ করে। তাহলে
নিশ্চয়ই যেহেতু এটাকে আমরা ভিত্তি পর্দা বলতেছি, বেসমেন্ট বলতেছি, এর উপরে অন্য কোনো জিনিস থাকবে, তাহলে এর উপরে কি থাকবে, নিউক্লিয়েটেড অনেকগুলো কোষ থাকবে। তাইলে আমি এখানে কি আঁকাবো, এবার কোষ আঁকাবো, এভাবে একটা গোল দিবা, দিয়ে আর অনেকগুলো কোষ আঁকাবা, যেখানে বড় বড় নিউক্লিয়াস দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে বেসমেন্ট মেমব্রেন গেল, নিউক্লিয়াস যুক্ত কোষ গেল, যেগুলো হচ্ছে এপিথেলিয়াল কোষ। আর এর মাঝখানে হচ্ছে লুমেন থাকবে, যেখানে এরকম ব্রাশের মতো তন্তু বের হবে, যেটাকে আমরা কি বলি, ব্রাশ বর্ডার। তাহলে ছবিটা আমরা আঁকতে পারবো। তাহলে এটা গেল ভিত্তি পর্দা, নিউক্লিয়াস যুক্ত কোষ গেল, যেটাকে এপিথেলিয়াল কোষ বলতেছি, মাঝখানে লুমেন, লুমেন মানে ফাঁকা জায়গা, আর এখানে যে বর্ডারটা থাকতেছে এরকম সূক্ষ্ম চুলের মতো অংশ দিয়ে, এটা হচ্ছে ব্রাশ বর্ডার। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস আমরা এখান থেকে পাই ছবিটা। এখন এখানে বর্ণনা করা হয়েছে, তো এখানে একটু দেখবা যে কতটুক লম্বা হয়। এটা সাধারণত 25 মিলিমিটার লম্বা হয় এবং ব্যাস হয় 1 মিলিমিটারের মতো, সরু হয়, নলাকার হয়, স্থিতিস্থাপক হয়, ফাঁপা হয়। ফাঁপা ভেতরের যে গহ্বরটা থাকে সেটা হচ্ছে লুমেন। এরপর হচ্ছে প্রতিটি নালিকা এক কোষের স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ দিয়ে থাকে, এবং এই যে কোষ স্তরের বাইরের দিকে সাপোর্ট করে যে থাকবে সেটাই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা হচ্ছে সেটাই, যেটা কোনো সেল মেমব্রেন বা সেল লেয়ারকে প্রোটেক্ট করতেছে। তাহলে নিচে কি থাকতেছে, ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে বাইরের দিকে। এরপর আসো ভেতরের দিকে মাইক্রোভিলাই থাকবে, যে মাইক্রোভিলাইগুলো অনেকগুলো একসাথে হয়ে ব্রাশের মতো গঠন করবে, যেটাকে আমরা ব্রাশ বর্ডার বলতেছি। ঠিক আছে, তা এটার কাজ কি এটা জানতে হবে। তো কাজ হচ্ছে, এটা সাধারণত নরমক্ষম নয়, তবে হিমোসিল বা ব্লাডের যে ফ্লো আছে ওই ফ্লোর ফলে ওরা নড়ে, এবং নড়নের মাধ্যমে ওই ব্লাড থেকে বিভিন্ন দূষিত পদার্থ সে গ্রহণ করে। তাইলে আমরা মালপিজের নালিকা যদি চিত্র আঁকা এই কয়টা কথা লিখতে পারি, আমরা ফুল মার্ক পেয়ে যাবো। এরপর আসো মালপিজের নালিকা কিভাবে রেচনে হেল্প করতেছে, এভাবে কোশ্চেন আসতে পারে, বা বলে দেয় যে ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়া বর্ণনা করো। এখন রেচন প্রক্রিয়া আমরা কিভাবে বর্ণনা করবো, দেখো আমি যদি ছবিটা আঁকাইতে পারি একেবারে ইজি হয়ে যায়। তো এটা হচ্ছে আমার পৌষ্টিক নালী, এই যে জিনিসটা আঁকাইছে পৌষ্টিক নালী, এবং এখান থেকে বের হইলো উন্মুক্ত প্রান্তযুক্ত মালপিজের নালিকা, যার এই প্রান্ত হচ্ছে বদ্ধ। এর চারপাশে যেটা আছে এটা কি, হিমোলিম্ফ। তাহলে হিমোলিম্ফের মধ্যে সমস্ত বর্জ্য পদার্থ থাকবে। তো আসলে এটা রেচন অঙ্গ হিসেবে কাজ করতেছে, তাহলে ব্লাড থেকে বা হিমোলিম্ফ থেকে ও কি করবে, রেচন বা বর্জ্য পদার্থটা গ্রহণ করবে। তাইলে এই যে বর্জ্য পদার্থরা ব্লাডের মধ্যে যখন থাকে তখন কি হিসেবে থাকে, ও কিন্তু পটাশিয়াম ইউরেট হিসেবে থাকে। কি হিসেবে থাকে, পটাশিয়াম ইউরেট। এখন তুমি মনে করো তুমি যদি পটাশিয়াম ইউরেটকে বের করে দাও, পটাশিয়াম কিন্তু ব্লাডের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো পটাশিয়াম ইউরেটকে বের করে দিয়ে ওর অন্যান্য সমস্যা দেখা যাবে, এই জন্য আমরা পটাশিয়াম ইউরেটকে বের করতে পারবো না। এখন একটা সেকেন্ডারি প্রসিডিউর আমাদের ফলো করতে হবে। তো প্রথমে আসো, পটাশিয়াম ইউরেটটা মালপিজের নালিকার মধ্যে প্রবেশ করলো, তাহলে প্রবেশ করলো, করার পর এর মধ্যে যে পানি থাকে এবং কার্বন ডাই অক্সাইড, অবশ্যই শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড এর মধ্যে প্রবেশ করলো। তো এইখানটাতে এই পটাশিয়াম ইউরেট আর কার্বন ডাই অক্সাইড মিলে কি তৈরি করে, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, আর পানি পানি হিসেবে থেকে যায়। আর এখানটাতে একটা জিনিস ওরা মিস করছে, সেটা হচ্ছে লিখছে সরি, বাট এখানটাতে একেবারে ডান সাইডে লিখে আসছে, তো ইউরিক অ্যাসিডও তৈরি হয়। তাহলে আমাদের বিক্রি হলো কি দিয়ে, পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের বের করতে হবে কাকে কাকে, সাধারণত ইউরেটটাকে বের করতে হবে, কার্বন ডাইঅক্সাইড বের করলেও চলে, না করলেও চলে। তো এখানটাতে পটাশিয়াম ইউরেট কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে কি করলো, পটাশিয়াম কার্বনেট তৈরি করলো, এবং এই যে ইউরেটটা ছিল ওটা ইউরিক অ্যাসিড হিসেবে মুক্ত হয়ে গেল। তাহলে এটা আবার অ্যাবজর্ব হইলো, পানিটা অ্যাবজর্ব হইলো, আর ইউরিক অ্যাসিড যেটা ছিল ওটা পৌষ্টিক নালী দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে রেচনের মেকানিজম। তুমি এইটুক যদি পড়ো উপরের পার্টটা, তাহলে এই জিনিসটা বুঝে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা যদি পড়ো তাহলে এই মেকানিজমটা ব্যাখ্যা করতে পারবা। একটু ছবি আঁকাই দিবা, তাহলে আশা করি জিনিসটা একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা, দাঁড়াও একটু ডিস্টার্ব করছে, আচ্ছা গেছে। আচ্ছা, এরপর আসো আনুষঙ্গিক রেচন অঙ্গ, এগুলো একটু দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট না। মালপিজিয়ান অঙ্গ এবং মালপিজিয়ান বডির পার্থক্য বলতে একটা মানুষের পার্ট আর একটা ঘাসফড়িং এর পার্ট। তুমি যদি জানো, এতক্ষণে মানুষের পার্টটা জেনে থাকো আর অলরেডি ঘাসফড়িং এর পার্টটা জেনে গেছি, তো এইটা একটু দেখলে পেরে যাবা। আচ্ছা, সংবেদী অঙ্গের ভেতরে একটু জাস্ট দেখবা, এগুলো নতুন টপিক, খুব একটা পুরাতন না, এখান থেকে কখনো সিকিউ আসবে না, এমসিকিউ আসতে পারে যে কোনটা সংবেদী অঙ্গের মধ্যে পড়ে কোনটা পড়ে না। প্রথমে হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কোনটা কোনটা কাজ করে জানতে হবে। একটা হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম, যেখানেই তুমি এরকম রোম রোম দেখবা এরা স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করবে, প্লাস ব্রিসেল। ব্রিসেল হচ্ছে ছোট্ট রোমকে বোঝায়। তাহলে রোম এবং ব্রিজেল এরা হচ্ছে স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করবে। রোম আর ব্রিসেলের একটু পার্থক্য আছে, ব্রিসেল মানে কাটা, শক্তগুলোকে ব্রিজেল বলা হয় আর নরমগুলোকে রোম বলা হয়। ঠিক আছে, এরপর ঘ্রাণেন্দ্রিয় কই থাকবে, অ্যান্টেনাতে থাকবে, অ্যান্টেনা হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় হিসেবে কাজ করবে। এরপর স্বাদেন্দ্রিয় কই থাকবে, এটাও কিন্তু পাল্পে থাকবে। কোথার পাল্প, ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্পে থাকবে। তাহলে ম্যাক্সিলারি পাল্প, তারপর হচ্ছে ল্যাবিয়ামে অবস্থিত পাল্প, এরা হচ্ছে স্বাদেন্দ্রিয় হিসেবে কাজ করবে। এরপর দর্শনেন্দ্রিয় কই থাকবে, ওই যে
ওসেলি বা সরলাক্ষী ছিল আর পুঞ্জাক্ষী ছিল, এই দুইটা মিলে হচ্ছে দর্শনেন্দ্র হিসেবে কাজ করবে। শ্রবণেন্দ্র কই ছিল বলতো? টিম্পেনাম বা টিম্পেনিক যে পর্দা উদরের প্রথম খণ্ডকে ছিল, ওরা হচ্ছে শ্রবণেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা মিস করে যাও তোমরা, পায়ুসার্কিতে অবস্থিত রোম শ্রবণ অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করতে পারে। তাইলে ওরা কি করে, কান দিয়ে যেমন বা টিম্পেনাম পর্দা দিয়ে শুনতে পায়, তেমনি পায়ুসার্কি বা অ্যানাল অরিফিসের আশেপাশে বিভিন্ন রোম দিয়ে ওরা শুনতে পায়। এটা কিন্তু একটু অ্যাটিপিক্যাল এবং ইম্পর্টেন্ট, একটু দেখো। আচ্ছা, তাপেন্দ্রিয় কি? ওই একই রকম, যে পায়ের কথা বলছিলাম, ও পা, আমি বলছিলাম ও যার উপর বসতেছে ওইটা ধর্মও বুঝতে পারবে। আসলে প্লান্টুলি প্যাড, ওই প্যাড দিয়ে কি বোঝে যে কোন জিনিসের উপর সে বসতেছে, সে টেম্পারেচার কেমন। তাইলে তাপেন্দ্রিয় কোনটা? তিনটি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্লান্টুলি প্যাড এবং অ্যান্টেনার কিছু অংশ এটা হিসেবে কাজ করতে পারে, এটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পুঞ্জাক্ষী, খুবই ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, তো একটু আমি দেখি তো কতটুকু আছে। পুঞ্জাক্ষী থেকে যে প্রতিবিম্ব গঠনের মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আবার ওমাটিডিয়ামের গঠন চিত্রটাও আসে, প্র্যাকটিস করবা। ছবিটা আঁকায় একটু প্র্যাকটিস করবা, কাজগুলো আমি বলে দিচ্ছি ইজি করে, কিন্তু ছবিটা আঁকায় প্র্যাকটিস করতে হবে, নাহলে কিচ্ছু লিখতে পারবা না, কিছুই লিখে আসতে পারবা না। আচ্ছা, এখন আসো পুঞ্জাক্ষী। তো পুঞ্জাক্ষী কেন বলতেছি, বলছিলাম অনেকগুলো ছোট ছোট চোখ একসাথে মিলে পুঞ্জ আকারে যে অক্ষিটা গঠন করতেছে সেটা হচ্ছে পুঞ্জাক্ষী। তো এখানে প্রত্যেকটা পুঞ্জাক্ষী সাধারণত এককটাকে কি বলছিলাম, ওমাটিডিয়া। কয়টা ওমাটিডিয়া নিয়ে একটা পুঞ্জাক্ষী গঠিত হবে? প্রায় 2000 ওমাটিডিয়া, বা 1500 থেকে 2000ও বলা হইতো এক এক সময়। তাহলে প্রায় 2000-এর মতো ওমাটিডিয়া নিয়ে একটা পুঞ্জাক্ষী গঠিত হবে। এখন আসো, এই যে ওমাটিডিয়ার গঠন আমাদের জানতে হয়। ওমাটিডিয়া দর্শন একক, তো এটা হচ্ছে আমাদের গঠনটা, ছবি আঁকতে হবে, কি কি কোষ আছে জানতে হবে, কোষগুলোর কাজ জানতে হবে। তো আসো আমরা একটু ছবির মধ্যে চলে যাই। তো ছবিটা কিভাবে আঁকানো যায় বলো তো? ছবিটা কিন্তু খুব একটা কঠিন না আঁকানো। কিভাবে আঁকবো? এখানে তো জায়গা নাই, নাহলে আমি তোমাকে দেখাই দিতাম। আচ্ছা, তারও একটু সাইডে জায়গা বের করে নেওয়া যায় কি দেখি। আচ্ছা, দেখি। আচ্ছা, তো আমরা হচ্ছে 10টা অংশযুক্ত একটা ওমাটিডিয়াম আঁকাবো। কিভাবে আঁকাবো? প্রথমে তুমি একটা এরকম মাছের মতো একটা জিনিস আঁকাই নিবা, ঠিক আছে? এরকম মাছের মতো একটা জিনিস আঁকাইলামটা কি এটা? আচ্ছা, মাছের মতো একটা জিনিস আমি আঁকাই নিব। ওকে, আচ্ছা, এটা কি গেল? তাহলে এটা হচ্ছে কর্নিয়া, আমাদের চোখের সামনে একেবারে যে লেয়ারটা, এটা হচ্ছে কর্নিয়া। তাহলে আমি প্রথমে এটা কি আঁকাইলাম? কর্নিয়া আঁকাইলাম। এরপর আসো, এই কর্নিয়া যেটা দিয়ে গঠিত হবে সেটা হচ্ছে কর্নিয়াজেন সেল। এর নিচে কি আঁকাবো? কর্নিয়া জেন, জেন মানে তৈরি করা, জেনারেশন। তাহলে এর নিচে আমি যেটা আঁকাইলাম সেটা হইতেছে কর্নিয়াজেন সেল আঁকাইলাম। এই যে কর্নিয়াজেন সেল, এটা কি করবে? এই কর্নিয়া গঠন করবে। কর্নিয়াজেন সেলের মাঝখানে আবার কি থাকবে? ক্রিস্টালাইন কোণ থাকবে। তাহলে কর্নিয়াজেন সেলের মাঝখানে থাকবে, মাঝখানে যেটা আঁকাইলাম এটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ। তাহলে উপরে একটা মাছের মতো আঁকাইলাম, নিচে একটা আপেলের মতো আঁকাইলাম। আচ্ছা, এরপর আসো, এরপর এর চারদিক দিয়ে আমি আরেকটা কোষ আঁকাবো, এরকম করে আর একটা কোষ আঁকাবো। তাহলে বেসিক্যালি তুমি এরকম 3টা লেয়ার আঁকাইতে পারো, 1 2 3টা লেয়ার। তো 3টা লেয়ার যখন আঁকাচ্ছ, একদম বাইরেরটাকে আমরা কি বলবো? একদম বাইরেরটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। আর ক্রিস্টালাইন কোণ কোনটা? ভেতরেরটা। তাহলে বাইরেরটা ক্রিস্টালাইন কোণ কোষ, ভেতরেরটা ক্রিস্টালাইন কোণ। মাঝখানেরটা হচ্ছে কর্নিয়াজেন সেল, আর উপরেরটা হচ্ছে কর্নিয়া। তাহলে 4টা অংশ হয়ে গেল। এরপর হচ্ছে দেখো, আমরা লম্বা একটা তন্তুর মতো টেনে দিব। লম্বা যে তন্তুর মতো তুমি টানলা, এটাকে আমরা কি বলবো? র্যাবডোম। এটা আমরা পরে দেখবো র্যাবডোম কি করতেছে। তাহলে একটা র্যাবডোম আঁকাইলাম। এরপর র্যাবডোম যেটা দিয়ে তৈরি হয় সেটাকে বলে রেটিনুলার কোষ। তাহলে এই দুই পাশ দিয়ে আমরা রেটিনুলার কোষ দিয়ে দিব। নিউক্লিয়াস আঁকাবা, সব জায়গায় কিন্তু নিউক্লিয়াস দেওয়া লাগবে। এখানে নিউক্লিয়াস দেবো, এখানে নিউক্লিয়াস দিব। কিন্তু যেগুলো তৈরি করতেছে, যেমন কর্নিয়া তৈরি করতেছে কর্নিয়াজেন সেল, তো যে তৈরি করতেছে সে জীবিত, কিন্তু যাকে তৈরি করতেছে সে কিন্তু মৃত। মৃত কোষে নিউক্লিয়াস থাকে না। কর্নিয়াজেন সেলে নিউক্লিয়াস থাকবে, কর্নিয়াতে নিউক্লিয়াস থাকবে না। ক্রিস্টালাইন কোণে নিউক্লিয়াস থাকবে না। ক্রিস্টালাইন কোণ কোষ যেটা তৈরি করতেছে ক্রিস্টালাইন কোণ, সেটাতে আবার নিউক্লিয়াস থাকবে। তাহলে এই পার্থক্যগুলো বুঝবা। আচ্ছা, আবার র্যাবডোম, নিউক্লিয়াস থাকবে না, কিন্তু র্যাবডোমকে তৈরি করতেছে রেটিনুলার কোষ, ওখানে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? এরপর আসো আমরা তাহলে এটা আঁকাই ফেললাম। এরপর লম্বা করে টেনে এরকম কালো কালার করে একটু ডিপ শেড দিয়ে এরকম একটা পর্দার মতো কিছু দিয়ে ঢেকে দিবা। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে রঞ্জক আবরণী। কি আবরণী? রঞ্জক আবরণী। সাধারণত ব্ল্যাক কালারের হয়, যেটা হচ্ছে আলোর প্রতিসরণকে বা প্রতিফলনকে প্রিভেন্ট করে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা পার্টগুলো দেখাই ফেললাম। আর একদম নিচে এরকম একটা ভিত্তি পর্দা থাকে, ঠিক আছে? তাহলে এভাবে করে ছবিটা আঁকাবা। এখানে আসলে আঁকানো যায় না তো ওভাবে, আমি তো দেখাইতে পারলাম না এই জন্য। আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, এখন আসো আমরা প্রত্যেকটা পার্টের কাজ জানবো।
তাহলে তো কর্নিয়ার কথা বলি, এইটা হচ্ছে সব থেকে বাইরের দিকে স্তর, এবং বাইরের দিকে যে জিনিসগুলো থাকবে কি থাকবে, সেখানে কিউটিকল থাকবে, যেমন আমাদের স্কিনে কিউটিকল আছে, চোখে কিউটিকল আছে, দাঁতে কিউটিকল আছে। তাহলে বাইরে যে জিনিসগুলো এক্সপোজড থাকে পরিবেশের সাথে, সেখানে কিউটিকল থাকবে, তাহলে এখানে কি আছে, কিউটিকল আছে। এবং এটা কিসের মতো কাজ করবে দেখো, এটা দেখতে লেন্সের মতো, আবার একদম সামনে আছে, তাহলে এর ভেতর দিয়ে আলো প্রবেশ করবে, যার যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করবে সবাই লেন্সের মতো কাজ করবে। তাহলে কর্নিয়া যেমন লেন্সের মতো কাজ করে, এখানে ক্রিস্টালাইন কোনও কিন্তু এর ভেতর দিয়ে ডিরেক্ট আলো প্রবেশ করে, লেন্সের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে দুইটার কাজ আমরা বলে ফেললাম, এবং এইখানটাতে কিউটিকল আছে এটা বললাম। এরপর কর্নিয়াজেন কোষ কাজ কি, কর্নিয়াজেন কোষ এর সংখ্যাটা একটু দেখবা, এটা হচ্ছে এক জোড়া থাকে কর্নিয়াজেন কোষ, এটা হচ্ছে এক জোড়া থাকবে, যেহেতু জেন কিছু তৈরি করতেছে জীবিত থাকবে, এবং এদের ক্ষরণ থেকে কি তৈরি হবে, কর্নিয়া তৈরি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ কোনটা, ক্রিস্টালাইন কোন কোনটা? ক্রিস্টালাইন কোন হচ্ছে ভিতরের অংশটা, যেটা হচ্ছে মৃত, এটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে এবং ওমাটিরিয়ামে আলো প্রবেশে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করতেছে। এবং ক্রিস্টালাইন কোন কোষ সেটাই যেটা হচ্ছে ক্রিস্টালাইন কোনকে তৈরি করতেছে, তাহলে ওটা হচ্ছে নিউক্লিয়েটেড এবং জীবিত থাকবে। সংখ্যা কয়টা, এখানে একটু সংখ্যাটা লাগবে, যে ক্রিস্টালাইন কোন কোষ কয়টা হয়, 4টা হয়। তাহলে কর্নিয়াজেন সেল কয়টা হয়, কর্নিয়াজেন সেল হচ্ছে 2টা হয়, কিন্তু ক্রিস্টালাইন কোন কোষ কিন্তু 4টা হয়। এটা একটু দেখবো, কর্নিয়াজেন কোষ 2টা শব্দ 2টা, ক্রিস্টালাইন কোন কোষ বড় শব্দ 4টা। ওকে, এরপর আইরিশ রঞ্জক আবরণী। তো বাইরে দিয়ে আমরা যে কাভারিংটা আঁকাইলাম, যেটা তোমাকে আমি কালো রং করতে বললাম, এটাকে আমরা কি বলতেছি, আইরিশ রঞ্জক আবরণী। তো এই যে রঞ্জক আবরণী, এটার কাজ কি, এটা হচ্ছে আলোর প্রতিসরণ প্রতিফলন এইগুলোকে প্রিভেন্ট করে, এবং এটা ডিটারমাইন করে অল্প আলো থাকলে আমরা কি করি, যখন চারপাশে অন্ধকার হয় পর্দা খুলে যায়, যাতে ঘরে লাইট আসে, প্রচন্ড রোদ যখন হয় পর্দা টেনে দেয়, তাহলে বেশি আলোতে এরা প্রসারিত হবে, বেশি আলো প্রবেশ করতে দিবে না, অল্প আলোতে কি হবে, সংকুচিত হয়ে যাবে, পর্দাটা ভাঁজ হয়ে যাবে, তখন বেশি আলো প্রবেশ করবে। এটাই হচ্ছে আইরিশ রঞ্জক আবরণীর কাজ। এরপর আসলে রেটিনোলার কোষ। রেটিনোলার কোষের সংখ্যা কত, 7-8টা। রেটিনোলার কোষ দিয়ে কি তৈরি হয়, রেটিনা তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে আসলে রেটিনা তো থাকে না ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, রেটিনার মতো কে কাজ করে, র্যাবডোম সেল কাজ করে। তাহলে আমি দুইটা কথা বললাম, যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যে রেটিনার মতো কাজ করে তার নাম কি, র্যাবডোম সেল। তো রেটিনার মতো যেহেতু কাজ করতেছে, তাহলে র্যাবডোম সেলকে রেটিনা বলবো। তৈরি হবে কোথা থেকে, রেটিনোলার সেল থেকে তৈরি হবে। সংখ্যা কয়টা, 7-8টা। তাহলে এটা আমরা দেখলাম। তো এর কাজ কি, এই কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়। এরপর আসলে র্যাবডোম। র্যাবডোম কি, দেখো র্যাবডোম হচ্ছে এখানে বলছে এটি আলো গৃহীত হয়। তো মানুষের ক্ষেত্রে আলো গৃহীত হয় কোথায়, রেটিনাতে। এই জন্য আমি এটাকে রেটিনা বললাম। তুমি একটু অবলিক দিয়ে লিখে রাখতে পারো যে রেটিনার মতো কাজ করে, রেটিনার মতো। ঠিক আছে, এজন্য আমি রেটিনাল কোষের সাথে মিলাই মনে রাখবো। আচ্ছা, রেটিনাল রঞ্জক আবরণী, এটাও বলছি। রেটিনার এখানে যেটা থাকবে এটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী, আর এখানে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ সামনের দিকে থাকে, সামনের দিকে আইরিশ রঞ্জক আবরণী, ভেতর দিকে রেটিনাল রঞ্জক আবরণী। কাজ মোটামুটি একই। এরপর ভিত্তি পর্দা, যার উপর থাকে, দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে ভিত্তি পর্দা। আর হচ্ছে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু কোনটা, এই যে এখান থেকে যে সেন্সেশন ক্যারি করার জন্য এখানে যে নার্ভ ফাইবার গুলো থাকবে, সেগুলো হচ্ছে স্নায়ুতন্তু। তাহলে মোটামুটি এই পার্টগুলো আমরা দেখে ফেললাম, কোনটার কি কাজ। ভিত্তি পর্দা হচ্ছে এটা প্রোটেক্ট করতেছে, ধরে রাখতেছে। স্নায়ুতন্তু কি করতেছে, ইম্পালসটা পুঞ্জাক্ষী থেকে নিয়ে তার স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, যাতে ছবিটা আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, পার্থক্যটা একটু চাইলে দেখতে পারো। আচ্ছা, দর্শন কৌশল প্রচুর আসছে। এখন এখানে ছবিটা আঁকতে হবে, এখানে এই ছবিটা না আঁকে তুমি কখনো দর্শন কৌশলটা বর্ণনা করতে পারবা না। এখন দেখো, আমরা বলছিলাম অল্প আলোতে কি হবে, পর্দা খুলে দেব, বেশি আলো প্রবেশ করতে পারবে। আর বেশি আলোতে কি হবে, পর্দা আটকায় দেব, কম আলো প্রবেশ করতে পারবে। এখন আমরা একটু ছবিটা দেখি কিরকম হয়, পর্দা খোলা পর্দা আটকানোর ব্যাপারটা কিরকম হয়। তো এখানটাতে আমি যদি বলি, দাঁড়াও, আচ্ছা, এখানটাতে যদি বলি, আমি প্রথমে কি আঁকাবো, ওই কোষের মতো জাস্ট একটা কনফিগারেশন, উপরে কর্নিয়াজেন সেল। বা আমি সহজ করে কিভাবে আঁকাতাম বলতো, আমি সহজ করে আঁকাইতাম হচ্ছে এভাবে, এরকম এরকম ঢেউ ঢেউ দিবা গোল করে, তারপর আবার এরকম এরকম করে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে এইখান থেকে তুমি এরকম একটা ফালা করে টেনে দিবা। ঠিক আছে, তাহলে এরকম উপরে মেঘের মতো কিছু একটা হলো, নিচে আমি টেনে দিলাম, এখানে আর কিছু কোষ এরকম ছোট ছোট করে দিয়ে তুমি একটু নিউক্লিয়াস দেখাই দিতে পারো, হয়ে গেল। এরপর যেটা হবে সেটা হচ্ছে নিচের দিকে আলো গৃহীত হবে কোথায়, র্যাবডোমে। র্যাবডোমটা অবশ্যই আঁকাতে হবে। র্যাবডোমটা তুমি এভাবে করে কলামের মতো করে আঁকাবা, প্রত্যেকটা ঘরের জন্য একটা করে র্যাবডোম, প্রত্যেকটা ঘরের জন্য একটা করে র্যাবডোম। ঠিক আছে, এখন দেখো আলোটা যখন আমি কি বলতেছি,
প্রচন্ড পরিমাণ আলো আছে, পর্দাটা টেনে দিব, তাহলে পর্দাটা প্রসারিত হচ্ছে। পর্দাটা কি মনে রাখবা, এইখান থেকে আমি যে জিনিসটা মার্ক করে গাঢ় মার্ক করে দিব ওটা হচ্ছে পর্দা হিসেবে কাজ করবে। এখন আমি মনে করি এখানে অনেক আলো আছে, অনেক আলো, আলো অনেক, আলো অনেক আছে, ঠিক আছে। এখন কি হবে, আলো অনেক থাকলে পর্দা টেনে দিলাম, তাহলে মনে করো এই জিনিসটা এত দূর লম্বা হইলো। ছবি আঁকতে হবে কিন্তু ছবি আঁকা ছাড়া এটা অ্যান্সার করা যাবে না। তাহলে লম্বা হইলো। এখন কি হবে দেখো, মনে করো এখানে একটা বস্তুকণা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এখন এইখান থেকে যে লম্ব রশ্মি আসতেছে ও কিন্তু ঠাস করে ঢুকে এখানে পড়লো, এখান থেকে যে আসতেছে ঠাস করে ঢুকে এর মাথায় পড়লো, এখান থেকে যে আসতেছে ও কিন্তু এর মাথায় পড়লো, ঠিক আছে। তাইলে লম্ব রশ্মিগুলা প্রত্যেকটা অ্যাবডোমেন মাথায় পড়তেছে, একটা বিম্ব গঠিত হচ্ছে। কিন্তু যখন দেখবা এইখান থেকে ও এই কোষে পড়তে যাবে তখন কি হবে, এখানে এসে এই পর্দায় কিন্তু আটকায় যাচ্ছে, তাহলে এখানে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক করে যাবে, বা ও এসে আদত এইখানটাতে পড়তে পারে, কিন্তু কখনোই এটাকে ভেদ করেও কিন্তু এটাতে আসতে পারবে না, কারণ পর্দাগুলো এখন টানা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, অনেক আলো আছে। প্রথমে তুমি ছবিতে যেটা ইন্ডিকেট করবা সেটা হচ্ছে পর্দাগুলো বা এই যে রঞ্জক আবরণীগুলো অনেক লম্বা করে দিবা। ফলে কি হবে, শুধুমাত্র যে সকেটে আছে সেই সকেটের র্যাবডোমেই আলো প্রবেশ করতে পারবে, বাকি অন্যগুলো থেকে ঢুকতে পারবে না। তাহলে এখানে শুধুমাত্র লাম্বিক রশ্মিগুলো প্রতিবিম্ব তৈরি করবে, কিন্তু পারিপার্শ্বিকগুলো পারবে না। এটা একটু দেখবো। এখন আমরা যদি অন্ধকারের কথা বলি তাহলে কি হবে, অন্ধকারের ক্ষেত্রে কথাটা উল্টায় যাবে। কথাটা কি হবে, এই যে রঞ্জক আবরণী আমরা আঁকাইছিলাম না, এই রঞ্জক আবরণীটা একটুখানি উল্টায় যাবে। অর্থাৎ মনে করো আমি কি অল্প মুছতে পারবো এখান থেকে, অল্প তো মুছা যায় না, আচ্ছা দাঁড়াও হাত দিয়ে মুছি। আচ্ছা, এখানে যে রঞ্জক আবরণী আমি আঁকাইছিলাম এটাকে জাস্ট অল্প একটু লম্বা করে দিবা, ঠিক আছে। তখন দেখো এই লম্বিক রশ্মি এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, কিন্তু যখন এখান থেকে দিবা এখানে কিন্তু অল্প একটু বাধা, ও একে ক্রিস ক্রস করে এখানে চলে আসছে, একে ক্রিস ক্রস করে এখানে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা তির্যক রশ্মি যেমন বিম্ব তৈরি করতেছে, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ সমস্ত রশ্মি এখানে বিম্ব তৈরি করতে পারে, ঠিক আছে। ব্যাপারটা এরকম। তাহলে ছবির ব্যাপারটা তুমি বুঝছো, ছবির ব্যাপারটা যদি বুঝো, আমি একটু থিওরিতে যাই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আসো, আমরা উজ্জ্বল আলোতে যেটা দেখবো সেটাকে কি বলবো, মোজাইক প্রতিবিম্ব। কেন মোজাইক বলতেছি এটা ব্যাখ্যা একটু দেই। দেখো, প্রত্যেকটা ঘরের জন্য তার নিজের যে বিম্ব বা বিন্দুগুলো ছিল ওটাতে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাইলে প্রত্যেকটা ঘরে, মনে করো আমি একটা পূর্ণ মানুষকে যদি ঘাসফড়িং দিয়ে দেখাই, তাহলে আমার কপাল যে সকেটে যাচ্ছে কপালটা সেখানে গঠিত হচ্ছে, ঠোঁট যেটাতে যাচ্ছে ঠোঁট সেখানে গঠিত হচ্ছে, কান যেখানে যাচ্ছে কান সেই সকেটে গঠিত হচ্ছে। অর্থাৎ দেখা যায় ছোট ছোট ব্লকের মধ্যে ছোট ছোট ছবি ছবি মোজাইকের মতো, এই জন্য এটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়। আর অ্যাপোজিশন কেন বলা হয়, অ্যাপোজিশন এজন্যই বলা হয় যখন বেশি আলো থাকতেছে পর্দাটা টেনে দিচ্ছি তাহলে এটা পিছনে গঠিত হয় বলে এটাকে কি বলা হয়, অ্যাপোজিশন প্রতিবিম্ব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কোথায় গঠিত এটা একটু দেখবা, দিনের উজ্জ্বল আলোতে। আমরা পার্থক্যটা এটা একটু দেখবো। তাহলে এটা মোটামুটি এভাবে গেল, কেন কি বলা হয় এখানে বর্ণনা আছে একটু দেখবা। আর যেটা হচ্ছে অনুজ্জ্বল আলোতে সেটা কি বলবো আমরা, সুপারপজিশন। সুপারপজিশন কেন বলতেছি, সুপারপজিশন এই জন্য বলতেছি সমস্ত আলোক রশ্মি একসাথে মিলে শক্তিশালী আলো গঠনের মাধ্যমে বিম্বটা দেখা যায়, এই জন্য আমরা এটাকে সুপারপজিশন বলতেছি। এখন আমরা যদি পার্থক্যটাতে যাই তাহলে আমি মোটামুটি তোমাকে জিনিসটা আশা করি বুঝাইতে পারবো। তো প্রথমে হচ্ছে আলোর অবস্থা, কখন কোন বিম্বটা গঠিত হবে। আলোর কথা প্রথমে যদি বলি, পর্দাটা কখন আমরা টেনে দিলাম, যখন আলো বেশি, তাহলে বেশি আলোতে পর্দা টেনে দিলাম, যে পকেটের জিনিস সেই পকেটেই যাচ্ছে, তাহলে মোজাইক প্রতিবিম্ব গঠিত হবে। আর মৃদু আলোতে সুপারপজিশন হবে। এরপর আসো রঞ্জক আবরণী। রঞ্জক আবরণীর কথা কি হবে, পর্দার মতোই, বেশি আলো হইলে কি হবে, পর্দা টেনে দিলাম তাহলে আবরণী প্রসারিত হবে, আর যখন কম আলো পর্দা আমরা গুটাই দিলাম তাহলে কি হইলো, তখন কিন্তু সংকুচিত হইলো, ঠিক আছে। এরপর আলোক রশ্মি, কোন আলোক রশ্মি বিম্ব গঠন করে, মোজাইকের ক্ষেত্রে শুধুমাত্র উলম্বিক আলোক রশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। আর সুপারপজিশনে কি হয়, সুপারপজিশন শক্তিশালী বিম্ব বোধ তির্যক উলম্বিক সবাই গঠন করবে, ঠিক আছে। এরপর যে কথাটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিবিম্বের ধরন কিরকম হবে। তো প্রতিবিম্বের ধরন হচ্ছে এইখানটাতে তুমি স্পষ্ট বিম্ব পাবা, মোজাইক বিম্ব যেটা, যেহেতু অনেক আলো আছে এই জন্য তুমি এটাকে স্পষ্ট দেখতে পাবা, এবং প্রত্যেকটা চেম্বারে ভিন্ন ভিন্ন অংশে পৃথক মোজাইক একটা ছবি তৈরি হবে, তাহলে মোজাইক হবে এবং সুস্পষ্ট হবে। কিন্তু সুপার পজিশনে দেখো জিনিসটা অস্পষ্ট হবে, বিকজ এখানে আলো কম। দ্বিতীয় কথা হচ্ছে সামগ্রিক। সামগ্রিক কেন বললাম, কারণ এখানে কিন্তু
সকেট ওয়াইজ হচ্ছে না। যদি একটা বস্তু এখানে থাকে, প্রত্যেকটা পকেটে ওইটারই বিম্ব তৈরি হচ্ছে, তাইলে সামগ্রিক বলতে বোঝাচ্ছে সমগ্র অংশ জুড়ে একই প্রতিবিম্ব তৈরি হবে এই জন্য। আর যেহেতু একটা জিনিস অনেক জায়গায় গঠিত হচ্ছে, একটার সাথে আরেকটা ওভারল্যাপ হলেও এখানে অস্পষ্ট হয় বিম্বটা, ঠিক আছে? তাহলে সামগ্রিক কেন বললাম, অস্পষ্ট দুইটা কারণে বললাম। একটা হচ্ছে সামগ্রিক হচ্ছে একটা বিম্ব অনেক জায়গায় গঠিত হচ্ছে এই কারণে, আরেকটা রিজন হচ্ছে আলো কম এই জন্য, ঠিক আছে? আর ঝাপসা ওই একই কারণে, ওভারল্যাপ হচ্ছে এই জন্য ঝাপসা হয়। তাহলে মোটামুটি এগুলো বুঝতে পারছো। তুমি যখন বর্ণনা করবা তখন কি লিখবা? বর্ণনার মধ্যে তোমাকে যদি মোজাইক প্রতিবিম্বের কথা বলে, তুমি লিখবা যখন অনেক আলো ঘাসফড়িং এর চোখে প্রবেশ করবে তখন কি হবে, তখন হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণীগুলা কি হবে, প্রসারিত হবে, ফলে উলম্ব রশ্মিগুলা শুধুমাত্র প্রবেশ করতে পারবে কিন্তু তির্যক রশ্মি প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা সকেটে আলাদা আলাদা বিম্ব গঠিত হবে। এবং এভাবে করে কেন মোজাইক হচ্ছে, কেন স্পষ্ট হচ্ছে, এগুলো তুমি বলবা, ছবি আঁকাই দেবা ফুল মার্ক, ঠিক আছে? এটা একটু দেখো। হ্যাঁ, আমি আর অত ডিটেলসে গেলাম না, মোটামুটি ছবিটা বুঝলে এখান থেকে চলে। আচ্ছা, এরপর হচ্ছে প্রজনন তন্ত্র। এখান থেকে খুব একটা বেশি লাগে না, পার্টগুলো জানতে হয় যে ঘাসফড়িং এর ক্ষেত্রে স্ত্রীতে কোন পার্টগুলো থাকে, পুরুষের ক্ষেত্রে কোন পার্টগুলো থাকে। তো তুমি যদি এখানে দেখো, ঘাসফড়িংকে কি বলছে, উভলিঙ্গ প্রাণী যেখানটাতে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা সুস্পষ্ট। জিনিসটা কি, উভলিঙ্গ কেন বলতেছি, সরি একলিঙ্গ কেন বলতেছি? একলিঙ্গ মানে এক লিঙ্গ, যে কোনো একটা প্রাণীতে একটা লিঙ্গই থাকবে, সে পুরুষ হইলে পুরুষ, মহিলা হইলে মহিলা। উভলিঙ্গ মানে কি, একটা প্রাণীতেই দেখা যায় যে স্ত্রীর বৈশিষ্ট্য থাকবে বা পুরুষের বৈশিষ্ট্য থাকবে। যেমন গতদিন হাইড্রাতে দেখছিলাম না, একই বডিতে স্ত্রী জননাঙ্গ পুংজ জননাঙ্গ দুইটাই তৈরি হচ্ছে, এটা হচ্ছে উভলিঙ্গ। দ্বিতীয় কথা হচ্ছে যে যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা জিনিসটা কি, তুমি যদি কোনো একটা প্রাণীকে বাইরে থেকে দেখে বুঝতে পারো যে এটা ছেলে একটা মেয়ে, তাহলে সেটাকে আমরা যৌন দ্বিরূপতা বলি। যেমন মানুষ সাধারণত বাইরের স্ট্রাকচার দেখে কিন্তু বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে, এটা হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা গেল। এরপর হচ্ছে আমাদের দেখতে হবে যে কি দেখে আমরা বুঝতে পারবো কোনটা ছেলে কোনটা মেয়ে। তো স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে অভিপোজিটার নামে একটা ডিম পাড়ার অঙ্গ থাকে, ওটা দেখেই বোঝা যায় যে কোনটা ছেলে ঘাসফড়িং কোনটা মেয়ে ঘাসফড়িং, ইজি। আচ্ছা, এখন আসো জননতন্ত্রের কি কি পার্ট আছে। প্রথমে পুং জননতন্ত্রের পার্ট। প্রথমে কি থাকবে, শুক্রাশয় থাকবে, যেখানে শুক্রাণু তৈরি হবে। তাহলে প্রথম পার্ট কি, শুক্রাশয়। এর কাজ কি, শুক্রাণু তৈরি হবে, ঠিক আছে? তো এর মধ্যে হাবিজাবি যা লেখা আছে আমার মনে হয় না দরকার আছে, জাস্ট এভাবে করে দেখো। এরপর শুক্রনালী। শুক্রনালী জিনিসটাকে, এটা হচ্ছে শুক্রাশয় থেকে এই যে শুক্রাণুগুলোকে ক্যারি করে যে নিয়ে আসবে সেটা হচ্ছে শুক্রনালী। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষেপণনালী। ক্ষেপণনালী হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, মানুষের ক্ষেত্রে এটা থাকে, যেটা দিয়ে এটা ক্ষেপিত হবে বা বের হয়ে যাবে। এই শুক্রনালী দিয়ে আস্তে আস্তে ঠাস করে একটা জায়গাতে ট্রিগারের মতো বের হয়ে যাবে, এটাকে বলি আমরা ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণনালী। তাহলে এর কাজ কি, পুং সঙ্গম অঙ্গ বা শিশ্নের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় এটাকে, ঠিক আছে? এরপর হচ্ছে সহায়ক গ্রন্থি। গ্রন্থিগুলো একটু দেখতে পারো, সহায়ক গ্রন্থি সাধারণত এখানে লাগে না, মাশরুম গ্রন্থি বা এটা একটু একটু মাঝে মধ্যে আসে, তুমি যদি চাও একটু মাশরুম গ্রন্থির কথা লিখে রাখতে পারো। এরপর হচ্ছে শুক্রথলি। শুক্রথলিটা হচ্ছে সেটাই যেখানে হচ্ছে এটা হচ্ছে একটা লম্বা প্যাঁচানো নালিকা, যেটা হচ্ছে শুক্রথলি যুক্ত থাকে। এটার কাজ কি, এটা হচ্ছে সাময়িকভাবে শুক্রাণু জমা রাখতে পারে, ঠিক আছে? তো ছবি দেখলে তুমি বুঝবা, এটা হচ্ছে শুক্রাশয়, মিডিয়ান লিগামেন্ট দিয়ে বডির সাথে যুক্ত থাকে। শুক্রাশয় থেকে কি আসতেছে, এটা হচ্ছে শুক্রনালী। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে শুক্রথলি, যেখানে কি হয়, যেখানে সাময়িকভাবে শুক্রাণুগুলো জমা থাকতে পারে, এক্সট্রা কিছু পদার্থ যুক্ত হয়, বের হয়ে যায়। এরপর যেটা আসছে ক্ষেপণনালী, এখান দিয়ে ঠাস করে বের হয়ে যাবে, আর এটা হচ্ছে শিশ্ন, ঠিক আছে, পেনিস। আচ্ছা, এরপর আসো স্ত্রী জননতন্ত্রে। প্রথমে ওভারি থাকবে। ওভারি এভাবে করে মনে করো মানুষের ক্ষেত্রে দুটো ওভারি থাকে এবং এখান থেকে দুটো নালী আসে। তো এই যে নালীগুলো আসে এটাকে কি বলি আমরা, ডিম্বনালী। তাহলে ওভারির পরে কি আসবে, ওভিডাক্ট বা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। এরপর কি আসবে, এখান থেকে সাধারণত জরায়ু থাকে। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে ওভাবে জরায়ু তো থাকে না, কারণ এখানে বাচ্চাটা বডির বাইরে না, ডিম বাইরে বের হওয়ার পর বাইরে নিষেক হয়, বাইরে বাচ্চা ফুটে, তারপরে জরায়ুটা বাদ দিয়ে যোনি থাকবে। তাহলে ভেজাইনা থাকলো। এখান থেকে জানতে হয় যোনি কততম খণ্ডকে থাকে, এটা একটু মার্ক করে রাখো যে ডিম্বনালীর সপ্তম উদরীয় খণ্ডকে মিলিত হয়ে একটা পেশিবহুল যোনি গঠন করে। কত খণ্ডকে, সপ্তম খণ্ডকে, এটা একটু খেয়াল করবা। আচ্ছা, এরপর আসলে শুক্রধানী বা স্পার্মাথিকা। যেটা তোমাদের বুলায় সেটা হচ্ছে এইটা, যে শুক্রধানী কোথায় থাকে। যে শুক্র নামটা শুনবা মনে করবে এটা তো পুরুষের পার্ট, কিন্তু না, শুক্রধানী বা স্পার্মাথিকা এটা হচ্ছে শুক্র। কেন শুক্র নামটা আছে, কারণ হচ্ছে এটা মহিলা বা স্ত্রী ঘাসফড়িং এর একটা পার্ট, যেটার কাজ হচ্ছে শুক্রাণুকে বডির মধ্যে জমা রাখা। শুক্রাণুকে স্ত্রী ঘাসফড়িং এর বডিতে জমা রাখতে হয়, কারণ যখন ও ডিম পারবে তখন এটা নিষেকের কাজে ব্যবহার করবে। তো এই যে শুক্রধানী বা স্পার্মাথিকা, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো যে এটা স্ত্রী ঘাসফড়িং এর পার্ট। এবং কেন এটাকে আমরা শুক্রধানী বলতেছি, বিকজ এখানে সাময়িকভাবে পুরুষ ঘাসফড়িং থেকে আগত শুক্রাণু জমা থাকে, এই কথাটা একটু দেখবা। এরপর সহায়ক গ্রন্থি দেখতে পারো, চাইলে নিলে দরকার নেই, কোলাটারাল বা সহায়ক গ্রন্থি। আচ্ছা, এরপর হচ্ছে প্রজনন প্রক্রিয়া।
এখানে যেটা দেখবা প্রথমে হচ্ছে যৌন মিলন হইতে হবে, মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন হচ্ছে। তাইলে কখন মিলন হয় এটা একটু দেখবা, গ্রীষ্মের শেষ দিকে, গ্রীষ্মের শেষ দিকেও যৌন মিলন হচ্ছে। এরপর দেখো নিষেক, নিষেক কখন হচ্ছে? নিষেকের ক্ষেত্রে সাধারণত যখন স্ত্রী ঘাসফড়িং ডিম পাড়ে ওই সময় ডিম বের হওয়ার সময় নিষেকটা সম্পন্ন হয়। এর আগে ওই যে শুক্রধানীর মধ্যে শুক্রাণুগুলো জমা থাকে, ওইটা একটু জানলা। এরপর যেটা দেখবা সেটা হচ্ছে তুমি ডিমের বৈশিষ্ট্য দেখতে পারো একটু, এখানে মোটামুটি এগুলো লাগে না, ঠিক আছে, এগুলো লাগে না। এরপর হচ্ছে ডিম পাড়া বা ওভিপোজিশন, এখানে একটু সংখ্যাগুলো লাগে যে ঘাসফড়িং হচ্ছে কয়বার ডিম পাড়ে বা কিভাবে ডিম পাড়ে, কত সংখ্যক ডিম পাড়ে। তো ওরা সাধারণত 10 সেন্টিমিটার একটা গর্ত করবে মাটির মধ্যে, ঠিক আছে, একটা গর্ত করলো। তো প্রত্যেকটা গর্তে হচ্ছে কয়টা করে ডিম পাড়ে? 20টা করে ডিম পাড়ে। তো এই 20টা ডিম কয়বারে পারে? 10 বারে পারে। তাহলে মনে করো 10টা গর্ত করলো, প্রত্যেকটা গর্তে 10 বারে 10টা করে ডিম পারলো, 20টা করে ডিম পারলো। তাহলে গর্ত কয়টা? 10টা হচ্ছে গর্ত, প্রত্যেকটা গর্তে ডিম কয়টা? 20টা। তাহলে টোটাল ডিম কয়টা হচ্ছে? 200টা। তাহলে মোট কয়টা ডিম পারতেছে? 200টা ডিম পারে, ঠিক আছে, এটা দেখবা। এবং একটা কথা বলছে, ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী উভয় ঘাসফড়িং মারা যায়। এটা দেখতে পাইছো কি একটা স্যাক্রিফাইস ঘাসফড়িং এর। দেখো বাচ্চা জন্ম দেওয়ার জন্য ওরা মরেই গেল, ঠিক আছে। তাহলে এইটা আমরা কিন্তু অকৃতজ্ঞ হবো না বাবা মার কাছে কখনোই। তাহলে গেল। এরপর সে পরিস্ফুটন। তো এখানে একটা কথা বলছে যে ঘাসফড়িং এর ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল ধরনের। লেসিথ মানে হচ্ছে ডিম, আর সেন্ট্রোলেসিথাল মানে কি? সেন্টার, ডিমটা সেন্টারে থাকবে। অর্থাৎ সেন্ট্রোলেসিথাল দিয়ে এটাই বোঝায় যে ঘাসফড়িং এর যে ডিমটা এখানে কুসুমটা একেবারে মাঝখানে থাকে। এখন বলো তো মানুষের যে ডিম্বাণু, এই ডিমটাকে কোন টাইপের বলা হয়? মানুষের ডিম্বাণুর ডিমটাকে কোন টাইপের বলা হয় বলো তো? এটা কি সেন্ট্রোলেসিথাল, মেগালেসিথাল, মাইক্রোলেসিথাল, মেটালেসিথাল, কি বলা হয় একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে এটা গেল, সেন্ট্রোলেসিথাল টাইপের ডিম থাকে। আচ্ছা, এরপর দেখো যে সে মিলন করছিল কোন সময়? গ্রীষ্মে। এখন ডিমটা পরিস্ফুটন শুরু হবে। তো পরিস্ফুটন কখন শুরু হয়? পরিস্ফুটন সাধারণত বসন্তে শুরু হয়, বসন্তে শুরু হয় বা বসন্তের আগেও হইতে পারে। তবে পরিস্ফুটনের সময় যদি এমন দেখা যায় যে শীতকাল চলে আসছে, শীত চলে আসছে, তখন কি হবে? শীত আসলেই পরিস্ফুটনটা বন্ধ হয়ে যাবে, কাজ ওই কত কম টেম্পারেচারে ডিমগুলো ফুটতে পারবে না। তোমরা দেখো মুরগি যখন বাচ্চা ফুটে কি করে? তার শরীরের গরম ডিমের উপর দেয়, বাচ্চাটা তাতে সহজে ফুটে। তো টেম্পারেচার কমলে যেহেতু বাচ্চা ফুটে না, শীত আসলে বন্ধ হয়ে যাবে। এটাকে কি বলা হয়? ডায়াপজ। পজ শব্দের অর্থ বন্ধ হয়ে যাওয়া। ডায়া মানে হচ্ছে দুই বুঝায়। তো ডায়াপজ বলতে বোঝায় দুইটা পর্যায়ের মাঝখানে একটা বন্ধ। ডায়াপজ হচ্ছে শীত ঋতু আসলে তার যে পরিস্ফুটনটা বন্ধ হয়ে যাওয়া সেটা। এটা একটু দেখলাম। আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে এগুলো জানলে হবে। এরপর রূপান্তর, রূপান্তর থেকে কিন্তু কোশ্চেন আসছে। রূপান্তর হচ্ছে যে একটা প্রাণী ছোট থেকে বড় হচ্ছে, তো এর মাঝখানে তার বিভিন্ন রকম ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল বিভিন্ন কন্ডিশন, মেন্টাল কন্ডিশনে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে রূপান্তর। রূপান্তর কয় টাইপের হয়? রূপান্তর হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর সেইটা যেখানে রূপান্তরটা একদম পুরোপুরি হয়ে যাবে, অর্থাৎ তুমি আগে যদি সেই জিনিসটাকে দেখো 1 বছর পর চেঞ্জ হওয়ার পর দেখলে আর চিনতে পারবা না, তাহলে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটাকে সম্পূর্ণ রূপান্তর বলে। আর যদি এমন হয় যে একটা মানুষের বাচ্চার কথাই চিন্তা করো, ছোটবেলায় মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ কান থাকে, বড় হইলেও একই জিনিস থাকে, তাহলে তুমি চিনতে পারবে যেটা মানুষের বাচ্চা ছিল, বড় হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো অসম্পূর্ণ রূপান্তর। তাইলে এই দুই টাইপের রূপান্তর থাকে। তো এখান থেকে যেটা জানতে হয় যে অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চা দশটাকে কি বলে, সম্পূর্ণ রূপান্তরেরটাকে কি বলে। তো অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চা দশাকে কি বলা হয়? নিম্ফ। আর সম্পূর্ণ রূপান্তরের বাচ্চা দশাকে কি বলা হয়? লার্ভা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে বেসিক পার্থক্য। এরপর যদি বলো যে কোথায় কোনটা দেখা যায়, এটা একটু জানতে হবে। তো ঘাসফড়িং, তেলাপোকা, এই দুইটার রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ ঘাসফড়িং তুমি যদি দেখো বা তেলাপোকা বাচ্চার বেলায় দেখা যায় সাদা কালারের ছোট ছোট বেসিনের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় সাদা কালারের তেলাপোকার মতো দেখতে ছোট ছোট প্রাণী, তাহলে ওটা কিন্তু দেখে বোঝা যায় যে ওটা তেলাপোকার বাচ্চা। তাহলে তুমি ছোটবেলায় তাকে দেখে চিনতে পারতেছো, বড় হলেও চিনতে পারতেছো, তাহলে এই রূপান্তরটাকে অসম্পূর্ণ রূপান্তর। তাহলে এক্সাম্পল ঘাসফড়িং, তেলাপোকা। আর যদি সম্পূর্ণ রূপান্তরের কথা বলো, এক্সাম্পলটা তুমি কি বলতে পারো? এক্সাম্পল হচ্ছে প্রজাপতি। প্রজাপতির মতো ভালো এক্সাম্পল কি আছে বলো তো? প্রজাপতি প্রথমে লার্ভা থাকে, শুঁয়ো পোকার মতো থাকে, পরবর্তীতে সেটা পাখা হয়ে উড়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ রূপান্তরের উদাহরণ। মৌমাছি, প্রজাপতি, দুইটার কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা জানতে হয় সেটা হচ্ছে স্টেজ। অসম্পূর্ণ রূপান্তরে শিশু দশা কি ছিল? নিম্ফ। তো এই নিম্ফ কিভাবে বড় হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। দেখো এখানে লেখা আছে, কই গেল, কই গেল রে?
এই যে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রথমে ডিম থাকবে, ডিম ফুটে কি বের হবে, বাচ্চাদের দশা, সেটা হচ্ছে নিম। তাহলে ডিম থেকে নিম বের হইলো, নিম হইলো পূর্ণাঙ্গ প্রাণী। এরপর যদি বলো সম্পূর্ণ রূপান্তর, তাহলে প্রথমে সব ক্ষেত্রে ডিম থাকবে, ডিম ফুটে বাচ্চাকে বের হবে বলছিলাম লার্ভা, লার্ভা থেকে কি হবে, পিউপা হবে, দেন হচ্ছে ইমাগো হবে। তাইলে সম্পূর্ণের ক্ষেত্রে একটু বেশি আছে ডিম, তারপরে লার্ভা, তারপর তুমি ইমাগো বা পূর্ণাঙ্গ প্রাণী বলতে পারতা, কিন্তু তার আগে পিউপা নামে আরেকটা দশা আসছে। ঠিক আছে, তাইলে এই মোটামুটি সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তরের এই পার্থক্যগুলো একটু দেখবা। এবং আমি যেগুলো বলছি যে কিভাবে আমরা বুঝবো কোনটা সম্পূর্ণ কোনটা অসম্পূর্ণ, সংজ্ঞা যদি বলতে চাও তুমি একটু পড়ো, আমি যে কথাগুলো বলছি ওর সাথে মিল পাবা। আচ্ছা, এরপর এটা একটু এই সাইকেলটা দেখতে পারো যে ঘাসফড়িং এর রূপান্তর কিভাবে হচ্ছে। তো এই রূপান্তরের ক্ষেত্রে সাধারণত দেখো এখানে লেখা আছে, আচ্ছা এখানে কিছু কথা আছে যে ঘাসফড়িং কয়বার খোলস মোচন করে। তো ঘাসফড়িং সাধারণত দেখো এখানে তো এইভাবে স্পষ্ট করে লেখা নেই, তুমি যদি এই ছবিটার কথা দেখো তাহলে এইটা মনে করো প্রথমে কি তৈরি হলো, একটা তোমার ডিম ফুটে ভ্রূণের মতো তৈরি হলো, এরপর হচ্ছে নিম তৈরি হবে, এইটা নিম 1। তাইলে এইখানে প্রথমত একবার রূপান্তর হচ্ছে, তারপর নিম 2, দ্বিতীয় রূপান্তর, আবার তৃতীয় রূপান্তর, 4, 5। তাহলে আমরা এখানটাতে কি দেখতে পাবো, 5 বার রূপান্তর এবং 5টা নিম পেস্টেড দেখতে পাবো। ঠিক আছে, তাহলে নিম এভাবে করে তুমি ছবি দিয়েও লিখতে পারো বা নিম 1 নিম 2 লিখতে পারো, বিকজ এই ছবি আঁকানো অনেক কঠিন। তাহলে এভাবে করে একটু দেখবা, এবং বর্ণনার মধ্যে তুমি যদি যাও তো কিছু ইনফরমেশন এখানে আছে, যেমন ইনস্টার। ইনস্টার কাকে বলে, ইনস্টার হচ্ছে, আমি খোলস মোচনের কথা বললাম, প্রথম খোলস মোচন, দ্বিতীয় খোলস মোচন, তো এর মাঝখানে এমন একটা পিরিয়ড আছে যখন কিন্তু খোলস মোচন করতেছে না, জাস্ট বড় হচ্ছে, তো এই পিরিয়ডটাকে বলা হয়, অর্থাৎ যে সময় খোলস মোচন করতেছে না, দুইটা খোলস মোচনের ওই মধ্যবর্তী পর্যায়কে আমরা কি বলি, ইনস্টার বলি। ঠিক আছে, এবার আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এই যে রূপান্তর অর্থাৎ নিম থেকে পরিপূর্ণ হইতে কতটুকু টাইম লাগে, তো এই ক্ষেত্রে তার 2 মাসের মতো সময় লাগে, এটা একটু দেখবা। আর যে খোলস মোচন, এটাকে কি বলি আমরা, মোল্টিং বলি, এবং এই মোল্টিং এ কোন হরমোনটা হেল্প করে এটা আমাদের একটু জানতে হবে। মোল্টিং এ যে হরমোনটা হেল্প করে তার নাম হচ্ছে একডাইসন, এটা আমরা একটু নিচে দেখবো। আচ্ছা, এখন আসো আমরা রূপান্তরে হরমোনের ভূমিকা, এটাও কিন্তু একবার আসছিল যে রূপান্তরে হরমোন কিভাবে ভূমিকা পালন করে। তো এখানে আমাদের যেটা জানতে হয় সেটা 4টা হরমোনের নাম জানতে হয়, কোথা থেকে আসছে জানতে হয়, তোমার বডিতে কি ইফেক্ট তারা ফেলতেছে জানতে হয়। তাহলে বডির ইফেক্ট যদি তুমি লিখতে পারো, কিভাবে তারা বড় হচ্ছে, কিভাবে কি ইফেক্ট হচ্ছে, এটা মোটামুটি তুমি বর্ণনা করতে পারবা। ঠিক আছে, তো মোটামুটি ওখানে মনে হয় শেষ। তো আমরা একটু এখানে দেখি, দেখো এখানে আমি যে ঝামেলাটা করছিলাম, এই জিনিসটা আমার প্রচুরগুলো মনে থাকতো না কেন জানি। তো এটা আমার মেডিকেল অ্যাডমিশনে আসছিল এবং আনফর্চুনেটলি আমি এই কোশ্চেনটা ভুল করে আসছিলাম। তো এইটা ঝামেলা লাগে, একটু ট্যাগ মার্ক দিয়ে রাখবে, একটু আগে দেখে যাবে। ঠিক আছে, তো ঘাসফড়িং এর ক্ষেত্রে 4টা অন্তঃক্ষরা গ্রন্থি দেখা যায়। অন্তঃক্ষরা গ্রন্থি কি তোমরা জানো, যেখানে ডিরেক্টলি ব্লাডের মাধ্যমে যে কোনো একটা ক্ষরণ যায় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো রকম নালী থাকে না, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে হরমোন। তাহলে আমরা বেসিক অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কথাগুলো বলে ফেললাম এবং বললাম কয়টা গ্রন্থি আছে, এরকম 4 ধরনের। তো প্রথম হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল গ্রন্থি, ইন্টার সেরিব্রাল, ইন্টার মানে ভেতরে, সেরিব্রাল মানে মস্তিষ্ক, তাহলে মস্তিষ্কের যেটা থাকতেছে সেটা হচ্ছে ইন্টারসেরিব্রাল। এরপর হচ্ছে প্রোথোরাসিক, প্রোথোরাসিক, থোরাসিক মানে বুক বোঝায়, তাহলে প্রোথোরাসিক মানে বুকের উপরের অংশে থাকবে, সেটা হচ্ছে প্রোথোরাসিক। এরপর হচ্ছে কর্পোরা অ্যালাটা আর কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা হচ্ছে হৃৎপিণ্ডের অ্যাটাচমেন্টে থাকে, আর কর্পোরা অ্যালাটা হচ্ছে এটা অ্যাটারির অ্যাটাচমেন্টে থাকে। তাহলে এই 4টা একটু দেখবো, ব্রেইনে একটা, বুকে একটা, ট্রিতে একটা, আর একটা হচ্ছে কার্ডিয়াক সিস্টেমে একটা। তাহলে মোটামুটি এই 4টা দেখলাম। এরপর যেটা আমাদের জানতে হবে, দেখো আমরা 6টা থেকে পড়বো যে অবস্থান কোথায়। অবস্থান আমি অলরেডি বলে ফেললাম, মস্তিষ্কে, একটা হচ্ছে অগ্রবক্ষে, মস্তিষ্কের পিছনে, অন্ত্রের সম্মুখে। তাহলে মস্তিষ্কের পিছনে এবং অন্ত্রের সম্মুখে মানে জিনিসটা কি বোঝায়, কোনো অ্যাওটা বা ভেসেলের রিলেশনে থাকে। আর কর্পোরা কার্ডিয়াকা কই থাকে, মস্তিষ্কের পশ্চাৎ পাশে, গ্রাসনারের দুপাশে। মস্তিষ্কের পিছনে কি ছিল দেখো তো, হৃৎপিণ্ড শেষ হয়েছিল না, তাহলে ওটা হৃৎপিণ্ডের রিলেশনে থাকে। তাহলে এই 4টার অবস্থান আমরা দেখলাম। এবার হচ্ছে নিঃসৃত হরমোন কি কি হচ্ছে, কি কি কাজ করতেছে, এইগুলো জানতে হবে। তাহলে ইন্টারসেরিব্রাল যেটা, ও কি করবে, ইন্টারসেরিব্রালির কাজই হইতেছে প্রোথোরাসিক, এই যে গ্রন্থিটা আছে ওকে স্টিমুলেট করা। তাহলে যে গ্রন্থি অন্য গ্রন্থিকে স্টিমুলেট করে সেটাকে আমরা ট্রপিক গ্রন্থি বলি। তাহলে ও আসলে কি করে, প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন ক্ষরণ করে। তাইলে এটা কি করবে, এই প্রোথোরাসিক ও ট্রপিক আবার প্রোথোরাসিক গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। এর কাজ কি দেখো, এখানে লেখা আছে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপিত করা। এরপর আসো প্রোথোরাসিক, যেটা বুক থেকে যেটা আসবে, খোলসটা বেসিক্যালি বুক, পেট এগুলোতে আটকানো থাকে, তো মনে রাখবা এই যে অগ্রবক্ষ বা প্রোথোরাসিকে যেটা থাকতেছে এখানটাতে একডাইসন হরমোন আসবে,
আর এগডাইসন হরমোন কি করবে, খোলস মোচন করবে। তাহলে তুমি যদি খোলস মোচন করে কে এটা জানো তাহলে বলতে পারবে এখান থেকে এগডাইসন আসবে, বা যদি এগডাইসন জানো তাহলে এটা বলতে পারবে যে মোল্টিং এ হেল্প করে। ঠিক আছে, অবস্থান কোথায়, অগ্রপক্ষে। কর্পোরা অ্যালাটা কি আসে দেখো, এটা একটু মনে রাখবা, কর্পোরা অ্যালাটার কর্পোরা কার্ডিয়াকা। তো কর্পোরা কার্ডিয়াক মানে হৃদ বোঝায় না, তো হৃদয়, যার হৃদয় বড় তার মন কিন্তু বড় হয়। তাহলে মনে রাখবা হৃদয়ের সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধিতে হেল্প করবে, এবং এটা থেকে কি আসবে তাহলে গ্রোথ হরমোন আসবে। ভুলবা এটা কি, কর্পোরা কার্ডিয়াকা। হৃদয় বড় হলে মন বড় হয়, তাহলে হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা মনে রাখবা, গ্রোথ হরমোন আসছে, বৃদ্ধিতে সাহায্য করবে। আর কর্পোরা অ্যালাটা যেটা, বাকি যে দুইটা থাকে, নিমফের দশার জুভেনাইল হরমোন আর প্রাপ্তবয়স্কে গোনাডোট্রপিক হরমোন। তাহলে জুভেনাইল শব্দটার অর্থ কি, এটা কিন্তু অ্যাডোলসেন্ট বা কিশোর কালের সাথে রিলেটেড। কিশোর অ্যাডোলসেন্সের অ্যাডজেক্টিভটা হচ্ছে জুভেনাইল। তাহলে নিম দশা ওর কৈশোরকাল, ওখান থেকে জুভেনাইল আসবে। আর অ্যাডাল্ট যখন হয়ে যাবে তখন এখান থেকে গোনাডোট্রপিক আসবে। গোনাড মানে কি, গোনাড মানে জননাঙ্গ। তাইলে বড় যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন ওর জনন করতে হবে, এই জন্য তখন গোনাডোট্রপিন আসবে। তাহলে নিম দশার জুভেনাইল যেটা আসছে এটা নিম দশার বৈশিষ্ট্য নির্ধারণ করবে, আর প্রাপ্তবয়স্কে যে গোনাডোট্রপিন আসছে সেটা জননাঙ্গের পরিপূর্ণতা ঘটাবে। ঠিক আছে, এখন এটা তুমি পারবা। এখন যে কথাটা হচ্ছে, কোশ্চেন আসবে বৃদ্ধিতে বা রূপান্তরে এই হরমোনগুলোর ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে রূপান্তরের ক্ষেত্রে তুমি কি বলবা, প্রথম হচ্ছে প্রোথোরাসিক যে হরমোনটা কি করতেছে, ও প্রোথোরাসিককে স্টিমুলেট করতেছে, যেখান থেকে পরবর্তীতে এগডাইসন আসছে, এগডাইসন মোল্টিং করতেছে। তাইলে প্রোথোরাসিকের কি কোনো ভূমিকা আছে, অবশ্যই আছে। প্রোথোরাসিক না থাকলে কিন্তু প্রোথোরাসিক কোষ থেকে এগডাইসন আসতো না, মোল্টিং হইতো না। তাহলে এর যেমন ভূমিকা আছে, এগডাইসনের ভূমিকা আছে। এরপর জুভেনাইলের কথা ডিরেক্টলি নিম দশার বৈশিষ্ট্য পরিবর্তন করে, তাহলে এটা ডিরেক্ট ভূমিকা আছে। আর গ্রোথ হরমোন অ্যাজ এ হোল বৃদ্ধিতে হেল্প করবে। তাহলে চারটা হরমোনই কিন্তু বৃদ্ধিতে বা নিম দশার পরিবর্তনে হেল্প করতেছে বা অ্যাডাল্টেশনে হেল্প করতেছে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে দুইটা পার্থক্য একটু দেখতে পারো, আর তেমন কিছু নেই। এখানে ঘাসফড়িং এর অর্থনৈতিক গুরুত্বের কথা বলছে। তো গুরুত্ব বলতে উপকারী অপকারী দুইটা দিকের কথাই বলতে হয়। প্রথমে বলছে সর্ষের ক্ষতিকর পোকা হিসেবে, ওই যে মাইগ্রেটরি যে পঙ্গপালগুলো ছিল, একটা খেতে আক্রমণ করতেছিল, সব ফসল খেয়ে ফেলতেছিল, তাহলে ওটার ক্ষতিকর প্রভাব। আবার খাদ্য হিসেবে এটা ব্যবহৃত হইতে পারে। খাদ্য হিসেবে কোথায় ব্যবহৃত হয়, খাদ্য শৃঙ্খলে বিভিন্ন রকম সাপ, পোকামাকড়, ঈগল এটাকে খাবার হিসেবে ব্যবহার করে। আবার দেখা যায় যে মানুষের খাদ্য হিসেবেও বিভিন্ন দেশে এটা ব্যবহৃত হয়, যেমন তেলাপোকা আমেরিকার কি বলবো, আমেরিকার মেইন একটা ফুড না, তাহলে এরকম মানুষের খাদ্য হিসেবেও দেখা যায় যে এটা ব্যবহার করা হয়। দেখো একটা মজার কথা বলছে, গ্রিক পঙ্গপাল যেটা ছিল ওগুলা গুঁড়া করে ময়দা বানিয়ে খাইতো অনেকে। বুঝতে পারতেছো মানুষের ইনসানিটির কিরকম লেভেল থাকতে পারে। আচ্ছা, এরপর পরিবেশ বাসযোগ্য রাখতে, তো যে কোনো জিনিসই, পরিবেশের যে কোনো উপাদানই পরিবেশ বাসযোগ্য রাখতে হেল্প করে। যে কোনো একটা জিনিস বিলুপ্ত হয়ে যাবে মানে পরিবেশের বিলুপ্তি বা ধ্বংসের দিকে আগাবে। তাহলে এটা একটু পড়ে নিও। আর মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে, এটা হচ্ছে বলছে যে কৃমির মাধ্যমিক পোষক হিসেবে ঘাসফড়িং কাজ করতে পারে। তো দেখা যায় যে ইন্টারমিডিয়েট একটা দশায় কৃমি মনে করো মাটিতে থাকে, তো ওটা আবার ইন্টারমিডিয়েট পোষক হিসেবে ঘাসফড়িংয়ে থাকতে পারে। তো ঘাসফড়িংটা তুমি যখন খাবা, কৃমি তো ডিরেক্ট তুমি মাটি থেকে খাচ্ছ না, ঘাসফড়িং খাইলে তোমার মধ্যে ওটা ম্যানিফেস্টেশন হইতে পারে। তো এটা হচ্ছে এর গুরুত্ব। দেখো এখানে বলছে যে সরীসৃপ কখনো খাদ্য হিসেবে ঘাসফড়িং খায়, তখন মেরুদণ্ডী প্রাণীর দেহে এগুলো প্রবেশ করতে পারে, ঠিক একইভাবে মানুষের দেহে প্রবেশ করতে পারে, এটা বলছে। ঠিক আছে, তো মোটামুটি এই পর্যন্ত ছিল। ধৈর্য ধরে যারা দু একজন ছিলা তাদের ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে বলো, আমি যদি এর পরে তোমাদেরকে ইয়াগুলো দেখাইতে চাই, সিকিউগুলো দেখাইতে চাই, তাহলে হচ্ছে দেখবো সবই ওই মধ্য থেকেই আসছে। তুমি একটা দেখে নিও, যেমন হচ্ছে প্রথম কোশ্চেনের কথা, রেচন কি বলতে পারবা, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যে প্রক্রিয়ায় দেহের বাইরে বহিষ্কৃত হয় সেটা হচ্ছে রেচন। এরপর সিলম হিমোসিলের পার্থক্য বলতে পারবে না। সিলম কি, প্রাইমারিলি গঠিত অঙ্গ যেখানে ব্লাড থাকবে না, আর হিমোসিল কাইন্ড অফ সিলম যেটার মধ্যে রক্ত থাকবে। ঠিক আছে, তো এরকম পার্থক্য তুমি বলতে পারো, কোনটা কোথায় থাকতেছে, কোথা থেকে উৎপত্তি হচ্ছে। এরপর হচ্ছে দেখো এখানে বলছে আমিষ থেকে পটাশিয়াম ইউরেট তৈরি হচ্ছে, তারপর ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, রেচন বর্জ্য তৈরি হচ্ছে। তো এখানে বলছে উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং এর যে অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে তার বর্ণনা দাও। কার বর্ণনা দিবা তুমি? বেসিক্যালি কোন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়? মালপিজের নালিকার বর্ণনা দিবা। এরপর হচ্ছে উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং কিভাবে সম্পন্ন হয়, ওই ছবি দিয়ে যে পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড মিলে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হচ্ছে, তারপর ইউরিক অ্যাসিড তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে। এই প্রসেসটা একটু লিখবা, ছবিটা আঁকাবা, ফুল মার্ক। ওকে, ঠিক আছে। এরপর পরবর্তী কোশ্চেনে আসো। ওরা সব পারে, ওদের ক্লাস করা লাগে না। এরপর আসো, ইনসেক্টা শ্রেণীর ওমাটিডিয়াম সমৃদ্ধ প্রাণীর প্রধান রেচনাঙ্গ এক ধরনের নালিকা।
তাহলে এখানে কি কথা বলছে, ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর কথা বলছে, আর নালিকার কথা বলছে, দ্যাট ইজ মালপিজিয়ান নালিকা। প্রথম অংশকে স্ক্লেরাইড কি, স্ক্লেরাইড কি ওই যে বহিকঙ্কলের প্রত্যেকটা খণ্ডকে আমরা স্ক্লেরাইড বলতেছি, এটা আমরা বললাম। এরপর হচ্ছে ডায়াপস ঘটে কেন, ডায়াপস কেন ঘটে আমি বললাম, ডায়াপস মানে কি দুইটা রূপান্তরের মাঝখানের একটা পজিশন বা একটা বিরতি। তো কেন ঘটে, টেম্পারেচার যখন কমে যায়, টেম্পারেচার কমলে রূপান্তরের সমস্যা হবে, প্লাস খাদ্য সংকটও দেখা যায় শীতকালে, এই জন্য হচ্ছে ডায়াপসটা ঘটে। কেন, বইতে একটু পড়ে নেবার একটু। এরপর আসছো যে রেচন অঙ্গের গঠন বর্ণনা করো চিত্রসহ, মালপিজিয়ান নালিকার গঠন যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপর বলছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণে পুষ্টিক নালীর ভূমিকা রয়েছে, ব্যাখ্যা করো। তো পুষ্টিক নালী কিভাবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করে দেয়, তুমি যদি মানুষের কথা চিন্তা করো, মানুষের ক্ষেত্রে কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা রেচনটা পুষ্টিক নালীর মাধ্যমে হয় না, ওটা কিন্তু কিডনি দিয়ে সোললি হয়, কিন্তু ওর তো এখানে কিডনি নাই, কি করবে ও ওই মালপিজিয়ান নালিকা দিয়ে পুষ্টিক নালীর ভিতরে কিন্তু ইউরিক অ্যাসিডটা ঢুকাই দিছিল। তো পুষ্টিক নালী দিয়ে যেহেতু বের হয়ে যায়, তুমি ডায়াগ্রাম আঁকাবা, বর্ণনা করবা, বলবা যে ওর যেহেতু অন্য কোনো পাত নাই, পুষ্টিক নালী দিয়ে বর্জ্য পদার্থটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আসো আবার একই কথা, শ্রেণীকক্ষে শিক্ষক বললেন এক ধরনের পতঙ্গ আছে যা শস্য ক্ষেত সবজির বাগানে থাকে, এদের সমান্তরাল অনেক প্রজাতি এক নিমিষে ক্ষেতের ফসল বিনাশ করে। প্রথমটা কি ঘাসফড়িং, দ্বিতীয়টা কি পঙ্গপাল। তো এ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রতীক প্রাণী হিসেবে তোমার জীববিদ্যায় অন্তর্ভুক্ত হয়েছে কোন একটা প্রাণী, সেটা হচ্ছে ঘাসফড়িং। রেচন কি বলছে, হিমোসিল কি বলছে পারবা। উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাখ্যা করো, রক্ত সংবহন প্রক্রিয়া কিভাবে ব্যাখ্যা করবা। তো জাস্ট ওই ছবি আঁকবা, ছবিটাকে মাঝখানে পৃষ্ঠ পর্দা দিবা, অঙ্কি পর্দা দিবা, দিয়ে 3টা সাইনাসে ভাগ করবা, অ্যারো দিয়ে ছবিটার মধ্যেও দেখাবা, প্লাস নিচে আলাদা করে একটা ফ্লো চার্ট দিবা, আর একটু বর্ণনা লিখবা। তোমার মার্ক কে কাটবে বলো, এই 3টা জিনিস লিখলে কেউ কাটতে পারবে না, তাহলে এটা লিখে ফেলবা। এরপর হচ্ছে প্রাণীর সুষ্ঠু রূপান্তর হরমোনের ভূমিকা, একটু আগে আমি যেটা বললাম সেটা। আচ্ছা, এরপর দেখো আবার এখানটাতে আমরা ওই রূপান্তরটা দেখতেছি। প্রথমে ওমাটিডিয়াম কাকে বলে, তো পুঞ্জাক্ষের গঠন এবং কাজের রেখা হচ্ছে ওমাটিডিয়াম। মুক্ত রক্তপত্র সংবহন তন্ত্র কাকে বলে বলতে পারবো, কোথায় দেখা যায়, কিভাবে হয়, কেন হয়, গুরুত্ব কি, সব বলে দিবা। এরপর হচ্ছে উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো, অর্থাৎ এই যে মোল্টিং হচ্ছে, রূপান্তর হচ্ছে, রূপান্তরটাকে ব্যাখ্যা করতে বলতে পারবা না, কয়টা স্টেজে হচ্ছে, মাঝখানে 10টাকে আমরা ইনস্টার বলতেছি, কেন খোলস মোচন করতেছে, দরকারটা কি, এগুলো বলবা। এরপর হচ্ছে উদ্দীপকের প্রাণীটির শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে তার কারণ বিশ্লেষণ করো। তাইলে শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে কারণ কি হইতে পারে বলতে পারো, কি কারণে হইতে পারে। তো আগে বলতো শিশু অবস্থা থেকে অ্যাডাল্টের রূপান্তরে হইতে কি ভূমিকা পালন করে, হরমোন। তাইলে যে রূপান্তর করতেছে সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে রূপান্তর হবে না, তাহলে যদি হরমোন অ্যাবসেন্ট থাকে রূপান্তর হবে না, এটা হচ্ছে বেসিক কথা। ঠিক আছে, আচ্ছা এখানে আবার দেখো রূপান্তরের কথা বলছে, তাহলে পুঞ্জাক্ষী রক্ত সংবহন তন্ত্র মুক্ত, একই কথা ঘুরে ফিরে আসছে। প্রাণীটির রেচন প্রক্রিয়া ব্যাখ্যা আমরা অলরেডি ঘয়ে একবার পড়ে ফেলেছি, আর উদ্দীপকের রেখাচিত্র ব্যাখ্যা করো, অর্থাৎ রূপান্তরটা ব্যাখ্যা করবা, একই জিনিস ঘুরে ফিরে আসছে। এরপর আসো ট্রাকিওল কি বলতে পারবা, ট্রাকিওল সেল। এরপর হচ্ছে গিজার্ডের কাজ কি, খাদ্য পরিপাক করা, সাময়িকভাবে জমা রাখা, কিছু পরিমাণ শোষণ করা। এরপর হচ্ছে উপরে চিত্রটি যে অঞ্চলে পাওয়া যায় তার গঠন আলোচনা করো। তাহলে এটা কোথায় পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায়। এখন আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে একটা ওমাটিডিয়াম, এটাকে আমি যদি একটা ওমাটিডিয়াম বলি, তাহলে তুমি কি বলবে এটা কোন অঞ্চলে পাওয়া যায়, তুমি কি বলবে এটা পুঞ্জাক্ষীতে পাওয়া যায়। পুঞ্জাক্ষী কিন্তু একটা অঞ্চল না, অঞ্চল কয়টা ছিল ঘাসফড়িংয়ে 3টা, মস্তক, বক্ষ, উদর। তাহলে কোন অঞ্চলে আমরা এই পুঞ্জাক্ষী বা ওমাটিডিয়াম পাবো, মস্তকে। তাহলে এখানে আসলে তোমার কি চাইছে, মস্তকের গঠন চাইছে, তাহলে তুমি মস্তকের গঠন আলোচনা করবা, যে পার্টগুলো আছে ওগুলো আলোচনা করবা, প্লাস মুখপাঙ্গ যেগুলো ছিল খুব ইম্পর্টেন্ট, মুখপাঙ্গের একটু ছবি আঁকায় যদি বর্ণনা করতে পারো ফুল মার্ক চলে আসবে। ঠিক আছে, সাথে তুমি একটু সাথে যে ওসেলির কথা ছিল, ওসেলি যেহেতু মস্তকের পার্ট ওটা লিখবা, তারপর হচ্ছে অ্যান্টেনা ছিল, অ্যান্টেনার কথা লিখবা, হয়ে যাবে। এরপর হচ্ছে ভিন্ন ভিন্ন আলোতে প্রদর্শিত চিত্রটি কিভাবে প্রতিবিম্ব গঠন করে, ওই যে 2টা ছবি সুপার পজিশন আর অ্যাপোজিশনের ছবি আঁকাবা, একটু বর্ণনা করবা, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর খাদ্য গ্রহণ উপাঙ্গের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা কি বলতো, খাদ্য গ্রহণ উপাঙ্গ কোনটা, ওই যে আমরা ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, ল্যাব্রাম যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে গ নম্বরে চাইছে এখানে। আর বলছে দর্শন কৌশল অনন্য কেন, দর্শন কৌশল কেন অনন্য, তুমি বলতে পারবা যে সাধারণত মানুষের ক্ষেত্রে অল্প আলোতে যেমন দেখি, বেশি আলোতে মোটামুটি একই দেখি, কিন্তু এটা এই যে ভিন্নতা দেখায়, এরকম করে জাস্ট আগের কোশ্চেনের মতো ব্যাখ্যা করবা। আর ক আর খকে স্পার্মাথিকা কি, ওই যে স্পার্মাথিকা বা শুক্রধানী স্ত্রীদেহে থাকবে এবং সাময়িকভাবে যেখানটাতে শুক্রাণু জমা থাকবে সেটাই হচ্ছে স্পার্মাথিকা। দেখো যেগুলো বলতে ঘুরে ফিরে কিন্তু ওগুলোই আসছে, তাহলে ওটা বলতে পারবা। হিমোলিম্ফের উপাদান কি কি, তো হিমোলিম্ফের উপাদান শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি হিম, তাহলে রক্ত থাকবে, রক্ত রস থাকবে, লিম্ফ লসিকা থাকবে, 2টা বলতে পারবা। তো এর মধ্যে আবার কোষ থাকে আবার রস থাকে, এই 2টা বলবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসে যে পরেরটা দেখি আমরা, অভিপোজিটর কি বলছে বলতে পারবা, রূপান্তর বলতে কি বোঝায় বলতে পারবা, 2টা টাইপ আছে, কোথায় কি হয়, শিশু দশাকে কি বলে, যদি 2টা পয়েন্ট দিয়ে লিখো নাম্বার কাটার জায়গা থাকবে না,
উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির শ্বসনতন্ত্রের বর্ণনা দাও। তাহলে এখানে কি বলছে, ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্রের বর্ণনা। 5টা কম্পোনেন্ট লিখবা। আমি যে ডায়াগ্রামেটিক ছবি আঁকাই দিচ্ছি ছবিটা দেখতে পারো, গুগল করে দেখতে পারো, বা আলিম স্যারের বই থেকে দেখতে পারো। তুমি গুগল করো, দেখো আমার মতো একটা ছবি পাবো, ওটা একটু দেখবা। আর ঘতে বলছে উদ্দীপকের শেষ লাইনটি যথার্থতা বিশ্লেষণ করো। যথার্থতা কোন লাইনের? বলছে যে দিনের উজ্জ্বল আলো ও স্থিমিত আলো দুই ক্ষেত্রেই ঘাস ফড়িং এর দৃষ্টিশক্তি সমানভাবে কার্যকর থাকে না, অর্থাৎ এটা সুপার পজিশন অ্যাপোজিশন এই বিম্ব দেখানোর কথা বলছে। ঠিক আছে, তাহলে তুমি দেখছো আমরা যা পড়ছি মোটামুটি ক খ গ খ সবই কিন্তু কভার করে। তাহলে তুমি একটু ভালো করে চ্যাপ্টারটা রিভাইজ করো। খুবই কঠিন চ্যাপ্টারটা, আমার তো খুবই প্যারা লাগতো, বিশেষ করে এমসিকিউ আরো ঝামেলার। তো একটু প্র্যাকটিস করো, একটু পড়ো, আশা করি হয়ে যাবে। আর কারো সমস্যা থাকলে বলো, আর নাইলে টাটা বাই বাই বলে দেই। তো কারো কিছু বলার থাকলে 1 মিনিট সময় দিচ্ছি, বলে ভালো। আর কে ক্লাস করবা কে করবা না এটা তোমাদের ব্যাপার, এটা নিয়ে আমার সমস্যা নাই। তবে যারা ক্লাস করতেছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু পড়ে ভালো সাথে সাথে, বুঝছো? শুধু ক্লাস করে কিন্তু না পড়লে লাভ হয় না। যদিও আমি যথেষ্ট সোজা করে ইজি করে বলার চেষ্টা করি, অনেক কথা আছে, হরমোনের চার্টের কথা বললাম, যদি মন দিয়ে শোনো আমার মনে হয় এটা ভুলবা। ঠিক আছে, আমি 1 মার্ক সেখানে হারাই আসছিলাম, আমি জানি সেই পেইনটা আসলে কি পরিমাণ ছিল। আমি আরেকটা মার্ক যদি পাইতাম আমার পজিশন 5-6 এর মধ্যে ঢুকে যেত। কি আর বলবো, যাই হোক, এটা আসলে ভাগ্য, কিছু বলার নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা যাই হোক, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমি শেষ করে দিব লাইফটা। ঠিক আছে, আর তাইলে আমরা পরবর্তীতে কালকে রুই মাছ নিয়ে নতুন ক্লাসে আসবো। তাইলে আপাতত আজকে এই পর্যন্ত থাক, আর কোনো কোশ্চেন নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।